ওকে, সো যে কোনো একটা আয়োডাইড সল্টই হবে। ওকে, সো ওটা পরে বোঝাচ্ছি, পরে নামবো, ওই জায়গাটা একটু পরে আসছি আরেকবার। তাহলে এটা আমার লেড আয়োডাইড হবে। ওকে, লেড আয়োডাইড হবে। যদি যদি আমি দিই ammonium hydroxide added to the solution B gives white precipitate does not, হ্যাঁ তাহলে এটা lead hydroxide দেবে, আসছে আসছে আসছে, দেখো আসবে lead hydroxide। sodium hydroxide solution C white precipitate which is insoluble in excess of sodium hydroxide, এটা হবে তোমার ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়ামও হতে পারে, এটা আমার ক্যালসিয়ামও হতে পারে, এনিওয়ান হতে পারে, এটা যে কোনো একটা পসিবিলিটি এখানে। আর PbCl2 হবে না, ডাজ নট ডিজলভ বলেছে, বুঝলি তো পড়াবো, এখানে ভুলটা যেটা হয়েছে ডাজ নট ডিজলভ বলেছে, কিন্তু যদি আমার PbCl2 হতো, PbCl2 কিন্তু ডিজলভ করে। তোদের 11 এর কোয়েশ্চেন আছে দেখবি, এই যে PbCl2, PbBr2 আর PbI2 এদের সলিউবিলিটি অর্ডার, এটা একটা কোয়েশ্চেন হয়। ঠিক আছে, নেক্সট, during the electrolysis dash compound is molten state liberates brown fumes, এটা হবে হচ্ছে আমার PbBr2, যেটা আমার ব্রাউন ফিউমসটা হচ্ছে আমার ব্রোমিন গ্যাস। ion which could not discharge most readily in electrolysis, definitely আমার copper 2+, copper 2+ discharge হয় না। okay, next, arrange the following in the order of, আচ্ছা ডিসচার্জ হয় না, কপার 2+ তো ডিসচার্জ হয়, আয়রন 2+ ডিসচার্জ হয় না, রাইট, বিকজ কপার 2+ তোর হচ্ছে ডিসচার্জ হয়ে রিডিউসড হয়ে কপারে তৈরি হয়ে যায়, কপার সলিড প্রেসিপিটেট পড়ে যায়, ব্রাউন প্রেসিপিটেট যেটা। আচ্ছা, রিঅ্যাক্টিভিটি, মেটাল অ্যাক্টিভিটি সিরিজ অবভিয়াসলি পটাশিয়াম সবচেয়ে আগে, তারপরে ক্যালসিয়াম, তারপরে না ক্যালসিয়াম না পটাশিয়াম, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম, তারপর হচ্ছে ক্যালসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। নন মেটালিক ক্যারেক্টার, কার্বন হচ্ছে, অক্সিজেন হচ্ছে মোস্ট নন মেটালিক, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে বেরিলিয়াম। বেরিলিয়াম ডিক্রিজিং অর্ডার অফ ভ্যালেন্স ইলেকট্রন, বেরিলিয়ামের সবচেয়ে ভ্যালেন্স ইলেকট্রন বেরিলিয়ামের সবচেয়ে কম, তারপরে তোমার হচ্ছে ফ্লুরিন, তারপর হচ্ছে সিলিকন, তারপর হচ্ছে ফসফরাস। ঠিক আছে, আচ্ছা কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স, অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তোমার এটা হবে CaCl2 প্লাস অ্যামোনিয়া লিবারেট হবে প্লাস আমার H2O, কপার সালফেট অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, কপার NH3 4 OH 2 এটা তৈরি হবে। ঠিক আছে, আচ্ছা এক্সেস বলেনি তো, এক্সেস যদি না বলা থাকে তাহলে আমি কপার হাইড্রোক্সাইড লিখব, আর তার সাথে আমি লিখব হচ্ছে তোর অ্যামোনিয়াম সালফেট। ওকে, আর কপার কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড ডেফিনেটলি আমার কপার নাইট্রেট, এটা একদম বাচ্চাদের মতো প্রবলেম, তোরা পরে প্র্যাকটিক্যালসটাও করবি। ঠিক আছে, ওকে, হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ক্যানট বি ড্রাইড ওভার কুইক লাইম,
হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ক্যানট বি ড্রাইড ওভার কুইক লাইম, তার কারণ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড ফর্মেশন হয়ে যাবে, আমার হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার ফর্মেশন হয়ে যাবে রিয়াকশন করে, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড আর ওয়াটার ফর্মেশন হয়ে যাবে। অ্যামোনিয়া গ্যাস ইজ নট কালেক্টেড ওভার ওয়াটার বিকজ অ্যামোনিয়া হচ্ছে কি বলতো খুব ভালো ওয়াটার সলিউবল, অ্যামোনিয়া ইজ ওয়াটার সলিউবল, ওয়াটার সলিউবল জলে সলিউবল হয়ে যায়। আইডেন্টিফাই দ্য অ্যালয় ইন ইচ কেস ইন দ্য গিভেন কম্পোজিশন। অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, কপার, মনে রাখবি ম্যাগম্যাগ আছে, ম্যাগম্যাগ আছে আর তার সাথে অ্যালুমিনিয়াম, তাহলে এটা ম্যাগনালিয়াম, এরম ভাবে মনে রাখতে হয়, ম্যাগনালিয়াম। ম্যাগনালিয়াম। আয়রন, নিকেল, ক্রোমিয়াম, কার্বন সবাই ইউজ করে, এটা হচ্ছে স্টেইনলেস স্টিল, স্টেইনলেস স্টিল। আয়রন, নিকেল, ক্রোমিয়াম, কার্বন এটাকে বলে স্টেইনলেস স্টিল, ম্যাগনেসিয়াম আর ডুরালিয়ামও বলে। নেক্সট কোয়েশ্চেন, সলভ দ্য ফলোইং। ইথেন বার্নস, এটা একটু করতে হবে, প্রবলেমটা করি। কি বলেছে, ওকে, এটা একটা কম্বাসন রিয়াকশন, আমার ইথেনটা বলেছে 80 ml, অক্সিজেনটা বলেছে 300 ml, আমাকে এইটার গ্যাসিয়াস মিক্সচারের আমার টোটালটা বার করতে বলেছে, রেজাল্টেন্ট মিক্সচারের যেটা টোটালটা বার করতে বলেছে প্লাস গ্যাসিয়াস মিক্সচার এটাও আছে আমার। ওকে, তাহলে আমি এখানে কি বলতে পারি, আমি এখানে বলতে পারি যে 2 ml C2H6 reacts with 7 ml O2, এটা আমরা বলতে পারি। তাহলে 80 ml কতটা রিয়াক্ট করবে, 7/2 ইন্টু 80 মানে 280 ml অক্সিজেন রিয়াক্ট করবে। তার মানে আমি বলতে পারি অক্সিজেন লেফট কত পড়ে আছে, কতটা 300 মাইনাস 280 মানে হচ্ছে আমার 20 ml অক্সিজেন পড়ে আছে, 20 ml অক্সিজেন আমার পড়ে আছে গেল। নেক্সট হচ্ছে তোর ততটা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, তাহলে বলতে পারি 2 ml থেকে 4 ml তৈরি হয়, তাহলে আমার 80 ml, যেহেতু আমার এখানে ক্লিয়ার কাট বোঝা যাচ্ছে যে ইথেনটা হচ্ছে আমার লিমিটিং রিয়েজেন্ট, তাহলে যেটা লিমিটিং রিয়েজেন্ট সেটা দিয়ে আমার তৈরি হবে কার্বন ডাই অক্সাইডটা। তাহলে 4/2 ইন্টু 80 তার মানে হচ্ছে 160 ml। ওকে, 160 ml আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, 160 ml আমার কার্বন ডাই অক্সাইড তৈরি হবে। ওকে, তাহলে আমার টোটাল গ্যাসিয়াস মিক্সচার কত হলো 160 প্লাস, তাহলে হচ্ছে 180 ml হচ্ছে আমার অ্যান্সার। যার যার 180 ml অ্যান্সার এসছে তার হচ্ছে অ্যান্সারটা কারেক্ট, অ্যান্সারটা হচ্ছে আমার 180 ml। ঠিক আছে, খুব সিম্পল। Following question pertaining laboratory preparation of ammonia gas, magnesium nitride. আমার মনে হয় Mg3N2 এর মধ্যে জল দিতে হবে এবং এই ওয়াটারটা হচ্ছে ওয়ার্ম ওয়াটার। কি তৈরি হবে, অ্যামোনিয়া, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। এটাই কি দেব, এখানে আমাকে দিতে হবে নেসলারস টেস্ট, নেসলারস টেস্ট দিতে হবে এখানে। Why this method is seldom used? Because the nitrides are very costly, এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইড এর প্রচুর দাম, বুঝলি, কস্টলি, ওই জন্য এটা কখনো কখনো ইউজ করা হয়। রাইট ওয়ান অফ দ্য ইউজ অফ ব্রঞ্জ, থালা, মাটি, গ্লাস, বুঝলি, ইউজ অফ ব্রঞ্জ তোর ইউটেন্সিলস, ঠিক আছে, মেডেলস,
ফিউজ মেটাল দ্য সেম, এটা হচ্ছে ফিউজ মেটাল তোর ইউজ করা হয় হচ্ছে ইঞ্জিন প্রিপারেশনে। লুইস ডট স্ট্রাকচার অ্যামোনিয়াম নাইট্রোজেন, এখানে দুটো, হলো। তাহলে নাইট্রোজেন কটা চাইবে, সব কটাকে নেবে, হাইড্রোজেন এটাকে নেবে, হাইড্রোজেন এটাকে নেবে, হাইড্রোজেন এটাকে নেবে, এটা অ্যামোনিয়া, ঠিক আছে। আর এটা কি বলেছে, নাইট্রোজেন বলেছে, নাইট্রোজেনের একটা লুইস ডট মডেল বলেছে তো, পাঁচটা, পাঁচটা, তাহলে কি হবে, এর দরকার তিনটে আর এর দরকার তিনটে, তাহলে 1 2 3 ট্রিপল বন্ড, ঠিক আছে। চলো, গিভ আ ব্যালেন্স ফর দ্য কনভার্সনস ইথিন ফ্রম ইথানল, চল নেক্সট পেজে করে দিই। কোয়েশ্চেনে কি বলেছে, ইথিন ফ্রম ইথানল, নাম্বার 1 ইথিন ফ্রম ইথানল, এটা বলেছে। সেকেন্ড কোয়েশ্চেনটা কি বলেছে, চল লিখে দিই, ইথাইন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড, ইথাইন ফ্রম ক্যালসিয়াম কার্বাইড, আর নাম্বার, আর সে থার্ডেরটা কি বলেছে, মিথাইল ক্লোরাইড ফ্রম মিথেন। আহা, সিম্পল সিম্পল রিয়েজেন্টস, খুব সিম্পল রিয়েজেন্টস। ফার্স্ট এডটা কি, ফার্স্ট এডটা হচ্ছে আমার কনসেন্ট্রেটেড H2SO4 at 334 কেলভিন। সেকেন্ড এডটা হচ্ছে ওয়াটার, জাস্ট ক্যালসিয়াম কার্বাইডে ওয়াটার দিলেই আমার অ্যাসিডিলিন গ্যাস তৈরি হয়। আর থার্ড এডটা হচ্ছে Cl2H নিউ ফোটন, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। নেক্সট, when crystalline solid P is warmed in concentrated sulfuric acid, brown gas release, খুব সিম্পল। নেম দ্য anions present, এটা হচ্ছে আমার নাইট্রেট দেবে, nitrated test. When few drops of dilute sulfuric acid added to the salt are, it is heated to a colorless gas, lead acided paper silvery, তার মানে এই সল্টটা হচ্ছে আমার সালফাইড দেবে, বিকজ lead সালফাইড। হ্যাঁ 170 ডিগ্রি সেলসিয়াস পর্ণাব লিখতে হবে, বিকজ এটা হচ্ছে একটা পার্টিকুলার ডিহাইড্রেশন টেম্পারেচার যেখানে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইথাইল অ্যালকোহলকে ডিহাইড্রেট করে, সো 170 ডিগ্রি সেলসিয়াস তোমাকে লিখতে হবে। when few drops of barium nitrate added to the salt Q, white precipitate insoluble, তাহলে এটা আমার সালফেট। ইলেকট্রোনেগেটিভিটি ডিসকাস করে দিয়েছি, গেলুসাস ল অলসো ডিসকাস করে দিয়েছি। empirical formula CHCl2 relatively molar mass 162-68, what is the molecule, খুব সিম্পল, আমার বলে দিয়েছে তোর CHCl2 হোল n, তাহলে বলতে পারি 12n plus n plus 2 into 35.5n is equal to তোমার 168, বাস এখান থেকে আমাকে nটা সলভ করতে হবে, আমি nটা যদি সলভ করি ভ্যালুটা বসিয়ে দেবো, ঠিক আছে, ইজি সিম্পল অ্যান্সার। ওকে, choose the substances given below and answer the following question. The metal that will not produce hydrogen when reacted with dilute acid, definitely copper. কপার, কপার আমার দেবে না, ঠিক আছে, কপার আমার দেবে না। compound that will produce sulfur dioxide gas when reacted with dilute HCl, এটা হচ্ছে তোমার
ফেরাস সালফেট, FeSO4, FeSO4 এটা কপার। আচ্ছা আরো একটা হবে, আচ্ছা কপারের সাথে এখানে লেডও হবে। ওকে, the solution of this compound produces dirty green precipitate। আচ্ছা এটা অনেকগুলো আছে, এটা তোর হচ্ছে ডার্টি গ্রিন প্রেসিপিটেট, এটা হচ্ছে তোর ফেরিক হাইড্রোক্সাইড না, এটা ফেরাস সালফেট হবে। ফেরাস সালফেট হবে, জিঙ্ক হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড হবে, বাস ঠিক আছে। বাকি তো অ্যামোনিয়া রিয়াকশন এগুলো করানো। নেক্সট, অর্গানিক কম্পাউন্ড সেম মলিকুলার ফর্মুলা বাট এটাকে বলি আমরা আইসোমার্স বলি। গ্রুপ অফ অর্গানিক কম্পাউন্ডস ওয়্যার সাকসেসিভ গ্রুপ ফর্ম বাই CH2 এটাকে বলি আমরা হোমোলোগাস সিরিজ। হোমোলোগাস সিরিজ। আয়নাইজেশন পোটেনশিয়াল ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, তার রিজনটা হচ্ছে কি আমার মনে রাখবে সাইজ ইনক্রিজেস, আমার সাইজ ইনক্রিজেস, proton to electron attractive force decreases. Ionic compound does not electricity in the solid state because no free ions are is present. পার্সেন্টেজ এটা খুব সিম্পল ক্যালকুলেট করতে পারবে। এখান থেকে ফসফরাস হচ্ছে তোমার অ্যাটমিক মাস 40 নেবে, ডিভাইডেড বাই মলিকুলার ওয়েট মাল্টিপ্লাইড বাই 100। এম্পিরিক্যাল ফর্মুলা C8H18 কমন নিয়ে নাও, C4H9 হোল 2, তাহলে আমার এটা হচ্ছে এম্পিরিক্যাল ফর্মুলা। এম্পিরিক্যাল ফর্মুলা। Answer the following question, electro refining to the copper. What is the anode made of? What is the anode made of? The anode is made of impure copper. Anode is made of impure copper. What do you observe in the cathode? The cathode ki hobe tomar pure copper will be deposited. Pure copper will be deposited. Okay. Reaction takes place in the cathode. খুব simple. Copper 2 plus আমার দুটো ইলেকট্রনকে নিয়ে copper dipole. Increasing order of molecular weight, obviously carbon 3 আছে যেটা সবচেয়ে বেশি, তারপর C2H4, তারপর C2H2, তারপর CH4। প্রেফারেন্সিয়াল ডিসচার্জ কি আগে ডিসচার্জ হবে, সিলভার আগে ডিসচার্জ হবে, তারপর কপার ডিসচার্জ হবে, তারপর জিঙ্ক ডিসচার্জ হবে, তারপর সোডিয়াম ডিসচার্জ হবে। ঠিক আছে, ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ক্রাইটেরিয়া ইন দ্য ব্র্যাকেটস, কেন সুগার অ্যান্ড হাইড্রেটেড। কেন সুগারকে যদি আমি সালফিউরিক অ্যাসিড দিই ও কার্বন দেবে, চারকোল দেবে, আর হাইড্রেটেড কপার সালফেটকে আমি যদি দিই তোর কোনো রিয়াকশন হবে না, নো রিয়াকশন। সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড হচ্ছে ডাইবেসিক আর এটা হচ্ছে মোনোবেসিক। অ্যামোনিয়া টু নাইট্রিক অক্সাইড, ঠিক আছে, এটা জাস্ট রিয়াকশনস গুলো লিখবি। অ্যামোনিয়া টু নাইট্রিক অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড টু সোডিয়াম সালফেট ইউজিং সালফিউরিক অ্যাসিড,
এটা সিম্পল রিঅ্যাকশনস গুলো লিখবি, ঠিক আছে? রিঅ্যাকশনস গুলো লিখবি এখানে। আর ফেরাস সালফাইড, হাইড্রোজেন সালফাইড, তাহলে এটা হচ্ছে আমার একটা করে দিই, FeS প্লাস HCl H2S প্লাস FeCl, ঠিক আছে? ইনক্রিজিং অর্ডার ছিল, তাহলে যদি অর্ডারটা থাকে ডিক্রিজিং করে দেওয়া যাবে, কোনো ইস্যু নেই, প্রবলেম নেই ওখানে, বাট ডিপেন্ড করছে ওটা কি আছে। আচ্ছা, compound which undergoes thermal dissociation, the compound which undergoes thermal dissociation তোমার আচ্ছা অ্যাম্ফোটেরিক অক্সাইড, ডেফিনেটলি আমার এখানে লেড অক্সাইড হবে, ওকে লেড অক্সাইড হবে, নন ইলেকট্রোলাইট CCl4, আর থার্মাল ডিকম্পোজিশন অ্যামোনিয়াম ক্লোরাইড যাচ্ছে, ঠিক আছে? চলো কেমিস্ট্রিটা এখানে ডান, ঠিক আছে? ICSE কেমিস্ট্রিটা ডান। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, জাস্ট আমি কুইকলি চলে যাব ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ফিজিক্যাল সায়েন্সটা। ওকে, কুইকলি বলবো আমি এখানে অ্যান্সার গুলো, তোমরা লিখতে থাকো। উইচ লেয়ার অ্যাটমসফিয়ার ইজ গ্রেটার ডেন্সিটি? ট্রোপোস্ফিয়ার, ওকে। আচ্ছা, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 11.2 অ্যাট STP? দেখো 22.4 যদি হয় তাহলে আমার হচ্ছে 8টি হয়, তাহলে 11.2 হলে কত? 11.2 হলে তোমার 11.2 ডিভাইডেড বাই 22.4, তার মানে হচ্ছে আমার 0.5 8টি। m ইজ ইকুয়াল টু 2d, m ইজ ইকুয়াল টু 2d। তারপরে কি বলেছে? ওকে স্যার, সেকশন এর লাস্টেরটা শোনা যায়নি, আচ্ছা ওটা পরে দেখছি আমি ওটা, ঠিক আছে? আচ্ছা, ইফ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অফ 20 সেন্টিমিটার হলো তাহলে হাফ হয়ে যাবে। রেডিয়াস অফ কার্ভেচার যদি 20 হয় তাহলে ফোকাল লেন্থ হচ্ছে হাফ হয়ে যাবে, ওকে। ওয়েভলেন্থ which following greater than visible light, গ্রেটার দ্যান ভিজিবল লাইট কার ওয়েভলেন্থ বেশি? ডেফিনেটলি আমার IR এর ওয়েভলেন্থ অনেকটা বেশি, ওকে। চার্জ অফ দ্য ইলেকট্রন, চার্জ অফ দ্য ইলেকট্রন হচ্ছে -1.6 ইন্টু 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার কুলম। আচ্ছা, রেজিস্ট্যান্স H is proportional to I square। 12 charges that flow charge through conductor for 2 minutes, তাহলে 12 কুলম চার্জ বলেছে, তাহলে 2/2 ইন্টু 60 ইন্টু 66 মানে 1/10 মানে 0.1 amps, ওকে। Number of groups in the long periodic table 18. The order of oxidizing properties, fluorine, chlorine, bromine, iodine. Name the following ionic compounds has no octet, এটা লিথিয়াম হাইড্রাইড হবে, এটা এ হবে অ্যান্সার, লিথিয়াম হাইড্রাইড, ঠিক আছে। The solid compound which does not composed of molecules, that is sodium fluoride. Acidic acid is a weak electrolyte because aqueous solution acidic acid is a partially dissociated থাকে। During electrolysis what happens? Oxidation কি হয়? ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে? তাহলে অক্সিডেশন occurs at both না, রিডাকশন at ক্যাথোড আর অক্সিডেশন at অ্যানোড, ঠিক আছে? আচ্ছা, বাকি যে ফিজিক্সের কোয়েশ্চেন্স গুলো আছে এগুলো কৌশিক স্যার এসে ডিসকাস করবে। আমি একটা কয়েকটা কেমিস্ট্রির কোয়েশ্চেন বলে দিই এখানে। যেমন এখানে একটা কোয়েশ্চেন আছে যে গিভ অ্যান এক্সাম্পল অফ আ কোভ্যালেন্ট লিকুইড, আমি CCl4 বলবো, এটা একটা কোভ্যালেন্ট লিকুইড একটা,
The reaction, the electrical conductivity of the solid NaCl is greater than electrical conductivity of fused NaCl. Solid greater than conductivity because solid NaCl এ আমার ইলেকট্রন মুভমেন্টটা বেটার হয়। ওকে, what is global warming? Definitely জানো, কার্বন ডাইঅক্সাইড কন্টেন্টটা বাড়ছে আর্থের সারফেসে, যার ফলে কি হচ্ছে, যদি আমি আর্থের কথা ভাবি, যখন সানরেটা যাচ্ছে কার্বন ডাইঅক্সাইডের লেয়ারটার জন্য ওরা রিফ্লেক্ট ব্যাক করে আর্থের মধ্যেই চলে আসছে, যার ফলে কি হচ্ছে, আমার সারফেসটা আগের থেকে হিট হয়ে যাচ্ছে। দ্যাটস কল গ্লোবাল ওয়ার্মিং। আর এই যে এফেক্টটা, যেটা এই এফেক্টটাকে বলি আমরা গ্রিন হাউস এফেক্ট বলি। ডিটেলসে তোমাদের বইতে আছে। ওকে, এগুলো সব ফিজিক্সের কোয়েশ্চেন। ওকে, আমি এবারে সিবিএসই সায়েন্সটা নিয়ে বলি। সিবিএসই সায়েন্সের কেমিস্ট্রি পার্টটা ডিসকাস করে দিই, তারপর ম্যাম এসে ফিজিক্স বা বায়োলজি পার্টটা ডিসকাস করবেন। ঠিক আছে, ভালো করে শোনো সবাই। ফিজিক্স কেমিস্ট্রি অফ সিবিএসই সায়েন্স। ওকে, ওকে, চলো সিবিএসই সায়েন্স করি শুরু। আচ্ছা, an element X on exposure of the moist air turns black, a new compound Y is formed. দেখো, এখানে আমাকে দেখতে হবে ব্ল্যাক এর নিউ কম্পাউন্ড Y। এখানে এই যে চারটে কম্পাউন্ড আছে, এর মধ্যে আমার এইটা হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক, তাহলে আমার কারেক্ট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার বি। আর যার ফলে কি হয়, যেগুলো লেড পেন্টিংস বা সিলভার পেন্টিংস গুলো হয়, ওগুলো জেনারেলি ব্ল্যাক হয়ে যায়। সোডিয়াম কার্বনেট সলিউশন ইজ বেসিক বিকজ, সোডিয়াম কার্বনেটের কথা যদি বলি Na2CO3, তাহলে কি হবে, এটা হচ্ছে NaOH প্লাস H2CO3, মানে এটা হচ্ছে বেসিক, এটা হচ্ছে তার মানে এটা হচ্ছে আমার স্ট্রং বেস উইক অ্যাসিড। কোথাও হচ্ছে স্ট্রং বেস উইক অ্যাসিড, এই তো স্ট্রং বেস উইক অ্যাসিড। ওকে, aqueous solution turns red litmus blue, excess addition with which solution which reverse the change? red litmus blue যদি করে তাহলে ওটাকে আমাকে অ্যাসিড করতে হবে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। lime water with chlorine gives you bleaching powder. lime water with chlorine, calcium hydroxide with chlorine gas gives you CaOClCl. okay, right. Next, butane has molecular formula C4H10. It has how many covalent bonds? চলো করে ফেলি, CH3 CH2 CH2 CH3, তাহলে কতগুলো কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, 3 3 6 প্লাস 4 10 প্লাস 1 2 3 4 14 কোভ্যালেন্ট বন্ডস আছে। আচ্ছা 13 আছে, 13 বলছি কতগুলো কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, দাঁড়া, তিনটে 6টা 7টা 8টা 9টা 10টা, ও সরি এটা 3 তো, সরি এটা 3 তো, হ্যাঁ 13 অ্যান্সার, 13 কোভ্যালেন্ট বন্ডস। ওকে, আচ্ছা এখানে কি হচ্ছে, দেখো তো এটা প্লাস এটা মাইনাস, তাহলে কপার সালফেট সলিউশন যদি আমি এখানে দিই তাহলে কি হবে, কপার 2+ আমার এখানটাতে যাবে, তাহলে কারেন্ট পাস্ট কপার from the anode, right, copper from the anode deposed into the electrolyte solution. When current pass pure copper from the electrolytic solution deposits from the anode, acidified copper sulfate solution এটা হবে যে copper 2+ তোমার হচ্ছে anode deposited হবে। element X form 2 oxide XO and XO2. XO is neutral but XO2 is acidic in nature. The X is most likely to be definitely তোমার কার্বন। তার কারণটা হচ্ছে
এটা হচ্ছে কার্বন মনোঅক্সাইড which is neutral in nature but carbon dioxide is acidic in nature. Next, আচ্ছা বায়োলজি 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 ও ফিজিক্স। আচ্ছা এটা হচ্ছে প্ল্যানেরিয়া, সুন্দর দেখতে। মানে মাঝখান দিয়ে কাটলে ও ভেঙে যায়, মানে আরো অনেক করে সুন্দর সুন্দর। ফিজিক্স ফিজিক্স ফিজিক্স, ঠিক আছে। বায়োলজি বায়োলজি, আচ্ছা এখানে কিছু কেমিস্ট্রি, এখানে একটা আছে অ্যাকুয়াস সলিউশন অফ ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড টু প্রোডিউস সলিড ক্যালসিয়াম কার্বনেট। রিঅ্যাকশনটা লিখতে হবে, খুব সিম্পল। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যারা ভাবছো বায়োলজি বা ফিজিক্স কি হবে, আমি চলে যাবো একটু, ম্যাম আসবেন, রিমা ম্যাম পুরো বায়োলজি পার্টটা ডিসকাস করবেন। ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমি যদি কার্বন ডাই অক্সাইডের রিয়াকশন করি তাহলে আমার নো ডাউট আমার ক্যালসিয়াম কার্বনেট তৈরি হবে, যেটা হচ্ছে আমার মিল্কি অ্যাপিয়ারেন্স বা প্রেসিপিটেট। যদি আমি এক্সেস কার্বন ডাই অক্সাইড দিই জলের মধ্যে, আমার এটা তৈরি করবে ক্যালসিয়াম বাইকার্বনেট, দিস ইজ ওয়াটার সলিউবল। এই ভুলটা করবে না, সেটা হচ্ছে আমার ওয়াটার সলিউবল। ওকে, অ্যাকুয়াস সলিউশন অফ ফেরাস সালফেট রিঅ্যাক্টস উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা রিলও আছে আমাদের চ্যানেলে, দেখবে এটা একটা খুব সুন্দর রিল, প্রচুর ভিউজ আছে ওটাতে। ফেরাস সালফেট কে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড দিই তাহলে একটা ডার্টি গ্রিন কালারের ফেরাস হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ে, ডার্টি গ্রিন কালারের ফেরাস হাইড্রোক্সাইডের প্রেসিপিটেট পড়ে। আচ্ছা, SO2 গ্যাস পাস থ্রু সলিউশন অফ H2S, রিঅ্যাকশন অকার্স, ঠিক আছে। এবার দেখ, এইটা আমি দেখাই ভালো করে, কি বলেছে SO2 H2S, ঠিক আছে চলো করে দিব, নো ইস্যুস। SO2 প্লাস H2S থেকে আমি কি পাবো, H2O প্লাস হচ্ছে S, 4 প্লাস থেকে -2, ওকে, এখান থেকে আমার 0 হচ্ছে। এবার দেখ একটা জিনিস ভালো করে, এটা 4 থেকে 0 হচ্ছে, তার মানে ও 4টে ইলেকট্রন নিচ্ছে, এটা -2 থেকে 0 হচ্ছে, তার মানে 2টো ইলেকট্রন রিলিজ করছে। সো দেখি এইটা হচ্ছে কি হচ্ছে, এটা একটা কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন। ওকে RS, ওকে থ্যাংক ইউ। ওকে আচ্ছা, এবারে হচ্ছে তোর এটা 4 ইলেকট্রন, এটা যে কি, এটা না কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন, মানে দুটো অক্সিডেশন স্টেট থেকে তার ইন্টারমিডিয়েট একটা অক্সিডেশন স্টেটে যাচ্ছে, এটাকে বলি আমরা কম, বলে দিচ্ছি এটা মনে রাখবে। এই যে রিঅ্যাকশনটা লিখলাম, এই রিঅ্যাকশনটার আমার এই ডাইরেকশনটা হচ্ছে কম প্রপোর্শনেশন রিঅ্যাকশন, প্রপোর্শনেশন রিঅ্যাকশন, আর এর অপোজিটটা মনে রাখবে হচ্ছে ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন, যেটা আমরা ক্লাস 11-এ তোমাদের পড়াবো, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন বলে এটাকে, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। তাহলে কোশ্চেনে চলে আসি, ইন দিস রিঅ্যাকশন which is oxidized and which one is reduced, write also the name of the oxidizing and the reducing agent. So definitely এখানে একটা ব্যাপার শিওর, 4 থেকে 0 তে যাচ্ছে, তার মানে ইলেকট্রন অ্যাকসেপ্ট করছে, তার মানে SO2 টা কি হচ্ছে, রিডিউসড হচ্ছে, আর 2 থেকে 0 যাচ্ছে, তার মানে H2S টা অক্সিডাইজড হচ্ছে, তার মানে যে অক্সিডাইজড হয় তিনি হন হচ্ছে আমাদের রিডিউসিং এজেন্ট, আর যিনি রিডিউসড হন তিনি হন হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট, দ্যাটস ইট, তিনি হন হচ্ছে আমাদের অক্সিডাইজিং এজেন্ট। স্যার আজকে মার্কস কখন জানতে পারবো? তোদের মার্কস কালকে সকালে রিলিজ করব, আর তুই এসে খাতাটা নিয়ে যা, রাদার দেন মার্কস আমি তোকে বলবো তুই খাতাটা এসে নিয়ে যা, ঠিক আছে? মার্কস রিলিজ করে দেবো, মার্কস নিয়ে কি হবে, এত মার্কস নিয়ে করবি কি তুই, হ্যাঁ খাবি? আচ্ছা আচ্ছা, এখানে কি আছে, গ্যাস্ট্রিক গ্ল্যান্ড, বায়োলজি বায়োলজি বায়োলজি, এটা বায়োলজি ফিজিক্স, আচ্ছা বায়োলজি, এটা এখানে আছে পেয়েছি। ওকে, when silver chloride exposed to sunlight কি হয়, সিলভার ক্লোরাইড এক্সপোজ টু সানলাইট কি হয়, কিছুই না, এটা একটা ফ্রি র্যাডিক্যাল রিঅ্যাকশনে Cl ডট তৈরি করে, এবং এটা কি হয়, আমার ক্লোরিন গ্যাসটা লিবারেট হয়, ক্লোরিন গ্যাসটা লিবারেট হয়, ঠিক আছে? চলে স্যাটারডে চলে, ডাউটটাও ক্লিয়ার করে দেবো তোর।
গিভ ওয়ান অফ দ্য ইউজ অফ দ্য অ্যাবভ রিয়াকশন। এটা কি কি বল, এটা বল বর্ণাব দেখি। এই যে রিয়াকশনটা হয়, এই যে রিয়াকশনটা হয়, লাইটকে যদি আমি সানলাইট দিই, যে কোনো লাইট, ঠিক আছে, এই যে আমাদের দেখবি, দেখাই তোদেরকে, ওকে, দাঁড়া, আমার এখানটাতে নেই, আমাদের ক্যামেরা হয় না, ক্যামেরা, এই যে ক্যামেরার যে পিছনে ফিল্মটা থাকে, বুঝলি, লেন্সের পিছনে ফিল্মটা থাকে, বেসিক্যালি তোর যে সিলভার ক্লোরাইড থাকে ওখানটাতে। যেই সানলাইটটা পড়লো ওখানে, তোর কি হয়, ওখানে ফটোগ্রাফিক প্লেটে ওই যে পার্টে যে লাইটটা এলো, ওই লাইটটার একটা ইমপ্রেশন পড়ে গেল ওই জায়গাটাতে, যেটাকে বলি আমরা ফটোগ্রাফিক প্লেট, ইমপ্রেশনটা পড়ে গেল। এক্সরে জিনিসটা একই কাইন্ড অফ, ফটোগ্রাফিক প্লেট, একটা ইমপ্রেশন পড়ে গেল। তাহলে এটার ইউজটা হচ্ছে তোর মনে রাখবি ফটোগ্রাফিক প্লেট। Dry pellet of the common base B absorb moisture and turn sticky. The compound also byproduct of chloralkali process. ওরে বাবা, no doubt স্যার, এটা সোডিয়াম হাইড্রোক্সাইড। আইডেন্টিফাই বি, ক্লোরঅ্যালকালি বলে দিয়েছে মানেই সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, what type of reaction when B is treated with acidic oxide? Okay, acidic oxide কাকে নেব? acidic oxide, let's say তোর acidic oxide, let's say সালফার ডাইঅক্সাইড নিচ্ছি আর তার সাথে জল নিচ্ছি, তাহলে ডেফিনেটলি আমার তৈরি হবে Na2SO4 তৈরি হবে। আচ্ছা, ব্রেড বাটার ঠেলে দে, ডাইজেস্টিভ, বায়োলজি বায়োলজি, এগুলো ব্রেড বাটার। নেক্সট ফিজিক্স 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 বায়োলজি। আচ্ছা, সোপ, এটা এই বছর সিবিএসসির জন্য মারাত্মক ইম্পর্টেন্ট, মারাত্মক ইম্পর্টেন্ট। সোপ আর এস্টার এই বছর আসবেই আসবে, ঠিক আছে, সোপ আর এস্টার এই বছর আসবেই আসবে। সো যারা সিবিএসসি তে পড়ছো তারা কিন্তু কোয়েশ্চেনটা ভালো করে করে যাবে, এস্টার আর সোপ কিন্তু আসবেই আসবে। হোয়াট আর দ্য ওয়ে ডিটারজেন্ট ইজ মোর অ্যাডভান্টেজেস দ্যাট সোপ? একটা তো আমার এই মুহূর্তে মনে পড়ে গেল, ডিটারজেন্ট হচ্ছে আমার ওয়াটার সলিউবেল, ডিটারজেন্ট হচ্ছে আমার, মনে রাখবে, ওয়াটার সলিউবেল, একটা হচ্ছে নাম্বার ওয়ান। সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, দেখ ওয়াটার দু ধরনের হয়, একটা হচ্ছে হার্ড ওয়াটার, একটা হচ্ছে সফট ওয়াটার। তো এই ডিটারজেন্ট, এটা ডিটারজেন্ট ক্যান ওয়ার্ক অন হার্ড ওয়াটার অলসো, যেটা খুবই ডিফিকাল্ট, খুবই ডিফিকাল্ট। দেখবি আমার ওয়াটারে যদি তোর আয়রন বা ম্যাগনেসিয়াম যদি কন্টেন্ট বেশি থাকে, সেটা দিয়ে দেখবি মানে সাবানটা ওখানে তোর সলিউবল হতে, ফেনা হতে অনেক টাইম লাগে, বাট ডিটারজেন্ট খুব ইজিলি হয়ে যায়, ঠিক আছে, নির্মা ডিটারজেন্ট পাউডার। ওকে, আচ্ছা, এক্সপ্লেন দ্য ক্লেনজিং অ্যাকশন অফ সোপ, এটা একটু বোঝাই। আচ্ছা, আগে এটা বুঝিয়ে নিই, লাস্ট কোয়েশ্চেন যেটা, এক্সপ্লেন ইথিন ফ্রম ইথানল। ওই এক্ষুনি তো করে দিলাম, ইথিন ফ্রম ইথানল, CH2 ডাবল বন্ড CH2, এটাকে আমি পাতি তোর অ্যাসিড ওয়াটার দেব, তাহলে আমার তৈরি হবে CH3CH2OH। ঠিক আছে, আর দেখে নি কেমিস্ট্রির কোয়েশ্চেন আছে কিনা, আর মসিবলি নেই, কেমিস্ট্রির কোয়েশ্চেন নেই। ঠিক আছে, চলো আমি এবারে এটা লাস্ট বুঝিয়ে দিই, যে ক্লেনজিং অ্যাকশন অফ সোপ, ভালো করে শোন, ক্লেনজিং অ্যাকশন অফ সোপ। ক্লেনজিং অ্যাকশন অফ সোপ খুবই সিম্পল, খুবই একদম দারুণ জিনিসটা, ভালো করে শোন। সোপ হচ্ছে, ধর এরকম একটা, তোর তুই বাড়িতে খেলাধুলা করে এলি, এটা ধর তোর টি শার্টটা, ঠিক আছে, এর ওপর ধর একটা এরকম ময়লা পড়ে আছে, এরকম একটা কুচি 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 এরকম ময়লা পড়ে আছে, এরকম একটা কুচি 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 ময়লা পড়ে আছে, এরকম একটা ময়লা পড়ে আছে। লেটস সে এই ময়লার নেচারটা হচ্ছে হাইড্রোফোবিক নেচার, লেটস সে এই নেচারটা হচ্ছে আমার হাইড্রোফোবিক নেচার, হাইড্রোফোবিক নেচার। এবার দেখ আমার যে সোপ মলিকিউল গুলো থাকে, পার্টিকেল গুলো কিরকম দেখতে হয়, এরকম একটা হাইড্রোফোবিক টেল থাকে আর এরকম একটা পোলার হেড থাকে, এটা হচ্ছে আমার হাইড্রোফোবিক, এটা হাইড্রোফোবিক টেল, আর এটা হচ্ছে আমার
পোলার হেড, এটা থাকে। এবার এরা যখন রিয়াকশন মানে যখন একসাথে যখন তুই দিই, অল্প একটু সাবান নিলি, অল্প ডিটারজেন্ট নিলি, ভালো করে জলে করলি, তখন এরা একটা জিনিস তৈরি করে, এরকম একটা জিনিস তৈরি করে। এটা ইয়েস, এটাকে বলি আমরা মাইসেলস বলি, এটাকে আমরা মাইসেলস বলি, যেখানে আমরা হাইড্রোফিলিক পার্টগুলো এক জায়গায় চলে আসে, হাইড্রোফোবিক পার্টগুলো আসে। আমি যদি আরো কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, আরো যদি ওর কনসেন্ট্রেশন বাড়িয়ে দিই, তখন এই পার্টটা পুরো তো রিভার্স হয়ে যায়, এই পার্টটা পুরো রিভার্স হয়ে যায়। এটা রিভার্স হয়ে যায়। তাহলে এই পার্টটা কি হলো? তাহলে এই পার্টটা হচ্ছে আমার হাইড্রোফোবিক কোর, এই পার্টটা হচ্ছে আমার একটা হাইড্রোফোবিক কোর। ও কি করে? ও যেটা করে, এই যে ডার্টটা দেখছিস, এই ডার্টটাকে এইভাবে আসে, এসে এই ডার্টটার ওপর বসে, বসলো ডার্টটার ওপর, বসলো, বসে কি করলো, আমি ওগুলোকে সরিয়ে দিই, বসে এই ডার্টটাকেও কি করলো, নিল, নিয়ে এরম বেরিয়ে চলে গেল। ঠিক আছে, ওই ডার্টটাকে নিল, নিয়ে ও বেরিয়ে চলে গেল, সিস্টেমের বাইরে চলে গেল। দিস ইজ কল্ড ইয়ার, দ্যাটস ওয়াই যে আচ্ছা এই ডার্টটা যেহেতু সারফেসে থাকে, ওই জন্য এই মলিকিউলগুলোকে সারফেক্টেন্টও বলা হয় বা সারফেস অ্যাক্টিভ এজেন্টও বলা হয়। তো এরা কি করে, এই ডার্টটাকে ক্লিন করে চলে যায়, এটাই হচ্ছে আমার ক্লেনজিং অ্যাকশন, এটাকেই আমরা বলি হচ্ছে সোপের ক্লেনজিং অ্যাকশন। এবং এটা সিবিএসসি, আমি আবার বারবার বলছি, সিবিএসসি 2024-10 এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, আসবেই আসবে, এই কোয়েশ্চেনটা আসবেই আসবে, ঠিক আছে, এই কোয়েশ্চেনটা আসবেই আসবে, ঠিক আছে। আর আরেকটা ওদের রিমা ম্যাম বলবেন যে এবছর পসিবলি আমার কাছে যতদূর খবর আছে মেল রিপ্রোডাক্টিভ সিস্টেমটা খুব ইম্পর্টেন্ট এবছর, ম্যাম ওটা ডিসকাস করবেন। এনিওয়ে আমি ম্যামকে ডেকে নেব মঞ্চে, আর ম্যাম ডিসকাস করবেন বায়োলজির কোয়েশ্চেন নাম্বার 10 থেকে, পসিবলি না 8 থেকে, ইয়েস 8 থেকে বায়োলজির কোয়েশ্চেন। ওকে, ওভার টু ইউ, মঞ্চে ডেকে নিলাম। ম্যামের হয়ে গেলে তারপরে কৌশিক স্যার, টাটা। Okay, so this is the first question on your board. CBSE question number 8. In the given picture of the digestive system, match the secretions with the organs from which they are secreted. So pepsin কোথা থেকে secrete হয় জানো সবাই, that is it is secreted from the stomach. So let's see কোনটা হতে পারে। 1 এর answer হবে D, ঠিক আছে, because D is a stomach, ঠিক আছে। pepsin is a proteolytic enzyme, ঠিক আছে, protein digesting enzyme, breaks down the protein. pepsin needs the acidic environment to work, ঠিক আছে। তো 1 এর যখন আমরা D বুঝতে পারছি, তো দেখো এখানে B যে অপশনটা আছে, ইটস গোয়িং উইথ ইট, আর কোনো অপশনে 1 এর সাথে D যাচ্ছে না কিন্তু, ঠিক আছে। 2টা দেখে নি, 2টা কি আছে, 2টা ইজ লিপেজ, ওকে। F প্যানক্রিয়াটিক পার্ট থেকে লিপেজ রিলিজ হয়, ব্রেকডাউন হেল্পস ইন দ্য ব্রেকডাউন অফ ফ্যাট, ঠিক আছে। intestinal juice will be from the G part, that is small intestine part থেকে, and bile, well bile টা যাবে হচ্ছে তোমার, lipase will go with F, okay. Intestinal juice will go with G, okay, and bile will go with C, that is liver, stored in the gallbladder. Duct of gallbladder is called the cystic duct. Option, second option will be the right answer, ঠিক আছে।
এই কোয়েশ্চেনটা দেখো, এই কোয়েশ্চেনটা will be option, this one is the alveoli, blood capillary flowing with it. Okay, x, এটা হবে option C. This will be your option C. Okay, next part. Okay, this one is a very important question, Mendelian genetics er question. Mendelian experiment consisted of breeding tall pea plant. Okay, tall pea plant, capital T হতে পারে বা capital T small t হতে পারে, bearing violet flowers with short pea plant bearing, মানে it actually crossed, তো এটা হয়ে গেল crossed with short pea plant, it is this one, bearing white flowers, এটা হবে, ঠিক আছে। তো এখানে গ্যামেট ফর্মেশন কি হবে, গ্যামেট ফর্মেশন will be, this one will be the gamete formation, ঠিক আছে। এবার বলছে দেখো কোয়েশ্চেনটা, the F1 progeny plant were examined and it was found that all bore violet flowers but almost half of the plant were short, ঠিক আছে। তো সবকটা ফ্লাওয়ার কি ছিল, all bear violet flowers, ঠিক আছে, all bear violet flowers, তো either ক্যাপিটাল V হবে বা ক্যাপিটাল V স্মল b হবে, বিকজ এটা কি ডমিনেন্ট কন্ডিশন কাজ করছে এখানে, তো এই দুটো কম্বিনেশনের মধ্যে একটা হবে, বাট হাফ অফ দ্য ওয়্যার শর্ট, ঠিক আছে, হাফ বাট অলমোস্ট হাফ অফ দ্য প্লান্ট ওয়্যার শর্ট। এবার হাফ অফ দ্য প্লান্ট যদি শর্ট হয় তাহলে ডেফিনেটলি আদার হাফ অফ দ্য প্লান্ট ওয়্যার টল, ঠিক আছে। তাহলে কি হতে পারে, আইদার কি হতে পারে, এটা হতে পারে, অর কি হতে পারে, এটা হতে পারে। লেটস সি কোন অপশনটা যাচ্ছে, এটা যাবে হচ্ছে দিস অপশন সি যাবে, ঠিক আছে। কারণ কি বলছে দেখো, অল বোর ভায়োলেট ফ্লাওয়ার, এটাতে আমরা ভায়োলেট তো পেয়ে যাব, ঠিক আছে। আর আমরা এখানে দেখছি দেখো হাফ অফ দ্য প্লান্ট ওয়্যার টল, হাফ অফ দ্য প্লান্ট ওয়্যার শর্ট। এবার যদি শর্টটা কনসিডার করি তাহলে এটা কিন্তু হোমোজাইগাস কন্ডিশনে থাকতে হবে, যদি আমরা শর্টটাকে ধরে আনসারটা সিলেক্ট করি, বাট এখানে শর্টের কোনো কম্বিনেশনই নেই, আছে কিসের কম্বিনেশন, সবকটা টল, সবকটাতেই টল আসবে। তাহলে দেখো half of the plant were short, তাহলে other half of the plant will be tall, তাহলে this combination is the most probable answer, so this will be option C. Now coming to the next part, that is consider the following diagram of a nerve cell. খুব সুন্দর একটা নার্ভ সেল প্রেজেন্ট করা হয়েছে এখানে, ঠিক আছে, সেল বডি দেওয়া আছে, ডেনড্রাইট দেওয়া আছে, এক্সন দেওয়া আছে, আর মাইলিন শিটও দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদেরকে বলছে যে consider the following diagram of a nerve cell, which of the following represents the function of G. Okay, comment যে G টা কি, comment যে G টা কি, ঠিক আছে, এই G টা কি রিপ্রেজেন্ট করছে, what does this G part representing, কি রিপ্রেজেন্ট করছে, এটা myelin sheet represent করছে, ওকে, myelin sheet, this is representing the myelin sheet. So the most probable answer will be it provides electrical insulation, option D, option D will be the answer. Okay, acha, myelin sheet produce ke kore, squam cells, squam cells produce the myelin sheet. Okay, now this one, আচ্ছা দেখো প্ল্যানেরিয়াকে আমরা যেখান থেকেই কাট করি না কেন, এটা প্ল্যানেরিয়ার কোয়েশ্চেন, ঠিক আছে, দেখতে হয়তো অনেক মনে হচ্ছে যে এটা কি করেছে পুরো জিনিসটা, বাট একটা সিম্পল কনসেপ্ট বলে থাকি, প্ল্যানেরিয়ার সেরকম কিছু নেই যে প্ল্যানেরিয়াকে এখান থেকে কাটতে হবে, এরকম ভাবে কাটতে হবে, এই জায়গা থেকে কাটতে হবে, যেখান থেকে কাটো না কেন সেটা কিন্তু গ্রো করবে, সেটা কিন্তু গ্রো করবে, রিজেনারেশন। প্ল্যানেরিয়া, তাও কোয়েশ্চেনটা পড়ি আমরা, কোয়েশ্চেনটা কি বলছে, প্ল্যানেরিয়া worm is cut horizontally into pieces to give rise to 3 planaria worms such that the topmost part contains the head of the planaria as shown in the picture. Another planaria worm is cut vertically into 2 pieces as shown in the picture given below, such that each of the pieces contain half of the head of the parent planaria. Which of the cut pieces of 2 planaria must regenerate? দেখো কিছু ভাবনার নেই এখানে, x as well as D as well as E. Okay, x as well as D as well as E, ঠিক আছে, তিনটেই রিজেনারেট করবে, ঠিক আছে। তো এখানে বায়োলজির আমাদের 3টে এমসিকিউ, তারপরে দেখতে পাচ্ছি ফিজিক্স আছে। এবার দিস কোয়েশ্চেন, এখানেও ফিজিক্স আছে। আচ্ছা, এখানে একটা কোয়েশ্চেন আছে দেখো, দ্য রেট অফ ব্রিদিং ইন অ্যাকোয়াটিক
animals. The rate of breathing in aquatic animals is much faster than in terrestrial animals. ঠিক আছে, aquatic animals breathe by taking in dissolved oxygen. Okay, dissolved oxygen of the water, the percentage which is much low as compared to air, and hence they need to breathe faster to take in the required amount of oxygen. এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসারশন রিজন, আর অ্যাসারশন রিজনের আমরা ফার্স্টে দেখে নিই যে কোন অপশনটা আমাদেরকে মার্ক করতে হবে। অপশন এটা কি আছে দেখে নিই। অপশন এ হচ্ছে কি, এই যে both A and R মানে assertion and reason are true and R is the correct explanation of A, তো আর অপশন ডি হয়ে যাচ্ছে। অপশন সি হচ্ছে A is true but R is false. Okay, A is true, R is false, and এখানে হচ্ছে assertion is false, reason is true, অপশন ডি তে আছে, ঠিক আছে। তো আমরা কোয়েশ্চেনের কাছে চলে যাই। কোয়েশ্চেনটা হচ্ছে যে হ্যাঁ, যখন একটা অ্যাকোয়াটিক, যখন টেরেস্ট্রিয়াল অ্যানিমালস থাকে যারা, তারা কিন্তু ইজিলি অক্সিজেনটা অ্যাটমসফিয়ার থেকে নিতে পারে, তাদের কোনো প্রবলেম হয় না। বাট যারা অ্যাকোয়াটিক অ্যানিমালস হয়, মিনস দ্য অ্যানিমালস হুইচ লিভ ইন ওয়াটার বেসিক্যালি, তাদের কি হয়, তাদের অক্সিজেন নিতে প্রবলেম হয়, কারণ অ্যাটমসফিয়ারের থেকে যে অক্সিজেন লেভেলটা ওয়াটারে থাকে সেটা কম থাকে, ঠিক আছে। তো তাই তাদেরকে ফাস্ট রেসপিরেশন নিতে হয়, মানে ফাস্ট রেসপায়ার করতে হয় টু গেট প্রপার অ্যামাউন্ট অফ অক্সিজেন। তো এখানে বোথ অ্যাসারশন এন্ড রিজন আর ট্রু, এন্ড রিজন ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন। সো এটার আনসার হবে অপশন এ। ওকে, নেক্সট 18 এর, হ্যাঁ, ডমিনেন্ট অ্যালিল is an allele whose phenotype expresses even in the absence of another allele of that gene. Okay, correct, ঠিক আছে। ডমিনেন্ট তুমি হোমোজাইগাস থাক বা হেটেরোজাইগাস থাক, এটা নিজের মতো নিজে এক্সপ্রেস করে যাবে, ডিপেন্ড করে না যে অন্যটা থাকলো কিনা। রিপ্রেজেন্টেড বাই ক্যাপিটাল লেটার টি। দেখো এই কারণের জন্য কিন্তু মানে দ্য রিজন ইজ নট দ্য প্রপার এক্সপ্লেনেশন অফ দ্য অ্যাসারশন, ঠিক আছে। ল অফ ডমিনেন্সের জন্য এই জিনিসটা হয়। তো অ্যাসারশন ইজ ট্রু, assertion is true but reason is false, but reason is false, ঠিক আছে। যে অপশনে এটা থাকবে সেটার সাথে ইউ উইল গো। ওকে, সেটার সাথে ইউ উইল গো। এবার নেক্সট কোয়েশ্চেন দেখি কোথায় আছে। এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে। Plant do not have any nervous system. Okay, plant do not have any nervous system, but if it touches sensitive plant, some observable changes takes place in its leaf. Explain how could this plant respond to the external stimuli and how it is communicated. আচ্ছা, দেখো প্লান্টের কাছে নার্ভাস সিস্টেম থাকে না, বাট প্লান্ট স্টিল রেসপন্স করে। আর সবথেকে কনভিনিয়েন্ট এক্সাম্পল অফ দিস ইজ reason is true but not correct explanation of the assertion. আচ্ছা দাঁড়াও দেখি, দাঁড়াও। It is represented by a capital letter T. Yes, হ্যাঁ ক্যাপিটাল লেটার দিয়ে এক্সপ্রেস করি, বাট হ্যাঁ এটা এক্সপ্লেন করছে না, বাট does not explain the assertion, ঠিক আছে। এটা অপশন মানে এটা আনসার হবে will be B, ঠিক আছে, but does not explain the assertion, does not explain assertion. Okay, এবার দেখো প্লান্ট ডু নট হ্যাভ এ নার্ভাস সিস্টেম, ট্রু। যদি আমরা এক্সাম্পল নিই, ঠিক আছে, দেখো প্লান্ট যেটা হয় আমাদের মিমোসা পুডিকা যেটা হয় সেটা কি হয়, টাচ রেসপন্সে মানে টাচ স্টিমুলাসে রেসপন্স শো করে। টাচ স্টিমুলাসে রেসপন্স শো করে, শো রেসপন্স, ঠিক আছে। এবার হচ্ছে দ্য ডাইরেকশন অফ স্টিমুলাস মানে দ্য ডাইরেকশন অফ রেসপন্স is not determined by the direction of stimulus. The direction of response is not determined by the direction of stimulus and shows nastic movement. Okay,
and shows nastic movement. ঠিক আছে, কিছু কেমিক্যালস থাকে, কিছু কেমিক্যালস এর রিলিজের জন্য হয় এক্স্যাক্টলি থিগমোট্রপিজম এর এই ফেনোমেনাটার নাম, মানে মিমোসা পুদিকা যে তোমার রেসপন্সটা শো করে, দ্য নেম অফ দ্যাট রেসপন্স ইজ দ্য টাচ স্টিমুলাস, এন্ড এই টাচ স্টিমুলাসটাকে আমরা কি বলে থাকি, থিগমোট্রপিজম বলে থাকি। কি বলে থাকি? থিগমোট্রপিজম বলে থাকি। ওকে, থিগমোট্রপিজম বলে থাকি। প্লান্ট ডু নট হ্যাভ ইন নার্ভাস সিস্টেম বাট ইয়েট দ্য রেসপন্স, অ্যান্ড এটা হয়ে গেল ন্যাস্টিক মুভমেন্ট শো করে। তারপর বলছে নেম দ্য হরমোন দ্যাট নিড টু বি অ্যাডমিনিস্টার্ড টু ইনক্রিজ দ্য হাইট অফ আ ডোয়ার্ফ প্লান্ট। জিবরেলিন will be the answer. Cause rapid cell divisions in fruits and seeds, the answer will be cytokinin. Cytokinin answer হবে এটার। ওকে, next it will be warm blooded animals like birds and mammals have double circulation in which blood passes to the heart twice in one complete cycle of the body. দেখো ডাবল সার্কুলেশন বলতে এখানে বোঝানো হচ্ছে ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস এর মধ্যে কি থাকে, অক্সিজেন রিকোয়ারমেন্টটা হাই থাকে, এন্ড ডিউ টু দিস অক্সিজেন রিকোয়ারমেন্ট হাই থাকে, তাই জন্য কি হয়, ওয়ার্ম ব্লাডেড অ্যানিমালস যে ব্লাডটা পাম্প করে, ঠিক আছে, যে মানে হার্ট থেকে যে ব্লাডটা পাম্প হয় সেটা কি হয়, মিক্সিং হয় না। whereas amphibians যে ব্লাডটা পাম্প করে সেটা কি হয়, মিক্সড ব্লাড থাকে, ঠিক আছে, মিক্সড ব্লাড পাম্প করে। বাট বার্ডস আর ম্যামলস এর মধ্যে কিন্তু দে ফলো আ সেপারেট সার্কুলেটরি পাথওয়ে। সো ডাবল সার্কুলেশনে কি হয়, ডাবল সার্কুলেশন mainly consist of systemic circulation and pulmonary circulation. Systemic and pulmonary circulation, এখানে systemic আর pulmonary circulation এ কি হয় দেখো। ওকে, সাপোজ এটা কি হয়ে গেল আমাদের রাইট অ্যাট্রিয়াম, this is our left atrium, this is the left ventricle and this is the right ventricle. এবার এখান থেকে কি হচ্ছিল, এখান দিয়ে নিজের মতো সার্কুলেটরি পাথওয়ে ফলো হচ্ছিল, দি রেসপেক্টিভলি কি হচ্ছিল, লাংসে যাচ্ছিল। ওকে, দিস ইজ আওয়ার রাইট সাইড এন্ড দিস ইজ আওয়ার লেফট সাইড। এবার কি হচ্ছে, দিস ইজ দ্য পালমোনারি আর্টারি, থ্রু দিস পালমোনারি আর্টারি কি যাচ্ছে, ডিঅক্সিজেনেটেড ব্লাড, দ্যাট ইজ ডিবি। The DB denotes the deoxygenated blood. কোথায় গেল, লাংসে গেল, deoxygenated blood লাংসে গেল, লাংসে গেল ফর অক্সিজেনেশন। ওকে, লাংসে গেল ফর অক্সিজেনেশন, কোন মাধ্যমে গেল, দ্যাট ইজ দ্য পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি, পালমোনারি আর্টারি, ঠিক আছে, লাংসে গেল ফর অক্সিজেনেশন, ফর অক্সিজেনেশন, ফর অক্সিজেনেশন। এবার কি হচ্ছে, আফটার অক্সিজেনেশন লাংস থেকে টু পেয়ার অফ পালমোনারি ভেন, দিস আর দ্য পেয়ার্স অফ পালমোনারি ভেন, দিস আর দ্য পেয়ার্স অফ পালমোনারি ভেন। কোথায় ওপেন হলো, লেফট অ্যাট্রিয়ামে ওপেন হলো, পালমোনারি ভেন ওপেনড ইনটু দ্য লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে। This pulmonary vein is bringing what blood, oxygenated blood, is bringing oxygenated blood. তো দেখো পালমোনারি সার্কুলেশনে কি হচ্ছে, পালমোনারি সার্কুলেশনে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ব্লাডটা রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি আর্টারির মাধ্যমে লাংসে যাচ্ছে, আর লাংস থেকে লেফট অ্যাট্রিয়ামে ফিরে আসছে via the pulmonary vein. So this circulation is the pulmonary circulation. Systemic circulation এ কি হচ্ছে, যে অয়োটা থাকছে সেটা কি করছে, সাপ্লাই করছে ব্লাডটা টু দ্য এন্টায়ার বডি। ওকে, এন্ড সেই বডি থেকে আবার ফিরে আসছে ভায়া দ্য ভেন্স অ্যান্ড ভেনা কেভা ইনটু দ্য হার্ট, ইনটু দ্য হার্ট। So the path starting from the heart and returning to the heart via system of artery, arterioles, capillaries, venules and ভেনা কেভা, ঠিক আছে। সিকোয়েন্সটা তোমাদের বোর্ড এক্সামসে আসে যে কোন সিকোয়েন্সে ব্লাডটা রিটার্ন করছে টু দা হার্ট, মানে ফলো কি হচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে আর কিভাবে ফেরত আসছে। তো যাচ্ছে তোমার আর্টারি, আর্টারিওলস, ক্যাপিলারিজ, ভেনিউলস অ্যান্ড ভেনা কেভার মাধ্যমে, আলটিমেটলি ইট ইজ রিটার্নিং টু দা হার্ট। ওকে,
Acha. What will happen if the mucus is not secreted by the gastric gland? What will happen if the mucus is not secreted by the gastric gland? Justify your answer. The mucus and bicarbonate present in the mucus and the mucus and the bicarbonate protects the lining of the stomach. Protects the lining of the stomach. Protects the lining of stomach from HCl. Okay, what will happen if the mucus is not secreted? So I wrote the function, the mucus and bicarbonate protects the lining of the stomach from the HCl. Jodi mucus na thake, so it will cause the corrosion and erosion of the lining of the stomach. Okay, yes, stomach ulcers hote pare jodi na mucus properly secrete kore. ঠিক আছে, যদি মিউকাস প্রপারলি সিক্রেট না করে বা বাইকার্বনেট আয়ন যদি না থাকে স্টমাকের লাইনিং এর মধ্যে, তাহলে কি হবে? ইরোশন হবে অফ দ্য স্টমাক ওয়াল, which ultimately lead to ulcers. ওকে, তারপরের কোশ্চেন কি আছে? এখানে বলছে 10% লিন্ডম্যান ল, ঠিক আছে, 10% লিন্ডম্যান ল আছে এখানে। দেখো বলা হয়েছে in the food chain given below if the amount of energy available at the fourth trophic level is 5, so this one is the T1, this is the T2, this is the T3 and T4. হ্যালো, এবার শুনতে পাচ্ছ? একটু বলো ভয়েস আসছে কিনা, ইজ ইট অডিবল অর নট? হ্যালো, ওকে। সো দেখো এই লেভেলে যদি 5 হয় তাহলে এই লেভেলে কত হবে? 50 হবে। এই লেভেলে 50 হলে এই লেভেলে কত হবে? 500 হবে। এই লেভেলে 5 হলে এখানে কত হবে? 5000 হবে। So this is the answer. This is the answer. Okay. এবার এটা তো হয়ে গেল। এখানে একটা কোয়েশ্চেন আছে যে if you had bread and butter in your breakfast, how bread will be digested? দেখো ব্রেডের মধ্যে কি থাকে? ব্রেডের মধ্যে কার্বোহাইড্রেট থাকে, ঠিক আছে, ব্রেডের মধ্যে কার্বোহাইড্রেট থাকে। তো কার্বোহাইড্রেট থাকে মানে হচ্ছে ফার্স্ট ইনিশিয়াল ডাইজেশনটা কোথায় হবে? মাউথে হবে। মাউথে কেন হবে? বিকজ মাউথ কন্টেন দ্য এনজাইম স্যালিভারি অ্যামাইলেজ। স্যালিভারি অ্যামাইলেজ থাকে। তো এবার কি হবে? এখানে কি থাকছে? কার্বোহাইড্রেট বলতে স্টার্চ থাকবে। তো স্টার্চ থেকে স্টার্চকে বেসিক্যালি অ্যামাইলেজ ব্রেকডাউন করে ম্যালটোজে। ওকে, ম্যালটোজে পিএইচ কত লাগে? অ্যাপ্রক্সিমেটলি 6.8 মতো পিএইচ লাগে ফর দ্য এনজাইম টু ওয়ার্ক প্রপারলি। তো এটা হয়ে গেল আমাদের, এই তো বাক্কাল ক্যাভিটি বলে দিয়েছে যে বাক্কাল ক্যাভিটির ডাইজেশনটা লিখতে হবে। অলসো মেনশন দ্য প্রসেস অফ ডাইজেশন অফ বাটার। তো বাটার বলেছে, বাটার মানে কি হচ্ছে? আমাদের ফ্যাট কন্টেন্ট। এবার ফ্যাট আছে, ফ্যাট মানে কি হবে? ইন্টেস্টাইনে গিয়ে ডাইজেশন হবে। ইন্টেস্টাইনে ডাইজেশন মানে কি হবে? ইন্টেস্টাইনে ডাইজেশনটা হবে হচ্ছে তোমার এটা লিপেজ, দ্যাট ইজ
pancreatic lipase will break it down into fatty acid plus glycerol, fatty acid plus glycerol. So this will be the mention the process of digestion of butter. So this is a way of digestion in the butter. Okay, this is a way. আচ্ছা, নেক্সট এই পেজে তো আর কোয়েশ্চেন নেই, আর পরের পেজে দেখি। ওকে, ডিডিটির ব্যাপারে দেওয়া আছে এখানে। ডিডিটি ওয়াজ স্প্রেড অন আ লেক টু রেগুলেট দ্য ব্রিডিং অফ mosquitoes. It was found that the concentration of DDT in the body tissues of living organism increased progressively at each trophic level in the given food chain. What is the phenomena called? Biomagnification. 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 Okay. Give proper reason to explain why there is an increase in DDT concentration in living organisms at higher trophic level. The DDT biomagnification মানে কি হচ্ছে, the concentrations of the toxic substance increases at the subsequent level, এটাকে biomagnification বলা হয়। এবার এখানে দেখো, toxic substance are usually not metabolized inside the body, and as because they are not metabolized in the body, so they are not excreted out of the body, and in each subsequent step they goes on accumulation inside the body। ঠিক আছে, এখান থেকে যতটা ডিডিটি এলো এর শরীরে কি হলো, অতটাই থাকলো, আর এ কি হলো, এর কাছে চলে গেল। সাকসেসিভ লেভেলে কি হবে, বাড়তে থাকবে কনসেন্ট্রেশনটা। সাকসেসিভ লেভেলে কি হবে, কনসেন্ট্রেশন অফ ডিডিটি will go on increasing, okay, so this is a biomagnification. Explain proper reason। দেখো, ডিডিটি is not metabolized, DDT is not metabolized, so excreted, so it is not excreted out, it is not excreted out and keep on accumulating in living tissues, keep on accumulating in living tissue, keep on accumulating in living tissue. Pesticide, DDT is a pesticide used to control pest, ঠিক আছে। অ্যান্ড কি হয়, যদি ডিডিটি কনসেন্ট্রেশন বেড়ে যায় তাহলে থিনিং অফ শেলস হয়, লিডিং টু প্রিম্যাচিওর ডেথ অফ, মানে ক্যালসিয়াম মেটাবলিজম কমে যায়, তার জন্য থিনিং অফ শেলস হয়ে যায় ডিডিটির জন্য। ডিডিটি কনসেন্ট্রেশন যদি এক্সেসিভ অ্যামাউন্টে বেড়ে যায়। আচ্ছা, this is what, this is a male reproductive system. Male reproductive system. Okay, this is a male reproductive system. Name the organ shown by digit. This is seminal vesicle. Seminal vesicle. This is the seminal vesicle. ঠিক আছে, 2 is the testis. 3 is the scrotum. 3 is scrotum. Okay, why is the organ 2? How is its function useful to the male reproductive system? ঠিক আছে, how? Lubrication, provide the medium for the sperm, nutritive medium. Seminal vesicle is secretion of fructose, calcium and certain enzymes থাকে। ঠিক আছে, why is the organ 2 kept protected in 3? Okay, এটা হচ্ছে কি, স্পারম্যাটোজেনেসিসের জন্য মানে স্ক্রোটাম কি করে, 2 to 3 degree Celsius, it keeps the testis 2 to 3 degree Celsius lower than the normal body temperature, lower than the normal body temperature, which is actually necessary for spermatogenesis. Sufficient to write, ঠিক আছে, yes, 2 to 5 or 3,
Name a method of contraception by men which also prevents একটা তো কন্ডম হয়ে গেল, ঠিক আছে। Which two diseases may be prevented by this method of contraception? Okay, AIDS, syphilis, AIDS, syphilis. Okay, next, this one, what is the significance? It carries the male gamete. What is the significance? It carries the male gamete. It carries the male gamete. Explain in brief the type of fertilization shown in the above figure. দেখো first of all it's the chemotropic, ঠিক আছে, এখানে chemical release হয় due to the movement of chemical pollen pistil interaction হয়, compatibility test হয়, after the compatibility test if the pollen grains are suitable then only they can move and reach the ovule, okay, reach the embryo sac, and after they reach the embryo sac তারপরে কি হয়, male gamete। এখানে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে এরকম, like this, okay। এখানে কি থাকে, এক্সেল থাকে, আর এখানে কি থাকে আমাদের দুটো সাইনার্জিডস থাকে, আর এখানে কি থাকে আমাদের পোলার নিউক্লিয়াস থাকে। এখানে কি হচ্ছে আমাদের মেল গ্যামেট, মেল গ্যামেট, এই সাপোজ এই দুটো হচ্ছে আমাদের মেল গ্যামেট, মেল গ্যামেট মুভ করছে, মেল গ্যামেট মুভ করছে, মেল গ্যামেট গিয়ে কি হবে, এখানে এটা হচ্ছে আমাদের কি পোলার নিউক্লি, পোলার নিউক্লি। এবার এখানে কি হচ্ছে, মেল গ্যামেট যাচ্ছে, গেল গেল, একটা মেল গ্যামেট কি হবে, একটা মেল গ্যামেট এখানে সাপোজ দিস ইজ মাই male gamete and this is my female gamete, they will fuse together and they will give rise to zygote, okay, and this male gamete will move to the arekta male gamete, suppose this is my 1 number, so 1 number ta ekhane fuse kore gelo, this is my 2 number and the 2 number will go to the polar nuclei and this polar nuclei will fuse together just before the fertilization, and ekhane male gamete plus 2 polar nuclei, these are the 2 polar nuclei, this will fuse together and form endosperm, okay, endosperm. The ploidy is 3n and this is 2n, okay, this is 2n. So this is the double fertilization. Any are variation possible? Yes, variations are possible, ঠিক আছে, yes, variations are possible because during the transfer of the male gamete from one to other কি হতে পারে, অন্য স্পিসিসও এখানে আসতে পারে and they may combine and একটা desirable প্লান্টের ফর্মেশন হতে পারে, ঠিক আছে, after crossing a desirable plant may get formed, okay, so এটা হয়ে গেল। next, ওকে, এখানে দেখো একটা তোমাদের এটা বইয়ের একটা প্রবলেম, ত্রিশিকা conducted an experiment where she first crossed pure bred pea plant having round yellow seeds, এখানে দেখো round yellow, this is the yellow, this is the round, এটা হচ্ছে আমার A ক্যারেক্টার, এটা হচ্ছে আমার B ক্যারেক্টার, ক্রস করছি কার সাথে, wrinkled seeds, মানে wrinkled seed আর হচ্ছে green seeds আর হচ্ছে wrinkled, তো this is the green and this is the wrinkled, ঠিক। গ্যামেট ফর্মেশন কি হবে এখানে, this will be the গ্যামেট ফর্মেশন, এই ফিচারটা কি ফিচার, এই ফিচারটা হচ্ছে আমার রাউন্ড ইয়েলো ফিচার, রাউন্ড ইয়েলো ফিচার, ঠিক আছে। এবার কোয়েশ্চেন কি বলছে, হোয়াট ইজ এডি টাইপ অফ সিডস, তো এডি দেখো, এ হচ্ছে আমার কি, এখানে এডি টাইপ অফ সিডস বলছে, এবি টাইপ অফ সিডস আর ক্রসড, মানে রাউন্ড ইয়েলো বলেছে, তো বি উইল বি দ্য, এ ইজ রাউন্ড, ওকে, এ ইজ রাউন্ড, দিস ওয়ান উইল বি এ and this one will be B, ঠিক আছে, this one will be B, তো এডি সিডস কি হবে, রাউন্ড and সিডি বলেছে কি
সিডি এখানে দেওয়া হয়নি, it will be round into AD type of seeds, AD type of seed. C, this will be D. No, this one will be D, this one will be C. It will be round green. It will be round green type of seeds. Okay, it will be round green type of seeds. Okay, then হচ্ছে কি state whether A and B are dominant or recessive trait. Yes, they are dominant, both are dominant এখানে। তো দেখো round ও dominant আর yellow কি হয়ে যাচ্ছে আমার, yellow হয়ে যাচ্ছে আমার dominant, yellow হয়ে যাচ্ছে কি আমার dominant। ওকে, দেন আচ্ছা এটার কি হবে, এটার তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা হবে এইটা। ওকে, পোনেট স্কোয়ারে দেখাতে বলেছে, ম্যাক্সিমাম নাম্বার কোনটা হবে পোনেট স্কোয়ারে দেখে নি। this this and this, ঠিক। এবার দেখো কি কি হচ্ছে, y y r r, তোমরা নিজেদের কপিতে করতে পারো, ঠিক আছে। r r y y r r y y r r y y r r, okay, y y r r y y r r y y r r y r r. Next is the y y r r y y r r y y r r, এটা হলো y y r r. Okay, let's start with this. This one is the green wrinkled, green wrinkled, green wrinkled. Okay, this one is yellow round, y r yellow round. This one also yellow round, y r yellow round, yellow round, yellow round, yellow green, yellow it will be green, yellow round, yellow green, yellow, yes, oh sorry, yellow round, yellow round, yellow round, yellow round, yellow round. This will be W. Okay, এটা হবে W because this is wrinkled, this is wrinkled, এটা R R, তো এটা হবে কি yellow, the feature is yellow and this will be wrinkled, W, ঠিক আছে। yellow round আর এটা হবে yellow wrinkled, yellow wrinkled, ঠিক। এটা হবে কি yellow round, এটা হবে yellow round, এটা হবে yellow round, এটা হবে wrinkled না, এটা হবে তোমার green round, green round। Okay, yellow round, yellow wrinkled আর এটা হবে কি green round। ওকে, এবার দেখা যাক ম্যাক্সিমাম ক্যারেক্টার, তো দেখতেই পাচ্ছ 1 2 3 4 5 6 7 8 9, ঠিক আছে, অলমোস্ট 9টা আছে। ওকে, তো এটা হয়ে গেল কি আমাদের ম্যাক্সিমাম। ম্যাক্সিমামটা কি আছে আমাদের, ম্যাক্সিমাম নাম্বার ইজ অফ এ বি, ম্যাক্সিমাম নাম্বার ইজ অফ এ বি টাইপ। আচ্ছা, এখানে মিনিমাম নাম্বার চেয়েছে, তো মিনিমাম উইল বি সিডি টাইপ, minimum will be CD type, that is your green wrinkled. Okay,
minimum will be green wrinkled, and maximum will be your AB. This is YY RR and YY RR. Okay. We are done. We are done with it. হয়ে গেছে আমাদের। So we are done with the biology questions. Now sir will start with physics. Sir will start with physics. Okay, here ending our bio session. Okay. Here goes with your ICSE physics. তো হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। সবাই কি শুনতে পাচ্ছ? অডিও ভিডিও ক্লিয়ার একদম? আচ্ছা, ফার্স্টে সিবিএসসি করবো নাকি আইএসসি করবো? ম্যাম তো সিবিএসসিটা করছিলেন, সেটা কি কন্টিনিউ করবো? সবাই একটু কমেন্ট করো। সিবিএসসি বেশি জন আছে না আইএসসি? অর্ণব দেখতে পাচ্ছি, গুড ইভিনিং। সিবিএসসি করবো আগে? আইএসসি, ওকে, আইসিএসসি স্টার্ট করবো তাহলে। ওকে, তো ফার্স্ট পেজ তো একদম খোলা আছে, সবাই মিলিয়ে নাও, চটপট কোশ্চেনটা বের করো। ফার্স্ট করবো, বেশি টাইম নেবো না। ওকে, সো ফার্স্ট কোশ্চেন, এটা এমসিকিউ পার্ট একদম। হ্যাঁ, ফার্স্ট পেজে কিছু নেই, চলো। এখানে বলেছে ইফ দ্য স্পিড অফ আ মুভিং পার্টিকেল ইজ ট্রিপলড, একটা মুভিং পার্টিকেলের জন্য যদি স্পিড ট্রিপল করা হয় তাহলে বলেছে রেশিও অফ কাইনেটিক এনার্জি টু লিনিয়ার মোমেন্টাম উইল বি। তাহলে বলছে স্পিডটা আমরা ফার্স্টে যেটা রেখেছিলাম, যদি বলি যে কারোর স্পিড, সাপোজ আমি ইনিশিয়ালি বলছি, তাহলে কাইনেটিক এনার্জি k1 বাই লিনিয়ার মোমেন্টাম p1 কত হবে না, আচ্ছা k বাই p বলো। আচ্ছা, ফার্স্টে k1 এন্ড p1 বলি। k1 কত হবে না, হাফ m v1 স্কয়ার ডিভাইডেড বাই m v1। ওকে, তাহলে বেসিক্যালি পরের কেসে যখন এটা ছিল আমাদের রেশিও, তাহলে mm কেটে যাবে, একটা হাফ রেশিও থাকবে, জাস্ট v1, হাফ ইন্টু v1 হচ্ছে রেশিও।
আচ্ছা হাফ ইন্টু V1, হাফ তো কনস্ট্যান্ট ছেড়ে দাও, তাহলে আমি বলতে পারি কি কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টামের রেশিও জাস্ট ভি। তার মানে আমি যদি পরের কেসে বলি K2 upon P2, K2 upon P2, দ্যাট ইজ কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টামের যে নিউ রেশিও হবে, তাহলে জাস্ট আমি দেখতে পাচ্ছি স্পিডটা কত হয়ে যাবে না আগের কেসের থেকে 3v হয়ে যাবে, কারণ দেখেছো যে পার্টিকেলের স্পিড ট্রিপল করা হয়েছে, সো 3v1। তার মানে আমি বলতে পারি যে আগের কেসের থেকে এই রেশিওটা বেড়ে 3 টাইমস হয়ে যাবে, সো ট্রিপলড। একটা হচ্ছে কাইনেটিক এনার্জি যেটা ভি স্কোয়ার, বাট রেশিও বলছো কাইনেটিক এনার্জি অ্যান্ড লিনিয়ার মোমেন্টাম, লিনিয়ার মোমেন্টাম মানে জাস্ট এমভি, সো এম কেটে গিয়ে জাস্ট ভি স্কোয়ার, আর ভি মানে ভি হচ্ছে অনলি ভি, তাহলে ভি যদি আমি 3 টাইমস বাড়াই তাহলে ট্রিপল মানে এটাও ট্রিপলড হবে। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ টাইপ অফ ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম তো আমরা জানি, ইকুইলিব্রিয়ামের টাইপ যদি বলা হয় একটা হচ্ছে স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, দেন ডাইনামিক ইকুইলিব্রিয়াম, নিউট্রাল ইকুইলিব্রিয়াম, এই তিনটেই হয়। স্ট্যাটিক, ডাইনামিক আর নিউট্রাল ইকুইলিব্রিয়াম, তাহলে রোলিং ব্যাপারটা অ্যাবসার্ড এখানে, তাহলে রোলিং একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে রোলিং ইজ নট আ টাইপ অফ ইকুইলিব্রিয়াম, তাহলে রোলিং হচ্ছে আনসার অপশন ডি। তারপরে বলেছে আ ফোর্স অফ 50 kgf, কেজিএফ আমরা বুঝি, কেজিএফ থেকে নিউটনে কনভার্ট করতে গেলে 50 kgf এর ডেফিনেশন কি না যত কেজিএফ, হ্যাঁ রোলিং একদম। বাকিটা কমেন্ট করো, পর্ণব শুধু কমেন্ট করছে। হ্যাঁ ফিজিক্স এক্সাম একদম ভালো হয়েছে পর্ণব। ওকে, সো এখানে ফার্স্টে ফোর্স অ্যাপ্লাই হয়েছে 50 kgf, কতটা ডিস্টেন্সে না 20 সেন্টিমিটার। এবার বলেছে মোমেন্ট অফ দ্য ফোর্স, তাহলে ফোর্স দেওয়া আছে, ডিস্টেন্স দেওয়া আছে মানে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মোমেন্ট অফ ফোর্স ডিটারমাইন করতে হবে। দেখো ফার্স্টে আমি ফোর্সের ভ্যালু যদি আমি ডিটারমাইন করি, F ইকুয়ালস টু আমরা কি জানি বলো, F ইকুয়ালস টু হচ্ছে mg, তো 50 kgf মানে কেউ যদি 50 kgf বলে সেটাকে কনভার্ট করতে হবে 50 ইন্টু 9.8 या 10 করে দাও, তার মানে 500 নিউটন, নিউটনে করলে ওটা আসছে 500 নিউটন। আর ডিস্টেন্স যেটা d বলেছে, d ইকুয়ালস টু 20 সেন্টিমিটার আছে, সেন্টিমিটার করলে তো হবে না, মিটার করতে হবে, সো 20 upon 100 করলে এটা আমার এসে যাচ্ছে 0.2 মিটার হচ্ছে আনসার, মানে কোনটা F and D। এবার টর্কের ডেফিনেশন তো আমরা জানি, মোমেন্ট অফ ফোর্স মানে কি F ইন্টু D পারপেন্ডিকুলার করলে এটা তোমার এসে যাবে 500 ইন্টু 0.2, 500 ইন্টু 0.2 মানে আসছে তোমার 100, তাই তো 100 হচ্ছে আনসার। 100 ইন্টু নিউটন, 100 নিউটন ইউনিট কি হবে, ফোর্স ইন্টু ডিস্টেন্স, ফোর্স মানে হচ্ছে নিউটন আর ডিস্টেন্সের জন্য মিটার, নিউটন ইন্টু মিটার ইজ দ্য আনসার। 100 নিউটন মিটার মানে অপশন সি, অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট চলো, দ্য এফেক্টিভ ডায়ামিটার অফ দ্য সার্কুলার আউটলাইন অফ আ স্ফেরিক্যাল লেন্স ইজ নোন অ্যাজ দ্য আউটার ডায়ামিটার। আউটার ডায়ামিটার বলতে 100 নিউটন মিটার। ওকে ভেরি গুড, চলো নেক্সটটা বলো। 100 নিউটন মিটার, এটা যদি বলি পরেরটা, এখানে কোন কালারটা ঠিকঠাক হবে, এবার আমি যদি বলি এটা একটা লেন্স, এটা আমার একটা লেন্স, সাইড ভিউতে আমার লেন্সটাকে দেখতে এরকম লাগে। আউটার ডায়ামিটার বলতে এটা থেকে এটা, এটাকেই আমরা অ্যাপারচার বলি। লেন্সের অ্যাপারচার বলতে আউটার ডায়ামিটার বলা হয়। মিন্স এই যে স্ট্রাকচারটার এইটার এই এন্ড থেকে এই এন্ডে স্ট্রেট, মানে এইটা থেকে এইটা, এটাকে বলা হয় অ্যাপারচার অফ দ্য লেন্স, ডিরেক্ট সিম্পল অ্যাপারচার অফ দ্য লেন্স। চলো নেক্সট পেজে, পরের কোশ্চেন বলেছে হুইচ ইজ ইউজ ইন কিওর অফ ক্যান্সার অ্যান্ড ডিটেক্টিং ব্রেন টিউমার। কি হবে পরেরটা আনসার, ব্রেন টিউমার অ্যান্ড কিওর ক্যান্সার, আগেটা ঠিক আছে, পরেরটা এক মিনিট, অ্যাপারচার অফ লেন্স, এটার আনসার কি হবে, হুইচ ইজ ইউজড ইন কিওর অফ ক্যান্সার অ্যান্ড ডিটেক্টিং টিউমার। সবাই কমেন্ট করো, কই বাকিরা কি করেছো এটা পড়নাবো, cobalt 60 is the answer। তাহলে আমরা বলতে পারি এটা তো জাস্ট ইনফরমেটিভ, ডিরেক্টলি মনে রাখবে। নেক্সট বলেছে এইটা তোমার রেডিও অ্যাক্টিভিটি চ্যাপ্টারে অ্যাপ্লিকেশন আছে। নেক্সট বলেছে a ray of light suffers refraction through an equilateral prism, the deviation produced by the prism does not depend on, কোন কোন ফ্যাক্টর উপর ডিপেন্ড করে না। একটা প্রিজমের ভেতর দিয়ে লাইট রিফ্র্যাক্টেড হচ্ছে, ইকুইল্যাটারাল প্রিজম বলেছে, একটা রে ইনসিডেন্ট হয়েছে, ডেভিয়েটেড হবে, মিন্স এরকম। ডেভিয়েশন জানি তো আমরা, হোয়াট ইজ ডেভিয়েশন,
সোডিয়াম 24 কোবাল্ট কোনটা বলছো না কোবাল্ট 60 ওকে তো সেখানে আমি যদি বলি এইটা থেকে যদি ফার্স্ট রে ইনসিডেন্ট হয় এখান থেকে এটা পাস করে তাহলে ডেভিয়েশন কোনটা হয় না এখান থেকে এইটা যেটা ডেভিয়েটেড এটা হচ্ছে ডেভিয়েশন এটাকে ডেল বলে এইটা কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স একদমই তাই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করবেই নেক্সট বলো অ্যাবসলিউটলি কালার অফ লাইটের উপর কি ডিপেন্ড করে কালার অফ লাইটের উপর ফ্রিকোয়েন্সি মানে আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বলি যেটা ডিপেন্ড করে কি কি ফ্যাক্টর বলে দাও তো একটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য মেটেরিয়াল অফ দ্য প্রিজম আর কি আর হচ্ছে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম সো ইকুইল্যাটারাল প্রিজম বলে দিয়েছে এটা তো ফিক্সড আছে বাকি তোমার এটা পড়ে আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এন্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হ্যাঁ মেটেরিয়াল অফ দ্য প্রিজম তো অবভিয়াসলি কারণ মেটেরিয়াল অফ দ্য প্রিজম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স এন্ড এর মধ্যেই আরো আছে কালার বলতে তোমার ওয়েভলেন্থ বলতে পারো বা ফ্রিকোয়েন্সি অফ লাইট বলতে পারো যা খুশি তো কালার অফ লাইট বলেছে তাহলে এগুলো সব ঠিক আছে ডাজ নট ডিপেন্ড বলেছে কিন্তু ডাজ নট ডিপেন্ড এগুলো তো রাইট আছে তাহলে আমাদের কিন্তু পারফেক্ট হবে সাইজ অফ দ্য প্রিজমটা কি করে হচ্ছে সেটা একটু ভাবি আমাদের কিন্তু জাস্ট অ্যাঙ্গেলটা লাগবে আমি যদি a 60 ডিগ্রি বলি এখানে ইকুইল্যাটারাল প্রিজম মানে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম রিফ্র্যাক্টিং অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম 60 ডিগ্রি এবার 60 ডিগ্রি যদি অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম হয় সেটা এই রকম সাইজের অ্যাঙ্গেল হলেও 60 ডিগ্রি প্রিজম আবার এরকম সাইজের অ্যাঙ্গেল প্রিজম হলেও তারও কিন্তু 60 ডিগ্রি সো কোনো কেসে কিন্তু আমরা অ্যাঙ্গেলের ডিফারেন্ট ভ্যালু দেখবো না সাইজ যত বড়ই হোক না কেন ছোট হোক না কেন তো সাইজ ম্যাটার করে না প্রিজমটা শুধু ইকুইল্যাটারাল মানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলওয়ালা প্রিজম হলেই হবে এইটা আমাদের আনসার হচ্ছে সো বাকিগুলো সব ক্রস যাবে মানে যেহেতু আমাদের বলেছে কোনটা ডাজ নট নেক্সট বলেছে ইএমএফ অফ আ সেল ইন্ডিপেন্ডেন্ট অফ কোন ফ্যাক্টরগুলোর উপর ইন্ডিপেন্ডেন্ট বলেছে শেপ অফ দ্য ইলেকট্রোডস দ্য মেটেরিয়াল অফ দ্য আগেটা কি আনসার হলো সাইজ অফ দ্য প্রিজম পরেরটা কি আনসার হবে পড়নাবো বলো ইএমএফ অফ আ সেল ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ shape of the electrodes the material of the electrodes distance between electrodes both a and b কোনটা উপর ডিপেন্ড করে না distance between electrodes material of the electrodes and shape of the electrodes কোনটা উপর ডিপেন্ড করে না বলো কোনটা উপর ডিপেন্ড করবে না shape of the electrodes material of the electrodes distance between the electrodes yeah both of these both a and b a shape of the electrodes c এখানে প্রেফারেবল হবে shape of the electrodes এখানে প্রেফারেবল হবে কেন রাইট আছে তার কজ হচ্ছে তোমার সিম্পল যে ইলেকট্রোড গুলোর এরিয়াটা ম্যাটার করে সেখানে কি শেপের ম্যাটার করে না জাস্ট এরিয়াটা a b both না মেটেরিয়াল অফ দ্য ইলেকট্রোডস কি ম্যাটার করে না মানে ইলেকট্রোলাইসিস যেটা হয় একটা সেলের ওয়ার্কিং সেখানে তো তোমার কি টাইপের মেটেরিয়াল ইউজ করছি তার উপর ডিপেন্ড করে না কপার প্লেট ইউজ করছো নাকি অন্য কিছু ইউজ করছো তাই নয় কি তাহলে এখানে তুমি বলতে পারো যে এরিয়া অফ দ্য প্লেটের উপর ডিপেন্ড করে বাট শেপের উপর ডিপেন্ড করে না শেপ অফ দ্য ইলেকট্রোড এটা না বলতে পারো মেটেরিয়াল অফ ইলেকট্রোডের উপর ডিপেন্ড করে কিন্তু মেটেরিয়াল অফ দ্য ইলেকট্রোডের উপর ডিপেন্ড করে সো অপশন এ রাইট হবে হুইচ অফ দ্য ফলোইং ক্যান নট বি আ ডিকে প্রোডাক্ট ফ্রম প্যারেন্ট নিউক্লিয়ন কোনো একটা প্যারেন্ট নিউক্লিয়াই থেকে কোনটা প্রোডাক্ট হতে পারে না সেটা আস করেছে অ্যান আইসোটোপ অফ প্যারেন্ট নিউক্লিয়াই এটা কি রাইট হবে কত টাইপ অফ ডিকে আমরা দেখেছি আলফা ডিকে বিটা ডিকে আলফা ডিকে এন্ড বিটা ডিকে কি হবে বলো আলফা ডিকেতে আলফা মানে আমরা জানি 2He4 মানে 2 প্রোটন নাম্বার চেঞ্জ হয় 4 মাস নাম্বার চেঞ্জ হয় যদি বিটা ডিকে বলি বিটাতে হয় -10 মানে ওখানে অ্যাটমিক নাম্বার 1 ইনক্রিজ করে সো অ্যাটমিক নাম্বার চেঞ্জ হলেই অটোমেটিক্যালি তোমার এলিমেন্ট চেঞ্জ হয়ে যায় অ্যাটমিক নাম্বার চেঞ্জ হলে এলিমেন্ট চেঞ্জ হয় তার মানে প্যারেন্ট নিউক্লিয়াইটা পাল্টে যাবে কোনটাতে প্রোডাক্ট হতে পারে না বলছে তাহলে আলফা ডিকে বোথ ডিকে দুটোতেই বলছি অ্যাটমিক নাম্বার চেঞ্জ হবে মাস নাম্বারটা আনচেঞ্জ থাকতে পারে ইন কেস অফ বিটা ডিকে যদি বিটা ডিকে হয়ে থাকে তাহলে সেখানে কিন্তু তোমার বিটা ডিকে হলে তোমার সেখানে কিন্তু মাস নাম্বার সেম থাকতে পারে সো কোনটা বলবো কোনটা হতে পারে না আচ্ছা গামা ডিকে কি আছে গামা ডিকে হলে ওই নিউক্লিয়াসেরই স্টেবল কন্ডিশন চলে আসতে পারে তাহলে ফার্স্টে বলো এখানে ফার্স্টে বলেছে আইসোটোপ অফ প্যারেন্ট নিউক্লিয়াই আইসোটোপ তো হতে পারে না
আইসোটোপ বলতে তুমি বলছো সেম অ্যাটমিক নাম্বার, দুটোতেই অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়। নেক্সট বলেছে অ্যান আইসোবার, আইসোবার মানে মাস নাম্বার সেম, আইসোবার মানে মাস নাম্বার সেম, তাহলে আইসোবার হতে পারে। এবার গামা ডিকেটা যেটা বলছে দেখো, মোর স্টেবল ডটার নিউক্লিয়াই, মোর স্টেবল ডটার নিউক্লিয়াই ইন কেস অফ আলফা ডিকে আর বিটা ডিকের পরে গামা ডিকে হয়। সো গামা ডিকে কখনো ডিরেক্টলি হয়ে যায় না, আলফা ডিকে বিটা ডিকে কোনো একটা হলে দেন গামা ডিকে হয়। সেই কারণে প্রেফারেবলি তোমার আইসো বার হবে, তার কারণ মাস নাম্বার সেম থাকবে, শুধু অ্যাটমিক নাম্বারটা চেঞ্জ হবে। তাহলে আমি বলতে পারি আইসো বার হবে, পেরেন্ট নিউক্লিয়ার আইসো বার ডটার নিউক্লিয়ার ক্রিয়েট হতে পারে। আচ্ছা সরি 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 সরি, ক্যান নট বি বলেছে, ক্যান নট বি কোনোটা হতে পারে না। এক মিনিট, কোনটা হতে পারে না আস করছে, তাহলে বলো আইসোটোপ অফ পেরেন্ট নিউক্লিয়াই, আইসোবার অফ পেরেন্ট নিউক্লিয়াই। আইসোটোপ তো which of the following cannot be, কোনটা হতে পারে না, আইসোটোপ হতে পারে না বিলকুল। আইসোবার হতে পারে, তাহলে আইসোটোপই হবে, কোনটা হতে পারে না বলেছে, তাহলে কোনোটাতে আইসোটোপ ক্রিয়েট হবে না। আর বাকি গামা ডিকে কিন্তু অলওয়েজ আলফা এন্ড বিটা ডিকের হয়। সো ইন্ডিপেন্ডেন্টলি যদি বলা হয় আলফা বিটা ডিকে কোনো একটা, সেখানে কিন্তু আলফা বা বিটা বোথ কেসেসে তোমার কিন্তু প্রোটন নাম্বার চেঞ্জ হয়, দ্যাট ইজ অ্যাটমিক নাম্বার চেঞ্জ হয়, তাহলে কিন্তু আইসোটোপ প্রডিউস হতে পারে না। আইসোটোপ মানে কি সেম অ্যাটমিক নাম্বার, সেম অ্যাটমিক নাম্বারের নিউক্লিয়াস হলে আইসোটোপ বলে। ওকে, ইউজিং হুইচ অফ দ্য ফলোইং কালার দ্য ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট ইজ ম্যাক্সিমাম। ল্যাটারাল ডিসপ্লেসমেন্টের ফর্মুলা কি ছিল বলো? ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট বলতে আমরা কি বুঝি, কে বলবে? না, একটা গ্লাস প্লেটের ভেতর দিয়ে যখন রে ট্রাভেল করে, একটা গ্লাস প্লেটের ভেতর দিয়ে যখন রে ট্রাভেল করে তখন সেই রেটা ডেভিয়েট করে, ডেভিয়েট করে না, ল্যাটারালি ডিসপ্লেসড হয়, মানে প্যারালালি পাস করে, শুধু দুটো রে এর মধ্যে কিছুটা গ্যাপ থাকে, এইটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট, এটাকে বলা হয় ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। এটা কিসের উপর ডিপেন্ড করে? এগেন ওই প্রিজমের মতো যেরকম বলেছিলাম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করবে, থিকনেস অফ দ্য গ্লাস স্ল্যাবের উপর ডিপেন্ড করবে, অ্যান্ড মেটেরিয়াল মোস্ট ইম্পর্টেন্টলি থিকনেস অফ দ্য স্ল্যাবের উপর ডিপেন্ড করবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের উপর ডিপেন্ড করবে, অ্যান্ড মেটেরিয়াল অফ দ্য প্রিজম। মেটেরিয়ালটা আমরা বারবার বলেছি যে মেটেরিয়াল বলতেই তোমার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চলে আসে, সেটা তার নিজের মেটেরিয়াল যেরকম ম্যাটার করে, অ্যাট দ্য সেম টাইম যে কালারের লাইট ইউজ করছো সেটাও ম্যাটার করে। সো তার মধ্যে কিন্তু কালার অফ লাইট ইউজড ও আছে, কালার অফ লাইট ইউজ, কালার অফ লাইটটাও ম্যাটার করে। তাহলে আমরা বলতে পারি সবচেয়ে, আচ্ছা বাই দ্য ওয়ে এবার তুমি বলো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে কখন? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ে যখন আমরা, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়ানোর জন্য বলো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে যদি আমরা ওয়েভলেন্থ অফ লাইট কম ইউজ করি, যত কম ওয়েভলেন্থে লাইট ইউজ করব তত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বাড়বে। সো আমরা ক্লিয়ারলি এটা বলতে পারি। কি হয়েছে স্যার, এই কোশ্চেনটা আমাকে এক্সাম টাইমে ভুলিয়েছিল। ওকে, একটা রে কতটা শিফট করলো, ওকে। সো বেসিক্যালি যত ওয়েভলেন্থ কম হবে তত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে, যত রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি হবে তত কিন্তু ডেভিয়েশন বেশি। এগুলো যত কটা ফ্যাক্টর আমি বললাম, সব কটা ফ্যাক্টর কিন্তু বেশি হলে বেশি ডেভিয়েশন হয়। সো মোর ডেভিয়েশনের জন্য কি বলবো? অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বেশি করো, থিকনেস বেশি করো, অ্যান্ড রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বেশি করো। এই তিনটে ফ্যাক্টর যদি বেশি করা হয় তাহলে আরো বেটার হবে। সেইখানে আমরা বলছি যে যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সেই আমাদের আসতে হয়, যেহেতু কালার অফ লাইটের ব্যাপারটা বলছে, তাহলে রেড, ব্লু, গ্রিন, ভায়োলেট, যার ওয়েভলেন্থ যত কম হবে সেই ওয়েভলেন্থের রেসপেক্টে কালারের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স তত বেশি হবে। তাহলে যত বেশি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স চাইবে তার জন্য তোমাকে একদম ভিপ জিওরে ভায়োলেটের দিকে যেতে হবে, লাস্ট ভায়োলেট কালার হবে আনসার, যেটার জন্য ম্যাক্সিমাম ওয়েভলেন্থ মিনিমাম, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম, ডেভিয়েশন ম্যাক্সিমাম। চলো নেক্সট, পরে পেজে বলেছে the correct descending order of electromagnetic wave, descending order of electromagnetic wave according to their wavelengths আমরা যদি এখানে বলি রেডিও, মাইক্রো, ইনফ্রারেড, ভিজিবল, এই করে করে এক্স রে, গামা রে, রাইট, ভিজিবল অ্যান্ড ইউভি বাকি থেকে গেল শুধু মাঝে, আর কি। এইখান থেকে এইদিকে ফ্রিকোয়েন্সি বাড়ে,
ওয়েভলেন্থ এদিকে বাড়ে, এইটা আমার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, এদিকে আমার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ বলছি সব, এদিকে ফ্রিকোয়েন্সি ইনক্রিজ, এদিকে ওয়েভলেন্থ ইনক্রিজ, এদিকে ওয়েভলেন্থ ইনক্রিজিং, এইদিকে আমার ওয়েভলেন্থ বাড়ে। সো ওয়েভলেন্থ বাড়বে কার? সবচেয়ে বেশি ওয়েভলেন্থ রেডিওর, তার থেকে কম মাইক্রো অ্যান্ড কন্টিনিউয়াস। এখানে আমাদের কি বলেছে অর্ডার গুলো দেখো, অর্ডার বলেছে ইউভি রে ওয়েভলেন্থ, এই যে ডিসেন্ডিং মানে ডিক্রিজিং, তো ডিসেন্ডিং মানে ডিক্রিজিং অর্ডার অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস অ্যাকর্ডিং টু ওয়েভলেন্থের ডিক্রিজিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। তাহলে এখান থেকে আমি বলবো ডিক্রিজ করবে কোথায়? ইনফ্রারেড সবচেয়ে ভালো দেখতে পাচ্ছি, বেশি ওয়েভলেন্থ এখানকার মধ্যে। শুরুতে কি আছে দেখো, এই চারটে দেখো, ইউভি, ইনফ্রারেড, গামা রে, মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ বেটার আছে, মাইক্রোওয়েভ বেটার আছে এখন অবধি। মাইক্রোওয়েভ বেটার হলে তারপরে আসছে পরে ইনফ্রারেড, তারপরে ইউভি রে, গামা রে, পারফেক্ট আছে। এইটা দেখো অর্ডার ওয়াইজ ঠিকঠাক আছে। এদিকে ওয়েভলেন্থ বাড়ে, ওইদিকে ওয়েভলেন্থ কমে, ফ্রিকোয়েন্সি ওইদিকে বাড়ে, এদিকে ফ্রিকোয়েন্সি কমে। তাহলে সেই সিকোয়েন্সে দেখো আমাদের মাইক্রোওয়েভ হচ্ছে সবচেয়ে বেশি ওয়েভলেন্থ যতগুলো টার্ম আছে তার মধ্যে, তারপরে আসছে ইনফ্রারেড রেজ এইটা, তারপরে আছে ইউভি এন্ড গামা রে। ক্লিয়ার? তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট। ডিসেন্ডিং মানে ডিক্রিজিং ওয়েভলেন্থের দিকে। when light rays travel from glass to air the deviation of ray is, যখন গ্লাস থেকে এয়ারে ট্রাভেল করবে, গ্লাস থেকে এয়ারে ট্রাভেল করবে, ডেভিয়েশন গ্লাস থেকে এয়ারে যখন ট্রাভেল করবে সেখানে গ্লাস মানে ডেন্সার, এয়ার মানে রেয়ারার, মাইক্রো, ইনফ্রা, ইউভি, গামা। গ্লাস থেকে যদি এয়ারে ট্রাভেল করে, গ্লাস মানে ডেন্সার মিডিয়াম, এয়ার মানে রেয়ারার মিডিয়াম, তাহলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এর থেকে অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন সেকেন্ড মিডিয়ামে বেড়ে যাবে। অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন বাড়া মানে আমার ডেভিয়েশন ক্যালকুলেট করতে গেলে অলওয়েজ ডেভিয়েশন ইন কেস অফ রিফ্রাকশন, ডেভিয়েশন ডেল ইকুয়ালস টু কি হয়? আই মাইনাস আর অর আর মাইনাস আই, যে কোনো একটা তোমাকে চুজ করতে হয়। সেখানে আমরা বলছি কি না, দেখো এখানে রেয়ারার থেকে ডেন্সারে গেলে অ্যাঙ্গেল আর কমে, আই বেশি থাকে, তখন আই মাইনাস আর করি। এখন তো উল্টো বুঝতে পারছি যে গ্লাস টু ইয়ার, তার মানে ক্লিয়ারলি বুঝতে পারছি অ্যাঙ্গেল বাড়বে, সো আর মাইনাস আই হবে আমার আনসার, আর মাইনাস আই হবে আনসার। ওকে, যেহেতু আর বেশি হচ্ছে, চলো এবার বলছি ইফ দ্য কারেন্ট থ্রু আ রেজিস্টার ইজ ডাবলড এন্ড ইটস রেজিস্ট্যান্স হাফ দেন দ্য ভ্যালু অফ দ্য পাওয়ার ডিসিপেশন। কি বলেছে? পাওয়ারের ফর্মুলা কি বলো, কিসে কিসে টার্মসে বলেছে? রেজিস্টার ডাবলড, current through resistor doubled and its resistance halved। তাহলে P equals to কি জানি? V square by R। নো, কারেন্ট দিয়ে বলেছে, সো I square into R করো, তাহলে P ড্যাশ এর ভ্যালু কত আসবে না? P ড্যাশ equals to I ড্যাশ কত হচ্ছে? কারেন্ট থ্রু দ্য রেজিস্টার ডাবলড, তাহলে 2I করে দাও, কারেন্ট ডাবল করলে ইনটু R, রেজিস্ট্যান্স হাফড মানে R/2 করে দাও। তাহলে এটা করলেও এখনো আমার 2 একটা থেকে গেছে, I square into R। তাহলে আমি বলবো পাওয়ার ডিসিপেশন কি হবে? বিকামস ডাবল, অপশন সি। ক্লিয়ার সবার কাছে? কনফিউশন নেই? P equals to VI করলে হবে না, কেন? কারণ এখানে ভোল্টেজের ব্যাপারে কিছু বলেনি। সো আমাকে P equals to VI করতে পারো, বাট তোমাকে কনভার্ট করে কিন্তু I square R অবধি আসতে হবে, কারণ যে দুটো টার্মসে পাওয়ারটাকে এক্সপ্রেস করছে সেটা কিন্তু পিওরলি তোমার রেজিস্টার এন্ড কারেন্ট এন্ড রেজিস্ট্যান্স, এই দুটো ফ্যাক্টর দিয়ে তোমাকে কিন্তু এক্সপ্রেস করতে হবে। সো এখানে এটা হচ্ছে আনসার। নেক্সট 13 বলছে আ কয়েন ডিপড ইন ওয়াটার সিম রাইজ বিকজ অফ, আচ্ছা এইটা বলছে একটা কয়েন যদি প্লেস করা হয় নিচে, তাহলে সেখানে কয়েনটা অ্যাপিয়ার্স হয় রাইজ করতে দেখি, কারণ রেটা ডেভিয়েট করে কোন দিকে না? রেটা ডেভিয়েট করে স্লাইডলি অ্যাওয়ে, তখন আমরা আমাদের কাছে অ্যাপিয়ার হয় এটা কয়েনটা ড্যাশ ভ্যালু, এটা কয়েন অরিজিনালি ছিল, সো শিফটেড হয়। এটা কেন হয় না? ডিউ টু রিফ্র্যাকশন, রেটা মিডিয়াম চেঞ্জের জন্য ডেভিয়েটেড হয়, রিফ্র্যাক্টেড হয়, সো রিফ্র্যাকশনের জন্য এই পুরো ফেনোমেনাটা। সো রিফ্র্যাকশন অফ লাইট, সিম্পল রিফ্র্যাকশন অফ লাইট। ওকে, মিডিয়াম চেঞ্জে লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়াম যখন ট্রাভেল করে তখন ওটাকে রিফ্র্যাকশন বলা হয়, রিফ্র্যাকশন অফ লাইটে যেটা হয়। এবার বলেছে আর রে অফ লাইট, কোশ্চেন নাম্বার 14 পড়ছি। আর রে অফ লাইট ইনসিডেন্ট at an angle 45 degree on an equilateral prism suffers minimum deviation, angle of minimum deviation will be, minimum deviation এর ডাইরেক্ট ফর্মুলা আছে 2 into ওই অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। কোন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা না? যেখানে মিনিমাম ডেভিয়েশনটা হচ্ছে, মিনিমাম ডেভিয়েশন যে অ্যাঙ্গেলে হচ্ছে সেইটা মাইনাস অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম। তো এখানে ক্লিয়ারলি দেখা যাচ্ছে 2 into 45 ডিগ্রি ওই পার্টিকুলার অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয়েছে বলেই দিয়েছে, অ্যান্ড সেখানে অ্যাঙ্গেল অফ দ্য প্রিজম 60 ডিগ্রি মাইনাস করে দিলে আমার হয়ে যাচ্ছে এটা 30 ডিগ্রি। সো 30 ডিগ্রি ইজ দ্য
value of minimum deviation. Option C is the correct answer. Next বলেছে, what is the magnification produced by lens of focal length 20 cm when an object is placed at a distance of 15 cm? 15 cm ডিসটেন্সে একটা অবজেক্ট প্লেস করলে d equals to 2i minus a. যদি আমরা 15 cm ডিসটেন্সে একটা অবজেক্ট প্লেস করি 20 cm ফোকাল লেন্থের একটা লেন্সের জন্য ম্যাগনিফিকেশন প্রডিউস কত হবে? আচ্ছা, এখানে তোমার লেন্সটা মেনশন করেনি না। The magnification produced by a lens of focal length 20 cm when an object is placed at a distance of এটা। সো কনভেক্স ধরে যদি আমরা ডিসকাস করি, জেনারেলি কিছু যদি এখনো এরকম কোনো কনফিউশন হয় জেনারেলি মেনশন করে দেবে, যদি এরকম কোনো কনফিউশন হয় তখন কিন্তু কনভেক্স ধরে নেবে। তাহলে কনভেক্স লেন্সের ক্ষেত্রে আমরা জানি 1/v - 1/u ইকুয়ালস টু হচ্ছে ম্যাগনিফিকেশন চেয়েছে না, ম্যাগনিফিকেশন ডিরেক্ট ফর্মুলা না, এমনি করো 1/v - 1/u ইকুয়ালস টু 1/f। সো সেখানে 1/v এর ভ্যালু বের করি, যদি 1/f মাইনাস 1/u মানে প্লাস হয়ে যাচ্ছে এইদিকে, আর সেটা ভ্যালু যদি আমি বসাই তাহলে আসছে কত 1/v এর ভ্যালু, f এর ভ্যালু কনভেক্স লেন্স তো প্লাস 20 পুট করো, প্লাস 1/u এর ভ্যালু অবজেক্ট ডিস্টেন্সটা আমাকে বলে দিয়েছে যে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে, বাট অবজেক্ট লেফটে প্লেস হয়, সো -15 পুট করতে হবে। এখানে আমার এলসিএম 60 হয়ে যাবে, 23 যা -4, সো এখানে v এর ভ্যালু আসছে -60 সেন্টিমিটার। আচ্ছা, মাইনাস কথাটা মানে কি না, লেন্স যেই সাইডে অবজেক্ট আছে এটা ন্যাচারালি বোঝাই যাচ্ছে, এটা যদি তোমার কনভেক্স লেন্স হয় তাহলে এর ফোকাস অপটিক্যাল সেন্টার এটা যদি হয়, ফোকাস যদি এখানে হয়, ফোকাসের ভেতরে ন্যাচারালি প্লেস করেছো, কারণ তোমার 20 সেন্টিমিটার ফোকাল লেন্থ আর অবজেক্টটা প্লেসড হয়েছে 15 সেন্টিমিটার ডিস্টেন্সে, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে এখানে অবজেক্টটা প্লেসড হয়েছে উইথিন দ্য ফোকাস, সো এটা একটা ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে। সো এই জন্যই আমরা ইমেজ ডিস্টেন্সটাও 60 সেন্টিমিটার মাইনাস পাচ্ছি। সো এটা রিয়েল ইমেজ ফর্ম করার কোনো চান্স নেই, ভার্চুয়াল ইমেজ ফর্ম করবে, যেখানে আমরা বলবো ম্যাগনিফিকেশনের ফর্মুলা এটা কি আছে না, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু v/u, v ইকুয়ালস টু কত -60, u ইকুয়ালস টু কত -15, সো রেশিও করলে জাস্ট 4 এসে যাচ্ছে, +4 ইজ দ্য আনসার, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট কোশ্চেন বলেছে, আ বডি অফ মাস 5 kg dropped from the 3rd floor of a building which is at a height of 20 মিটার। তাহলে 5 kg মাসের একটা বডিকে 20 মিটার হাইটের অ্যাবভ থেকে ফল করানো হচ্ছে, ড্রপ করানো হচ্ছে। What is the decrease in potential energy of the body when it falls to ground? তাহলে ডিক্রিজ ইন পোটেনশিয়াল এনার্জি কত হয়, ডেল ইউ বলতে mgh, ও তো mgh এ ছিল, h 0 হয়ে যাবে, তাহলে m মানে কত 5 kg মাসের বডি, g এর ভ্যালু 10, h এর ভ্যালু তুমি 20 পুট করে দেবে, সো এসে গেল 5 2 যা 10 00 জুল। এটা হলো পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ। সেকেন্ড পার্টে বলেছে হোয়াট ইজ দ্য পিওর রোটেশনাল মোশন। পিওর রোটেশনাল মোশন ক্লাসে আমি লাস্ট ডে অনেক ভালো করে ডিসকাস করেছি, সো লাগবে না এটা। গিভ অ্যান এক্সাম্পল অফ পিওর রোটেশনাল মোশন, এগেইন সেম থিং, কমেন্ট অন দ্য মুভমেন্ট অফ পার্টিকেল লোকেটেড অন দ্য অ্যাক্সিস অফ রোটেশন ইন কেস অফ পিওর রোলিং মোশন। পিওর রোটেশনাল মোশন, পিওর রোটেশনাল মোশনে আমি এটাও ডিসকাস করেছি, পুরো রোটেশনাল মোশনে এগুলো সব ডিটেইল ডিসকাস করা হয়ে গেছে, যে আমরা বলেছিলাম এখানে সবকটা পার্টিকেল সার্কুলার পাথে ঘুরবে, whereas একদম সেন্টারে যে বসে আছে, অ্যাক্সিসে যে বসে আছে, সে কিন্তু যা জায়গায় ঘুরবে, সো তার অনলি পিওর রোটেশনাল মোশন হবে, সে কিন্তু কোনো মানে মুভমেন্ট দেখাবে না। কমেন্ট অন দ্য মুভমেন্ট, নো ট্রান্সলেশন মোশন, দ্যাট ইজ নো distance traveled by the particle, distance traveled by the particle is 0, only it will show the rotational motion. Next বলো, write the position of the center of gravity of a solid cylinder. Solid cylinder বলতে a center of its axis, এটা যদি সলিড সিলিন্ডার হয় তাহলে এর মিডল পয়েন্টে, মানে সেন্টার অফ দ্য অ্যাক্সিস ইয়া মিডল পয়েন্ট অফ দ্য অ্যাক্সিস যাই বলো। ট্রায়াঙ্গুলার ল্যামিনা তো আমরা জানি, যেটা হচ্ছে মিডিয়ানস গুলোর ইন্টারসেকশনস অফ দ্য ইন্টারসেকশন অফ দ্য মিডিয়ান যেটা হয় সেটা হচ্ছে তোমার পজিশন অফ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। সোনার অনেক ডিসকাস হয়েছে, রাইট ইটস ইউজ, ডিফাইন ওয়ার্ক, স্টেট দ্য কন্ডিশন ফর হুইচ ওয়ার্ক ডান বাই এ ফোর্স এ 0 অ্যান্ড নেগেটিভ। 0 মানে আমরা বলেছি এটা যে ওয়ার্ক ডান যদি 0 হতে হয় তাহলে তোমার আইদার মুভমেন্ট হতে হবে না, দ্যাট ইজ 0 ডিসপ্লেসমেন্টের জন্য W0 হয় দুটো কন্ডিশনে, এক ডিসপ্লেসমেন্ট যদি 0 হয়, অর বলতে পারি যদি থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি হয়, ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট যদি পারপেন্ডিকুলার টু ইচ আদার হয় তখন ওয়ার্ক ডান 0 হতে পারে। ওকে, নেগেটিভ ওয়ার্ক কখন হয় না, ওয়ার্ক ডান নেগেটিভ হবে তখনই, W ইকুয়ালস টু নেগেটিভ তখনই হবে যদি থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যায়,
অবটিউজ অ্যাঙ্গেল হয়, যদি ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মাঝে যদি অবটিউজ হয়, ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মাঝে যদি অ্যাঙ্গেল ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্টের মাঝে অ্যাঙ্গেল যদি গ্রেটার দ্যান 90 ডিগ্রি হয়, দ্যাট ইজ অবটিউজ অ্যাঙ্গেল হয়, তবেই একমাত্র নেগেটিভ ওয়ার্ক হবে। আচ্ছা, এখানে বলেছে ক্যালকুলেট দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি। এ অ্যান্ড বি ইজি, সরি পি অ্যান্ড কিউ বলেছে, পি অ্যান্ড কিউ এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। ফার্স্টে বোঝা যাচ্ছে এই দুটো একদম সিরিজে আছে, তাহলে এই দুটো সিরিজ কত 10 10 20, তাহলে এখানে একটা এই দুটোকে হাটিয়ে একটা রেজিস্ট্যান্স ধরে নিলাম কত 20 ওহম। তাহলে আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হলো 3 2 আছে, আর ওখানে তোমার 20 অ্যান্ড 5 কি বললো দেখো, এখানে তোমাকে বলেছে যে এইরকম একটা রেজিস্টার 3 3, এইখানে দুটো রেজিস্টার আছে, এইখানে আছে তোমার 2, তাহলে এখানে 10 অ্যান্ড 10 করে 20, আর এইখানে একটা 5। সো ফার্স্টে আমি বললাম, সরি এটা আমার 3 ছিল, তাহলে এখানে ফার্স্টে 3 বললাম, দেন এটাকে 5 বললাম, এইখান থেকে এটাকে প্যারালাল করে দিলাম কত 10 অ্যান্ড 10 20 ওহম, অ্যান্ড এরপরে একটা রেজিস্টার 2 ওহম আছে। সো এটা যদি আমার 3 হয়, এর ইকুইভ্যালেন্ট হবে 3, 20 অ্যান্ড 5 এর ইকুইভ্যালেন্ট কত হবে 20 অ্যান্ড 5 এর ইকুইভ্যালেন্ট প্যারালালি করে নেবে 1/r ইকুয়ালস টু ওই rp যেটা প্যারালাল কানেকশন আমি পাচ্ছি 1/20 প্লাস 1/5, এলসিএম করলে 20 এসে যাবে, 5 এলসিএম করলে 20, 5 1 5 4 যা। সো rp ইকুয়ালস টু আসছে কত না 4, 20/5 মানে হচ্ছে 4 ওহম, ইনভার্স করতে হবে লাস্টে, ভুলে যাবে না। সো এখানে 3 2 5 4 9 ওহম ইজ দ্য আনসার। দেন আমি সিরিজ পেয়ে যাব না, এবার এটা পেয়ে গেছি, এটা পেয়ে গেছি, মানে পুরো অ্যাবসলিউটলি সিরিজ। তাহলে এটা আমার 4 ওহম এসে গেছে, এটা 2 ওহম ছিল, এটা আমার 3 ওহম, তাহলে 3 4 7 2 9, 9 ওহম ইজ দ্য আনসার। বোঝা গেছে আশা করি। চলো, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট পি অ্যান্ড কিউ ইজ 9 ওহম। আউট অফ দ্য 3 কানেক্টিং ওয়্যার ইন হাউসহোল্ড সার্কিট, which of the three wires are at the same potential? এটা হবে obviously আমার নিউট্রাল অ্যান্ড, বলো, নিউট্রাল অ্যান্ড আর্থ ওয়্যার দুজনেরই পোটেনশিয়াল 0 হয়, নিউট্রাল অ্যান্ড আর্থ ওয়্যার এটা হচ্ছে পোটেনশিয়াল 0। ইন হুইচ অফ দ্য 3 ওয়্যার শুড বি সুইচ কানেক্টেড? এটা তো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, যে হোয়াই সুইচ কানেক্টেড ইন লাইভ ওয়্যার, হোয়াই ফিউজ ওয়্যার আর কানেক্টেড ইন লাইভ ওয়্যার, প্রত্যেকটাই লাইভ ওয়্যারে কানেক্টেড হয়, সেগুলো একটু ভালো করে মাথায় রাখবে কোন ওয়্যারে কি কাজ। তাহলে এখানে পিওরলি এটা লাইভ ওয়্যার হবে। তারপরে কি একটা আছে, এইটা এখানে কেটে গেছে, 1 মিনিট আমি কোশ্চেন পেপারটা দেখি, দাঁড়াও। এইখানে কেটে গেছে, গিভ ওয়ান এক্সাম্পল অফ আইসোবার। হোয়াট ইজ আইসোবার? প্রবাবলি হোয়াট ইজ আইসোবার, ইয়া হোয়াট ইজ আইসোবার? আইসোবার বলতে মাস নাম্বার সেম, atoms having same mass number but different atomic number, সেম মাস নাম্বার হলে তাহলে আমরা তাকে বলি আইসোবার। গিভ অ্যান এক্সাম্পল কি হবে? আইসোবারের এক্সাম্পল কি হবে বলো? যদি আমি ভালো কাছাকাছি কি আছে ধরো, হ্যাঁ ঠিক আছে, কার্বন 6C14 অ্যান্ড নাইট্রোজেন N14 7N14, এই দুটোকে আমরা বলতে পারি যে দুটো আইসোবার, সেম মাস নাম্বার, অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট। ওকে, সো আইসোবারের এক্সাম্পল সিম্পল এইটুকু লিখবে, টু নিউক্লিয়াই হ্যাভিং সেম মাস নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। পরের পেজ, নেক্সট পেজে বলেছে ডিফাইন কাপল অ্যান্ড ইটস মোমেন্ট। একদম ইজি, ইকুয়াল এন্ড অপোজিট প্যারালাল টু ফোর্সেস ফর্মস কাপল। এবার বলেছে রাইট দ্য এসআই ইউনিট অফ মোমেন্ট অফ কাপল, এটা তো আগে করেছো, মানে মোমেন্ট অফ ফোর্স যেটা সেটাই নিউটন ইন্টু মিটার। তারপর বলেছে ইজ ইট পসিবল দ্যাট অ্যান অবজেক্ট ইজ ইন দ্য স্টেট অফ অ্যাক্সিলারেটেড মোশন, অ্যাক্সিলারেটেড মোশনে আছে একটা বডি, ডিউ টু এক্সটার্নাল ফোর্স অ্যাক্টিং অন ইট but no work is being done by the force, explain it with an example. সিম্পল, এটা একটা সার্কুলার মোশন এক্সাম্পল দিয়ে দিতে পারো, যে এখানে সার্কুলার মোশন আমরা জানি সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন কাজ করে ডিউ টু দ্য ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার অলওয়েজ কাজ করে। সো সেন্টারের দিকে অলওয়েজ ফোর্স কাজ করছে, মানে এটা অ্যাক্সিলারেশন আছে, কিন্তু এখানে কোনো ফোর্স ওয়ার্ক করছে না, কারণ প্রত্যেকটা মোমেন্টে ডিসপ্লেসমেন্ট এন্ড ফোর্স আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, হ্যাঁ কি না? তাহলে এইদিকে হচ্ছে এস এর ভ্যালু আর ফোর্স এর ভ্যালু, এইদিকে ফোর্স এন্ড ডিসপ্লেসমেন্ট আর পারপেন্ডিকুলার টু ইচ আদার। সো এটা একটা এক্সাম্পল বলতে পারি। ওয়ার্ক ডান 0 কখন হয় সেটা তো আমরা আগে ডিসকাস করেছি, যে থিটা 0 ডিগ্রি আর থিটা 90 ডিগ্রি, আর যদি হয় যে আদৌ বডিটা ডিসপ্লেসডই হচ্ছে না, বডি ডিসপ্লেসমেন্ট 0 আর থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে গেলে কোনো ওয়ার্ক ডান হবেই না। আর এখানে আমরা একটা এক্সাম্পল 90 ডিগ্রি কন্ডিশনটা রাদার দেখাতে পারি। সো সিম্পল, যে কোনো একটা
কোনো একটা বলো না সানের অ্যারাউন্ডে আর্থের রেভলিউশন, বা কোনো একটা স্ট্রিং এ স্টোন বেঁধে যদি রিভলভ করানো হয় ইন আ সার্কুলার পাথ পারফেক্টলি। নেক্সট বলেছে পাওয়ার অফ আ লেন্স ইজ -2.d, পাওয়ার অফ এ লেন্স লেখা আছে -2.5d, স্টেট দ্য টাইপ অফ লেন্স। নেগেটিভ মানে হচ্ছে কনকেভ, কনভেক্স লেন্স পজিটিভ পাওয়ারে হয়, কনকেভ লেন্স নেগেটিভ পাওয়ারে হয়। সেখান থেকে আমাদের চোখের পাওয়ার সব পজিটিভ নেগেটিভ বলি না, আমাদের বলি মানে কিছু একটা হলেই বলবে হামেশা শুনবে নেগেটিভ পাওয়ার। আমার চোখের পাওয়ার নেগেটিভ নয়, তোমার চোখের মানে কারুর চোখের পাওয়ার নেগেটিভ হয় না, কারুর চোখে কোনো ডিফেক্ট হয়, তাতে করে একটা লেন্সের হেল্প নিতে হয়। সেই লেন্সটা যদি কনকেভ হয়, তার ডিফেক্টটাকে ওভারকাম করার জন্য সে যদি কনকেভ লেন্স ইউজ করে, তাহলে কনকেভ লেন্সের যেহেতু ফোকাল লেন্থ নেগেটিভ হয়, যেহেতু তার পাওয়ার নেগেটিভ হয়, তাই চোখের পাওয়ারকে নেগেটিভ বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি না, তার যে লেন্স সেই লেন্সটার পাওয়ার নেগেটিভ। সো আমরা এটা কনকেভ ফার্স্টেই কনক্লুড করলাম, কনকেভ কনকেভ। আর পাওয়ারের ফর্মুলা তো আমরা জানি P = 1/f, এবার ভ্যালু বলো না। P = আমরা কত পেয়েছি 2.5, এটা কিন্তু আমরা SI ইউনিটে করছি মানে মিটারে করছি। 2.5 ডায়োপ্টার মানে হচ্ছে তোমার মিটার ইনভার্স। সো 1/, ফোকাল লেন্থ তাহলে পাবো কত না F = আমরা পেয়ে যাচ্ছি F = 1/2.5, উপরে 10 তুলে দাও তাহলে 10/225, এটা করলে 0.4, 0.4 মানে 40 সেন্টিমিটার ইজ দ্য রাইট অ্যান্সার। সো 40 সেন্টিমিটার হবে ফোকাল লেন্থ, focal length is 40 centimeter, and বলেছে type of lens is concave, concave of focal length 40 centimeter, 40 centimeter focal length. Next বলেছে in household circuit the appliances are get connected in which combination, series or parallel? Obviously parallel, কারণ আমরা জানি কেন সিরিজের থেকে প্যারালাল বেশি প্রেফার করা হয়। এখানে প্রত্যেকটাতে ভোল্টেজ সেম হয়, প্রত্যেকটা অ্যাপ্লায়েন্স তাদের ডিজায়ার্ড ভোল্টেজ পায়, এন্ড প্রত্যেকে ইন্ডিভিজুয়াল কানেকশন পায়। সো একটা ফিউজ হয়ে গেলে কোনো কারণে বাকিগুলো ফিউজ হয়ে যাওয়ার কোনো চান্স থাকে না, প্রত্যেকে সেপারেটলি ওয়ার্ক করে, সেই জন্য এগুলো অ্যাডভান্টেজ আমরা জানি। ওকে, রাইট, 2 অ্যাডভান্টেজেস। নেক্সট কোশ্চেন ওটাই আছে। চলো নেক্সট আমরা বলছি a transformer, পরের কোশ্চেনে চলে যাচ্ছি। a transformer is used to change an alternating voltage, alternating high voltage to an alternating low voltage, high voltage থেকে low voltage, same of same frequency, obviously frequency change হবে না। compare the input and output value of current of the transformer, identify the type of the transformer, obviously type of the transformer যদি বলি তাহলে এটা স্টেপ ডাউন হবে, স্টেপ ডাউন, যেহেতু লো ভোল্টেজে কনভার্ট করছে হাই ভোল্টেজ থেকে। So step down is the type of transformer, step down transformer. Next বলেছে এই যে compare the input and output value, যেহেতু আমরা এটা জানি যে for ideal transformer কি হয় না P in যা হয় P out ও তাই হয়, P in যা হয় P out তাই হয়। তাহলে V in into I in is equals to V out is equals to V out into I out, V out into I out. So naturally এখানে I out আর I in এর রেশিও যেটা হচ্ছে I out by I in যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার V in by V out, V in by V out, তাহলে উল্টো রেশিও। তাহলে ন্যাচারালি আমার যদি ভোল্টেজ ডাউন হয়ে যায় কারেন্ট আপ হবে, ভোল্টেজ যদি ডাউন হয়ে যায় তাহলে কারেন্ট আপ হবে। তাহলে আমি বলতে পারি যে ইনপুট কারেন্ট উইল বি লেস দেন দ্য আউটপুট কারেন্ট, ইয়া আউটপুট কারেন্ট উইল বি গ্রেটার দেন দ্য ইনপুট কারেন্ট। ইজি ছিল। চলো পরে পেজে যাই। নেক্সট পেজে বলেছে ড্র আ লেভেল ডায়াগ্রাম টু শো দ্য পাথ অফ আ মোনোক্রোম্যাটিক লাইট লাইট রিফ্র্যাক্টিং থ্রু আ প্রিজম আন্ডার দ্য মিনিমাম ডেভিয়েশন কন্ডিশন, যেটা আমরা এমনি ড্রয়িং এ করি, এমনিও করে দেখাতে পারি। জাস্ট মনে রাখবো এখানে স্পেশালিটি হচ্ছে যে এখানে আচ্ছা কি কি বলেছে আর বলে দিই। হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ এমার্জেন্স অ্যাট দ্যাট সিচুয়েশন, রাইট দ্য ফর্মুলা ফর মিনিমাম ডেভিয়েশন। এই সিচুয়েশনে যেটা হবে এটা আমার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স হবে, অ্যান্ড অ্যাঙ্গেল অফ এমার্জেন্স এটা হবে এইটার সাথে এটা প্যারালাল, বেসের সাথে রে থ্রু দ্য প্রিজম প্যারালাল টু দ্য বেস, অ্যান্ড রিফ্র্যাক্টেড যখন হবে তখন কিন্তু আমার অ্যাঙ্গেল অফ এমার্জেন্স সেম হবে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স যা হবে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স তাই হবে। ফার্স্ট কোশ্চেন আনসার। সেকেন্ডটাতে বলেছে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যান্ড অ্যাঙ্গেল অফ এমার্জেন্স অ্যাট দ্যাট সিচুয়েশন, এটা তো হলো। ফার্স্টটাতে কি বলেছিল লেভেল ডায়াগ্রাম শুধু করতে বলেছিল, অ্যান্ড থার্ডে বলেছে সিতে বলেছে রাইট দ্য ফর্মুলা ফর মিনিমাম ডেভিয়েশন, যেটা অলরেডি আমরা ইউজ করেছি, ডেল মিনিমাম ইকুয়ালস টু 2i মাইনাস এ, 2i মাইনাস এ। তারপরে বলেছে পরের পার্টে নেক্সট কোশ্চেনে চলো। ইউ আর প্রোভাইডেড উইথ আ প্রিন্টেড পিস অফ পেপার, ইউজিং দিস পেপার হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট বিটুইন আ কনভেক্স লেন্স অ্যান্ড আ কনকেভ লেন্স, একটা কনভেক্স লেন্স অ্যান্ড কনকেভ লেন্সকে কি করে আইডেন্টিফাই করবে। একটা প্রিন্টেড পেপার থেকে তোমাকে তাকাতে হবে, মানে জাস্ট ওই লেন্সের থ্রুতে যদি তাকানো হয়, মানে পেপার পিসটার ওপর লেন্সটাকে হোল্ড করবে, লেন্সের থ্রুতে ওই পেপারটাকে দেখবে, মানে লেন্সের ভেতর দিয়ে ওই পেপারটাকে দেখবে।
এবার যদি আমাকে এটা বলা হয় যে কনভেক্স লেন্স মানে ওটা কিন্তু ম্যাগনিফাইড ইমেজ বানাবে, মোস্টলি ম্যাগনিফাইড ইমেজ বানাবে। যদি এটা হয়ে যায় যে অবজেক্টটা খুব দূরে হয়ে যায়, মানে পেপার পিস থেকে অনেকটা দূরে নিয়ে চলে যাও, তুমি ভার্চুয়ালের কথাই বলে দাও। সো যদি আমরা পেপার পিসটা এটা রাখি, এখানে লেখা আছে ভাবো, এখানে লেখা আছে এইটাকে যদি খুব ক্লোজলি রাখা হয়, কোনটা লেন্সটাকে যদি খুব ক্লোজ টু দা পেপার পিস রাখা হয় আর চোখ যদি ওপরে রাখা হয়, তাহলে তাকালে কি দেখা যাবে না ওইটার একটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ইমেজ ফর্ম করবে। ভার্চুয়াল মানে খুব ক্লোজলি প্লেস করলে, লেন্সের খুব কাছে যদি অবজেক্ট থাকে তাহলে তার একটা ভার্চুয়াল ম্যাগনিফাইড ইরেক্ট ইমেজ ফর্ম করে কে না কনভেক্স লেন্স। ইন কেস অফ কনভেক্স লেন্স যদি ভার্চুয়াল মানে মিন্স সোজা দেখছি, ম্যাগনিফাইড বড় দেখছি, তাহলে বুঝবো ওটা আমার কনভেক্স লেন্স। নেক্সট বলেছে কনকেভ লেন্সের ক্ষেত্রে ভার্চুয়াল হবে বাট ডিমিনিশড হবে। তাহলে ভার্চুয়াল ডিমিনিশড হলে কনকেভ মিন্স লেটারগুলো প্রিন্টিং যদি ছোট হয়ে যায় অ্যাজ কম্পেয়ার টু নর্মাল পেপার প্রিন্টের থেকে যদি ওর ইমেজটা লেন্সের থ্রুতে দেখলে ছোট দেখায়, তাহলে আমি বুঝবো ওটা একটা কনকেভ লেন্স ছিল। নেক্সট বলেছে হোয়াট আর দ্য ইউজ অফ আ কনভেক্স লেন্সের ইউজ, যেটা আমরা করি নর্মালি চশমার গ্লাস হিসেবে ইউজ করা হয়। আর কনভেক্স লেন্সের ইউজ কি, ওই ম্যাগনিফাইং গ্লাস। ডিফারেন্ট টাইপ অফ ইউজ আছে, বই থেকে রেডি করে নেবে এটা। হাউ ডাজ দ্য ডেপথ অফ আ ট্যাঙ্ক অফ ওয়াটার অ্যাপিয়ার্স টু চেঞ্জ হোয়েন ভিউড নর্মালি ফ্রম দ্য অ্যাবাভ। এটা জানি আমরা যে যতটা ডেপথ থাকবে একটা কন্টেনার, ধরে নাও ডি ডেপথ অফ দি ওয়াটার ফিল্ড আছে ডি, তাহলে ডি ড্যাশ যেটা হয়ে যায় সেটা আমার ডি বাই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ ওয়াটার। ডি হচ্ছে অরিজিনাল ডেপথ, ডি ড্যাশ মানে যেটা অ্যাপিয়ার হবে সেটা চেঞ্জ হয়ে সেটা পাল্টে গিয়ে অ্যান্ড সেটা হবে কতটা না অরিজিনাল যে ডেপথ ছিল তার থেকে মিউ টাইমস কমে যাবে। সো ডেপথ উইল ডিক্রিজ, অ্যাপিয়ারেন্ট ডেপথ উইল ডিক্রিজ। নেক্সট বলেছে আ 6 সেন্টিমিটার টল অবজেক্ট ইজ placed perpendicular to the principal axis of a convex lens of focal length 25 cm. কোথায় প্লেস করেছে? The distance of the object from the lens is 40 cm. 25 is the focal length. নিউমেরিক্যাল গুলো আমি করে দেখাবো, যেগুলো থিওরিটিক্যাল কোশ্চেন ইজি সেগুলো হয়ে যাবে। 6 cm লেন্থের একটা অবজেক্টকে প্লেস করা হয়েছে 25 cm লেন্সের ফোকাল লেন্থের একটা লেন্সের থেকে 40 cm ডিস্টেন্সে। রাইট দ্য নেচার of the image formed by the lens, calculate the position and the size of the image formed. ওকে চলো ট্রাই করে দেখা যাক। তাহলে কি বললো, একটা কনভেক্স লেন্স ইউজ করতে বলেছে। এই কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কত না 25 সেন্টিমিটার। এফ ইকুয়াল টু কত দিয়ে দিয়েছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার ফোকাল লেন্থের ফোকাস যদি এখানে হয় 2f, তাহলে 50 সেন্টিমিটার দূরে হবে। এটা আমার অপটিক্যাল সেন্টার, এটা আমার ফোকাস, এটা আমার 2f হয়। 40 সেন্টিমিটার তাহলে কোথায় হবে না 25 এর ডাবল হলে 50, অত বেশি নয় এখানে। তাহলে এইখানে আমার অবজেক্ট আছে, হ্যাঁ কি না? অবজেক্টটা প্লেস হয়েছে এই সব জায়গায় কোথাও, ভেবে নিচ্ছি। তাহলে এইখানে আমার অবজেক্টটা প্লেসড আছে, অবজেক্টটা এখানে প্লেসড আছে। এবার তুমি ভার্চুয়াল ইমেজটা না সরি ইমেজের নেচারটা বলবে। এখানে ইমেজটা কিরকম হবে, ইমেজের নেচার এখানকার জন্য কি হবে, এটা যদি তোমার অবজেক্ট হয় এর ইমেজ কেমন হবে বলো না? এটা প্লেসড হয়েছে বিটুইন এফ অ্যান্ড টু এফ, তাহলে ন্যাচারালি এর ইমেজটা ফর্ম করে যেটা বিয়ন্ড টু এফ। এটা প্রিন্সিপাল অ্যাক্সিসে প্যারালাল একটা রে নেবে যেটা ফোকাস দিয়ে পাস করে যাবে, থ্রু অপটিক্যাল সেন্টার আনডেভিয়েটেড স্ট্রেট রে পাস করবে যেটা ম্যাগনিফাইড রিয়াল ইমেজ ফর্ম করবে। আর একটু দূরে হওয়া উচিত ছিল, যাই হোক এটা হবে একটা ম্যাগনিফাইড রিয়াল ইমেজ। এটা হলো তোমার ইমেজ ফর্মেশন। এবার আমাদের ফর্মুলা 1/v ইজ ইকুয়ালস টু কত হয় 1/f প্লাস 1/u, ওই যে 1/v মাইনাস 1/u ইকুয়ালস টু 1/f। কনভেক্স লেন্স সো ফোকাল লেন্থ আমার পজিটিভ হবে 1 প্লাস 25 প্লাস 1 অবজেক্ট ডিস্টেন্স ক্লিয়ারলি বলে দিয়েছে, এটাকে আমার u বলেছে, u ইকুয়ালস টু কত 40 সেন্টিমিটার। বাট পুট করার সময় তোমাকে কিন্তু নেগেটিভ করে পুট করতে হবে কারণ লেফট সাইডের ডিস্টেন্স। সো এটাকে তুমি এক কাজ করো, এলসিএম করে নাও, 100 হচ্ছে না 200 করে দাও, 25 8 যা মাইনাস 45 যা 1/v। সো v ইকুয়ালস টু কি বলতে পারি না 200/3 ইজ দ্য আনসার, সেন্টিমিটার বেরিয়ে গেল। এবার তোমাকে বলেছে সাইজের রেশিও কি হয়, আমি ম্যাগনিটিউডে বলছি, ম্যাগনিফিকেশন ইকুয়ালস টু কি বলতে পারি হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, আর এটাকে বলতে পারি ইমেজ ডিস্টেন্স বাই অবজেক্ট ডিস্টেন্স। চলো ফার্স্টে তোমাকে বলেছিল যে 6 সেন্টিমিটার লেন্থের একটা অবজেক্ট, কি বলেছিল ফার্স্টে তোমাকে বলেই দিয়েছিল যে একটা, কোথায় যাচ্ছি, এই যে 6 সেন্টিমিটার টল অবজেক্ট। তাহলে 6 সেন্টিমিটার টল অবজেক্ট মানে ন্যাচারালি আমরা এখানে হাইট অফ ইমেজ আননোন রেখে দেবো, হাইট অফ ইমেজ আননোন, ভি কত না 200/3 হয়েছে, ভ্যালু শুধু বসাবে। আর ইউ ছিল 40 সেন্টিমিটার ইন্টু এইচওর ভ্যালু আমার দেওয়া আছে হাইট অফ অবজেক্ট, তাহলে এখান থেকে আসছে কত না 200
ডিভাইডেড বাই 3 ইন্টু 40 ইন্টু হাইট অফ অবজেক্ট যদি বলা হয় 6, 4, 5 যা 3, 2 যা 5, 2 যা 10, 10 সেন্টিমিটার ইজ দ্য আনসার। সো 10 সেন্টিমিটার ইজ দ্য আনসার। তাহলে কি হবে বলো, HI মানে হাইট অফ ইমেজ বলছি, HO মানে হাইট অফ অবজেক্ট বলছি, বুঝতে পারছো সাফিক্স গুলো। এবার আমরা আসছি যে কোনটা তাহলে কি হবে, সরি নেচার অফ দ্য ইমেজ রিয়াল ইনভার্টেড, আমি তো আগে বলে দিয়েছি বিয়ন্ড 2f হয়েছে। সো রিয়াল ইনভার্টেড অ্যান্ড ম্যাগনিফাইড, রিয়াল ইনভার্টেড কেন বড় হয়েছে না, 6 থেকে 10 হয়েছে মানে ম্যাগনিফাইড হয়েছে। সো রিয়াল ইনভার্টেড অ্যান্ড ম্যাগনিফাইড ইমেজ হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন আসি। পরের কোশ্চেনে বলেছে আ পুলি সিস্টেম উইথ ভেলোসিটি রেশিও 4, ভেলোসিটি রেশিও 4 মানে কি বলবো, ভেলোসিটি রেশিও 4 মানে কি বলবো না, ভেলোসিটি রেশিও আচ্ছা বাদে আপাতত কি কি চেয়েছে একটু দেখে নি। ইজ ইউজ টু লিফট আ লোড অফ 175 kgf through a vertical height of 15 meter. The effort required is 50 kgf in downward direction. Calculate the distance moved by the effort. অতটা লিফট করতে হবে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য পুলি সিস্টেম, এফিসিয়েন্সি অফ দ্য পুলি, একটু ক্যালকুলেশন আছে, চলো ট্রাই করি। কি কি দেওয়া আছে বলো না, ভেলোসিটি রেশিও দেওয়া আছে, সরি ভেলোসিটি রেশিও দেওয়া আছে। তাহলে ভেলোসিটি রেশিও মানে কি, ভিআর বলো, ভেলোসিটি রেশিও ভিআর, ভিআর ইকুয়ালস টু কি না ডিস্টেন্স মুভড বাই দ্য, বলো ডিস্টেন্স মুভমেন্ট, ভেলোসিটি রেশিও কি হয়, এফোর্ট ইয়া লোড, লোড বাই এফোর্ট না, এফোর্ট বাই লোড। ডিস্টেন্স মুভ বাই লোড, এই হয় না, উল্টো কিন্তু আমরা যখন মেকানিক্যাল অ্যাডভান্টেজ বলি না, মেকানিক্যাল অ্যাডভান্টেজের বেলায় বলি যে লোড আপন এফোর্ট, লোড মানে আউটপুট বাই ইনপুট, কিন্তু ভেলোসিটি রেশিও বেলায় উল্টো করা হয়। আচ্ছা এখানে ভেলোসিটি রেশিও 4 দেওয়া আছে না, সো 4 ইজ ইকুয়ালস টু কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট অফ এফোর্ট না, লোডটাকে তুলতে হবে। দেখো আগের পেজে আমি আবার আসছি, এখানে লোডটাকে তুলতে হবে বলেছে, এই যে ইউজ টু লিফট আ লোড, ইউজ টু লিফট আ লোড অফ, কত বলেছে, একটা লোডকে লিফট করতে হবে কতটা, লিফট আ লোড অফ 175 kgf থ্রু আ ভার্টিক্যাল হাইট অফ 15 মিটার, একটা 15 মিটার ভার্টিক্যাল হাইটে লিফট করতে হবে। তাহলে 15 মিটার হচ্ছে লোডটাকে লিফট করতে হবে, 15 মিটার হচ্ছে লোডটাকে লিফট করতে হবে, 15 মিটার হচ্ছে লোডটাকে লিফট করতে হবে। তাহলে ডিস্টেন্স মুভড বাই এফোর্ট আননোন থেকে যাবে, ডিস্টেন্স মুভড বাই এফোর্ট যদি বলা হয় তাহলে 60 মিটার হবে, 60 মিটার হবে আনসার, ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট। মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি করে পাবো না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিরেক্টলি লোড অ্যান্ড এফোর্ট। বাই দ্য ওয়ে একটু বলে রাখি, ফর আইডিয়াল সিস্টেম, ফর আইডিয়াল সিস্টেম হলে এটা ইকুয়াল লিখে দিতাম, আইডিয়াল সিস্টেম হলে এটা আমরা লিখে দিতাম কি মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইজ ইকুয়ালস টু ভেলোসিটি রেশিও, কোনো প্রবলেম হতো না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু ভেলোসিটি রেশিও। বাট প্রবলেম ইজ এখানে আইডিয়াল কিনা আমরা জানি না, সো জেনারেল সিচুয়েশনেই তোমাকে লিড করতে হবে এটা। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমি আননোন রেখেই চলছি, লোড কতটা লিফট করতে হবে না 175 kgf, kgf ইউনিটেই সব করছি। এফোর্ট রিকোয়ার্ড বলেছে কত, এফোর্ট রিকোয়ার্ড বলে দিয়েছে যে 50 kgf, দেখে নাও এফোর্ট রিকোয়ার্ড ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে তোমার 50 kgf ইন ডাউনওয়ার্ড ডাইরেকশন। সো এফোর্ট আমি যদি 50 kgf অ্যাপ্লাই করি, সবই kgf ইউনিটে থাকলো, এখান দিয়ে কাটলে 5 3 যা 5 5 যা ইয়া, তাহলে 3.5 হচ্ছে আনসার, 3.5 ইজ দ্য আনসার, 3.5 হচ্ছে আমার আনসার। চলো মেকানিক্যাল অ্যাডভান্টেজ এন্ড ভেলোসিটি রেশিও হয়ে গেছে। এবার আমাকে নেক্সট পার্টে কি বলেছে আরেকবার দেখো, এখানে বলেছে সবকটা ক্যালকুলেট করা হয়ে গেছে, কি ক্যালকুলেট দ্য ডিস্টেন্স মুভড বাই দ্য এফোর্ট হয়ে গেছে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ অফ দ্য পুলি সিস্টেম হয়ে গেছে, এফিসিয়েন্সি, এফিসিয়েন্সি ডেফিনেশন কি আছে, এফিসিয়েন্সি ডেফিনেশন এটা ইজ ইকুয়ালস টু কি জানি বলো, বলো এফিসিয়েন্সি ইজ ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও করতে পারো, বাই ভেলোসিটি রেশিও ইনটু 100% করতে পারি কি, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও ইনটু 100% করলে আমাদের পার্সেন্টেজ চলে আসবে। সো এটা যদি আমি করি কত এসছে না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ 3.5, এটা আমার 4 এসছে ইনটু
100 করে দাও, 25 কেটে যাবে, তাহলে 25 ইন্টু 87.5%. 87.5% is the answer. Efficiency is the efficiency of the pulley system is 87.5%. 87.5% হয়ে গেছে। চলো নেক্সট। বোঝা যাচ্ছে? কনফিউশন হলে বলবে। অ্যাটলিস্ট আমি এই ডিটেল নিউমেরিক্যাল গুলোর ক্ষেত্রে অত তাড়াহুড়ো করবো না, এমনিতে তাড়াহুড়ো করছি ঠিক আছে, থিওরিটিক্যাল তো এগুলো করেই ফেলেছো তোমরা, তো জাস্ট মিলিয়ে নেওয়া। নেক্সট বলেছে ইফ দ্য মোমেন্ট অফ আ ফোর্স ইজ নেগেটিভ দেন উইল দ্য টার্নিং টেন্ডেন্সি অফ দ্য ফোর্স ক্লকওয়াইজ ইয়া অ্যান্টি ক্লকওয়াইজ। এটা কনভেনশনাল একটা রুল, আমরা জানি রুল কিছুই নয়। অ্যান্টি ক্লকওয়াইজ হলে, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন হলে আমরা পজিটিভ বলি, ক্লকওয়াইজ হলে নেগেটিভ বলি। অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ বলি, অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ বলি, ক্লকওয়াইজ হলে নেগেটিভ বলি। তাহলে নেগেটিভ মানে ক্লিয়ারলি বুঝতে পারছি এটা ক্লকওয়াইজ টেন্ডেন্সি হবে। সো ক্লকওয়াইজ ইজ দ্য টেন্ডেন্সি অফ অ্যান্টি ক্লকওয়াইজ ইয়া ক্লকওয়াইজ বলেছিল, সো ক্লকওয়াইজ আনসার হবে, কারণ অ্যান্টি ক্লকওয়াইজে আমরা নেগেটিভ বলি, সরি অ্যান্টি ক্লকওয়াইজে পজিটিভ বলি। নেক্সট বলেছে ইফ আ ম্যান ইজ ট্রাভেলিং ইন আ কার উইথ আ স্ট্রেট লাইন path and the car suddenly turns right, then the man experience a sharp towards the left. আচ্ছা, এইটা মানে বেসিক্যালি ল্যাঙ্গুয়েজটা এখানে একটু মিস্টেক আছে। সিম্পল আমরা বলতে পারি এখানে জাস্ট যখন একটা টার্ন নেয় না, যখন একটা টার্ন নেয় কার, এরকম ভাবে যখন টার্ন নেবে, তাহলে এই কারটা টার্ন নেওয়ার সময় কি করবে, সিম্পল আমরা বলতে পারি যখন এরকম ভাবে টার্ন নেবে রোডে, তাহলে সেইখানে এই কারটার জন্য একটা সেন্ট্রিফিউগাল ফোর্স কাজ করবে, যেটার জন্য ওর ভেতরকার প্যাসেঞ্জার সবাই গিয়ে ওইদিকে ওয়ালে জড়ো হয়ে যাবে, সবাই ওইদিকে ফোর্স ফিল করবে। এটা তুমি বলতে পারো ডিউ টু ইনার্সিয়া, ইনার্সিয়া অফ ডাইরেকশন বলতে পারো, আর না হলে তুমি সিউডো ফোর্স দিবে। তোমাদের সিউডো ফোর্সটা অতটা মানে ইউজ হয় না, সো জাস্ট বলবে ডিউ টু ডাইরেকশন অফ ইনার্সিয়া it will experience a force outward from the circular path. এই যে সেন্টার অফ দ্য সার্কুলার পাথ থেকে আউটওয়ার্ড একটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে, সো তার জন্য একটা লেফটের দিকে ফোর্স ফিল হবে। নেক্সট বলেছে a uniform half meter rule balance horizontally on a knife edge 29 cm mark when a weight of 20 kgf 20 gram f rather suspended from one end. Draw a diagram of the arrangement. What is the weight of the হাফ মিটার রুল? আচ্ছা, ব্যালেন্স আছে বলেছে, ব্যালেন্স আছে হরাইজন্টালি। হরাইজন্টালি কি করে ব্যালেন্স থাকতে পারে না, যদি একটা হাফ মিটারের রুল হয়, ভেবে নাও এটা যদি আমার হাফ মিটারের একটা রুল হয়, তাহলে এই রুলটার এইটা হচ্ছে 0 সেন্টিমিটার মার্ক, এইটা হচ্ছে আমার 50 সেন্টিমিটারের মার্ক, 0 সেন্টিমিটার অ্যান্ড 50 সেন্টিমিটারের দুটো মার্ক আছে। এইটা আমার 25 সেন্টিমিটার, 29 কোথায়, এখানে, এইটা আমি মেনশন করে দিলাম 29 সেন্টিমিটারের মার্ক, এটা আমার 25 সেন্টিমিটারের মার্ক, যেটা কিনা মিডল পয়েন্ট। অ্যান্ড অলওয়েজ এটা মাথায় রাখতে হবে যে আমার নিজের ওয়েটটা, যে কোনো ইউনিফর্ম বডির ওয়েট কাজ করে অলওয়েজ ফ্রম ইট সেন্টার, সো সেন্টার থেকে তার নিজস্ব ওয়েটটা কাজ করছে। হোয়ার তুমি ব্যালেন্স করেছো কোথায় না, ব্যালেন্স করা হয়েছে 29 সেন্টিমিটারে, তাহলে 29 সেন্টিমিটারে ব্যালেন্স করেছো, আর ওয়ান অফ দ্য এন্ডে একটা ফোর্স লোড সাসপেন্ড করেছে রাদার, সেটা হচ্ছে আমার কত 20 GF। আচ্ছা, কোন এন্ডে লোড সাসপেন্ড করতে হবে, ন্যাচারালি এটা ডিমান্ড করবে যে রাইট সাইডে ছাড়া হবে না, কারণ হচ্ছে দেখো এইখানে সাপোর্ট দিলে তোমার অটোমেটিক্যালি এইদিকে ঝুঁকে যাবে, তাহলে এইখানে একটা লোড সাসপেন্ড করতে হবে, সেটা আমি বললাম L ইকুয়ালস টু কত না, কত জানো 50 GF, 50 GF 50 গ্রাম ফোর্স, সরি 20 গ্রাম ফোর্স, 20 গ্রাম ফোর্স অ্যাপ্লাই করেছে। তাহলে এবার দেখো এর থেকে ডিস্টেন্স কত না, এর থেকে ডিস্টেন্স হচ্ছে 29 - 25 4 সেন্টিমিটার, এর থেকে ডিস্টেন্স কত 50 - 29 মানে হচ্ছে 21 সেন্টিমিটার, সো 4 সেন্টিমিটার এন্ড 20 সেন্টিমিটার রেসপেক্টিভলি যদি ডিস্টেন্স হয়, তাহলে আমি কি বলতে পারি না, এর টার্নিং এফেক্ট এদিকে, এর টার্নিং এফেক্ট এদিকে, তাহলে আমি বলবো যে 4 সেন্টিমিটার ইনটু আমার ওয়েট W, এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ টার্নিং, যেটা পজিটিভ বলা উচিত, ক্লকওয়াইজ টার্নিং এফেক্ট মানে মোমেন্ট অফ ফোর্স, যেটা ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স যেটা হবে সেটা 21 সেন্টিমিটার ইনটু 20, সো ওয়েটের ভ্যালু আসছে আমার কত 5110 না 105 নাকি, এটা দিয়ে কাটলে আমার 4 দিয়ে কাটলে 5 যা 515 ইয়া 105 ইউনিট কি হবে গ্রাম এফ অ্যাজ ইউজুয়াল।
গ্রাম এফ। বোঝা গেছে আশা করি। চলো নেক্সট। আচ্ছা এই পেজটা কমপ্লিট হয়ে গেছে। ডায়াগ্রাম ড্র করতে বলেছে, হোয়াট ইজ দ্য ওয়েট অফ দ্য হাফ মিটার রুল, হাফ মিটার রুলের ওয়েট ডিটারমাইন করতে বলেছে। এটাতে অনেকগুলো পেজ অ্যাড হলো। ওকে চলো নেক্সট। অ্যান ইলেকট্রিক হিটার অফ পাওয়ার, একটা ইলেকট্রিক হিটার পাওয়ার বলে দিয়েছে তোমার 780 ওয়াট, rises the temperature of 5.8 kg of lab chemicals from 30 degrees Celsius to 41 degrees Celsius in 1.5 minutes. Calculate the energy supplied by the heater. Energy supplied by the heater কত মিনিটে? এটা ওই দিক দিয়ে হবে না, তুমি কত সাপ্লাই দিয়েছো মেটেরিয়াল থেকে ক্যালকুলেট করলে হবে না, মেটেরিয়াল থেকে ক্যালকুলেট করলে হবে না, তোমাকে নরমালি ক্যালকুলেট করতে হবে যে কতটা দিচ্ছ। আচ্ছা তার জন্য আমি বলি ফার্স্টে তোমার পাওয়ার কথাটা মানে একটু বলো না। পাওয়ার হচ্ছে P ইকুয়ালস টু হচ্ছে এনার্জি পার ইউনিট টাইম, এনার্জি পার ইউনিট টাইম। এটা কত বলেছে না 750 ওয়াট, 750 ওয়াটের একটা হিটার। এনার্জি কত সাপ্লাই করবে না E ইকুয়ালস টু হবে তাহলে 750 ইন্টু টি, 750 ইন্টু টি, টাইম কত বলেছে 1.5 মিনিট। তাহলে মিনিট করলে হবে না, টাইমটা এখানে দিয়ে দিয়েছে 1.5 মিনিট মানে 1.5 মিনিট মানে 63 90 সেকেন্ড। তাহলে 90 সেকেন্ড যদি আমি বলি 750 ইন্টু 90 করলে যা আসে 00 এরকম কিছু আসছে। 750 ছিল তো 780 ছিল, 780 ছিল, 780 যদি ওয়াটেজ হয় 1.5 মিনিটে কত হবে, 1.5 মিনিটে হবে 00 70200। কিউ ইকুয়ালস টু এমসি দিয়ে হবে না বাবু, কারণ কি এখানে তোমার ওর মাস পাচ্ছ ঠিক আছে, কিন্তু সি তো পাইনি আমরা, মেটেরিয়ালের স্পেসিফিক হিট ক্যাপাসিটি তো দেওয়া নেই, ওটা তো পরে ইউজ করবো, রাদার ডিটারমাইন করবো যে স্পেসিফিক হিট ক্যাপাসিটি অফ দ্য মেটেরিয়াল কত, এটা আমাকে ডিটারমাইন করতে হবে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি ডিটারমাইন করতে হবে। সো সরি হিট ক্যাপাসিটি অ্যান্ড স্পেসিফিক হিট ক্যাপাসিটি। ওকে ওকে ওকে, তাহলে হিট সাপ্লাইটা বেরিয়ে গেল, হিট সাপ্লাইড বাই দ্য হিটার বলতে হিটার কতটা হিট সাপ্লাই করেছে সেটা আমরা পেয়ে গেলাম সিম্পল পাওয়ারের ডেফিনেশন ইউজ করে। কি করে না পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি এনার্জি সাপ্লাইড বাই টাইম, এনার্জি সাপ্লাইড ইকুয়ালস টু পাওয়ার ইনটু টাইম, পাওয়ার ইকুয়ালস টু 780 যদি হয় তাহলে আমি বলতে পারি 780 টাইম তো 90 সেকেন্ড দেওয়া আছে, সো টি ইকুয়ালস টু আমি বলতে পারি এত জুল। সো এনার্জি সাপ্লাইড বাই দ্য হিটার কত না 70200 হয়ে গেছে। এবার আমরা বলছি কি কিউ, এটা হচ্ছে ই মানে কিউ, এটাকে কিউ বলতে পারো, কিউ বাই টি বলতে পারো, ই বাই টি বলতে পারো। তাহলে কিউ ইকুয়ালস টু আমরা কি জানি না মাস ইনটু স্পেসিফিক হিট, এইটা হচ্ছে তোমার কি হয় হিট ক্যাপাসিটি, এটাকে বলা হয় হিট ক্যাপাসিটি। সো সি ইকুয়ালস টু কিউ বাই এম, এটাকে বলবো আমরা হিট ক্যাপাসিটি। হিট ক্যাপাসিটি যদি বলি, হিট ক্যাপাসিটি যদি বলি তাহলে এটা আমার আসছে সি ইকুয়ালস টু এটা কিউ বাই এম। কিউ কত আছে 70200, 70200 বাই এম কত বলেই দিয়েছে দেখো 1.5 কেজি না 5.5 কেজি ল্যাব মেটেরিয়াল, 5.5 কেজি সাবট্রাক্ট করলে যেটা আসবে 5.5 কেজি ডিভাইড করলে যেটা আসবে এটা হয়ে যাবে জুল পার কেজি, জুল পার কেজি হবে আনসার। বাট তারপরেই চেয়েছে আমার স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাহলে কিউ ইকুয়ালস টু আমরা জানি এম এস ডেল টি, সেটা ইউজ করতে হবে। তাহলে স্পেসিফিক হিট ক্যাপাসিটি যদি কেউ ক্যালকুলেট করতে চায় দ্যাট উইল বি কিউ আপন এম ডেল টি, কিউ আপন এম ডেল টি, কিউ আপন এম তো অলরেডি ডিটারমাইন করা হয়ে গেছে, জাস্ট ডেল টি। কোথা থেকে কোথায় গেছে দেখো, টেম্পারেচারটা 30 থেকে 41 হয়েছে, 30 থেকে 41 যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে কত বসাবো 70200 ডিভাইডেড বাই 5.5 তো ছিলই, আর ওখান থেকে তোমার হলো টেম্পারেচার চেঞ্জ 30 থেকে 41 মানে 11 বসাবে বেরিয়ে যাবে। এটা করলে যা আসবে সেটা আসবে জুল পার কেজি, মানে কেজি ইনভার্স পার কেউ লিখবে না, কেলভিন ইনভার্স ইয়া ডিগ্রি সেলসিয়াস ইনভার্স ম্যাটার করে না, কারণ টেম্পারেচার চেঞ্জ নরমালি ডিগ্রি সেলসিয়াসে যা কেলভিনও তাই হয়। ক্লিয়ার না? চলো নেক্সট পেজ। আচ্ছা না ওখানে বাকি আছে কিছু আরো। এবার বলেছে ইফ আ ব্লক মাস দিয়ে দিয়েছে অ্যাট মাস দিয়ে দিয়েছে এত, এই টেম্পারেচারে আছে, হিটেড in a furnace till it completely melts. Okay, the quantity of heat required
টু ব্রিং দ্য ব্লক টু ইটস মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টে আনতে গেলে কতটা হিট রিকোয়ার্ড হবে সেটা ক্যালকুলেট করতে হবে। আচ্ছা স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া আছে, স্পেসিফিক হিট ক্যাপাসিটি দেওয়া আছে, কত টেম্পারেচার আছে না 127, কত নিয়ে যেতে হবে 327, তাহলে ডেল টি আমি জেনে গেছি। কিউ ইকুয়ালস টু ফর্মুলা কি না এমএস ডেল টি, সরি এমএস ডেল টি, এমএস ডেল টি মাস কত আছে 500 গ্রাম। স্পেসিফিক ক্যাপাসিটি কিসে দেওয়া আছে গ্রামে দেওয়া আছে, নো প্রবলেম, চেঞ্জ করার কোনো দরকার নেই। সো 500 হবে মাসের ভ্যালু, স্পেসিফিক হিট ক্যাপাসিটির ভ্যালু দেওয়া আছে কত এই যে 0.13 জুলে দেওয়া আছে। ফাইনালি জুলে আনসার লিখবে, খেয়াল রাখতে হবে টেম্পারেচার 200 চেঞ্জ হবে, ইনটু 200 করে দাও, যা আসবে অতটা জুল লিখে দেবে, বাস খতম। নেক্সট বলেছে টোটাল হিট এনার্জি রিকোয়ার্ড টু মেল দ্য ব্লক টু ইটস মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্টে মেল করার জন্য কতটা হিট রিকোয়ার্ড। স্পেসিফিক ল্যাটেন্ট হিট অফ ফিউশন দেওয়া আছে না মেল্টিং এর জন্য, তাহলে পার গ্রামে 60 জুল, তাহলে এটা Q1 হয়ে গেল। সেকেন্ড কেসে Q2 কত হবে না পার গ্রামে যদি 26 জুল হিট ইউজ হয়, কত গ্রামের সাবস্টেন্স আছে ক্লিয়ারলি এখানে ফার্স্টে আমরা দিয়ে দিয়েছিল 500 গ্রাম, সো যত গ্রাম এটা জুল, কারণ এটা ফর্মুলা কোথা থেকে এসছে না Q ইকুয়ালস টু ml, মাস ইনটু স্পেসিফিক ল্যাটেন্ট হিট হচ্ছে ফর্মুলা, মাস ইনটু স্পেসিফিক ল্যাটেন্ট হিট হচ্ছে ফর্মুলা ফর হিট রিকোয়ার্ড, ফর্মুলা অফ হিট রিকোয়ার্ড ফর মেল্টিং, মেল্টিং এর জন্য হিট রিকোয়ার্ড যেটা সেটা m ইনটু l, মাস ইনটু স্পেসিফিক ল্যাটেন্ট হিট। চলো নেক্সট বলছি, পরে কোশ্চেনে বলেছে নেম দ্য ওয়্যার হুইচ ইজ কানেক্টেড টু দ্য সুইচ, এটা আগে বলা হয়ে গেছে। রাইট ইটস ওল্ড অ্যান্ড নিউ কনভেনশন, কালারগুলো জানা আছে সবার। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক এনার্জি কনজিউমড হোয়েন আ বাল্ব অফ 40 ওয়াট ইজ ইউজড ফর 12.5 আওয়ার এভরি ডে ফর 30 ডেজ, রাইট টু ক্যারেক্টারিস্টিক। আচ্ছা এখানে ইলেকট্রিক এনার্জি কনজিউমড একদম ডিরেক্ট, কোনো রিস্ক নেবে না, কেডব্লিউএইচি করে দেবে। এনার্জি ইকুয়ালস টু কত হয় না পাওয়ার ইনটু টাইম, পি ইনটু টি, পাওয়ার কত আছে ওয়াট, তোমাকে করতে হবে কিলো ওয়াটে, না হলে এমনিতে কিলোওয়াট আওয়ারেই করে দাও। তাহলে কিলোওয়াট করার জন্য 40 থেকে 1000 ডিভাইড করে দাও, কিলোওয়াট হয়ে গেল। আওয়ার কত 12.5 অ্যান্ড ডেইলি 30 আওয়ার করে এত দিনের হিসেব যা আসবে সেটাই ক্যালকুলেট করবে। সো এটা ক্যালকুলেট যা আসে আনসার। রাইট টু ক্যারেক্টারিস্টিক অফ মেটেরিয়াল অফ আ ফিউজ ওয়্যার, ফিউজ ওয়্যারের মেটেরিয়ালের ক্যারেক্টারিস্টিক যদি বলা হয় মেল্টিং পয়েন্ট লো হবে, হাই রেজিস্টিভিটি হবে, হাই রেজিস্টিভিটি লো মেল্টিং পয়েন্ট, বাস খতম। চলো নেক্সট পেজ, পরে পেজে বলছি a galvanometer is connected to a coil of insulated copper wire. What will happen if a bar magnet is pushed into the coil? Withdrawal from inside the coil, held stationary inside the coil, held stationary তে no effect, এটাতে কিচ্ছু হবে না। আমরা জানি যখন রিলেটিভ মোশন থাকে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হয়, ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হলে তখনই ইএমএফ ইনডিউস হয়, নো এফেক্ট অ্যাট অল, কিচ্ছু হবে না। আচ্ছা নেম দ্য ফেনোমেনা ইনভলভড ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, ইএমআই ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আচ্ছা উপরেরটাকে ফার্স্টে কি বলেছে বার ম্যাগনেট ইজ পুশড ইনটু দ্য কয়েল, তাহলে কয়েলের ভেতরে যখন বার ম্যাগনেটটাকে মুভ করানো হবে ম্যাগনেটিক ফ্লাক্সের চেঞ্জ হবে, সো ইএমএফ ইনডিউস হবে, গ্যালভানোমিটার উইল বি ডিফ্লেক্টেড। আচ্ছা নেক্সট কেসে কি বলবো উইথড্রন ফ্রম ইনসাইড দ্য কয়েল, কয়েলের ভেতর থেকে যখন বার করে নেওয়া হচ্ছে তাহলে এগেইন ফ্লাক্সের ডিক্রিজ, বাট আগের কেসে ইনক্রিজ ছিল, এই কেসে ফ্লাক্স ডিক্রিজ। সো ইন দিস কেস the direction of the induced EMF or deflection of the galvanometer coil will be opposite to the previous case, opposite to that of the previous case, previous case comparison opposite direction এ হবে, এটা রেসপেক্টে এটা অপোজিট ডাইরেকশনে ডিফ্লেকশন অফ গ্যালভানোমিটার, এটা কোন ডাইরেকশনে ডিফ্লেক্টেড হলে ফার্স্ট কেসে তারপরে কেসটা উল্টো ডিরেকশনে হবে। নেম দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হুইচ ইজ ইউজড টু ফটোগ্রাফিক ডার্ক রুম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কোনটাতে ইউজ হয়, ফটোগ্রাফিক ডার্ক রুমে কোন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ইউজ করা হয়, রাইট টু ইউজেস অফ ইউভি রে, বই থেকে একদম ডাইরেক্ট দেখে নেবে। আচ্ছা এটা ফটোগ্রাফিতে কোনটা ইউজ করা হয় মনে আছে নিশ্চয়ই, ইনফ্রারেড, ইনফ্রারেড এগুলো সবকিছুতে ইউজ হয়, মোবাইলে ইউজ করা হয়, মোবাইলের সেন্সর যেগুলো সেগুলো ওই যে ফেস ডিটেক্টর টাইপ হয় ওগুলো ইউজ করে, তারপরে তোমার টিভি রিমোটে ইউজ করা হয়, ফটোগ্রাফিতে জেনারেলি এটা ইউজ করা হয়। সো ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের ডেফিনেশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম অ্যাট হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইন দ্য Faraday's laws of electromagnetic induction. Name the phenomena involved, electromagnetic induction ই only বলতে হবে, কিন্তু এটা পার্টিকুলারলি তোমাকে phenomena involved সো electromagnetic induction ই বলতে হবে, electromagnetic induction,
ফেনোমেনাটার নাম চাইছে, সো ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হবে পারফেক্ট আনসার। ওকে, নেক্সট বলেছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তাহলে বলবো অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্রাকশন ইন দ্য রেয়ারার মিডিয়াম বিকামস 90 ডিগ্রি। স্টেট দ্য কন্ডিশন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স গ্রেটার দ্যান ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আইসি, অ্যান্ড বলবো লাইট উইল বি রিফ্র্যাক্টেড ফ্রম ডেন্সার টু রেয়ারার মিডিয়াম। চলো নেক্সট বলেছে হোয়াট ইজ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন, ওই যে থ্রু আউট মানে নর্মালি ইউনিভার্স মানে আমাদের অ্যাটমসফিয়ার বা এভরিওয়্যার যে কোনো জায়গায় যে রেডিয়েশন অলওয়েজ আমরা এক্সপোজড হচ্ছি, যে রেডিয়েশন সবসময় ফেস করছি। রাইট অ্যান্ড ইকুয়েশন অফ আলফা এমিশন, এটা এখান থেকে আলফা এমিশন যদি হয় মাইনাস আলফা করলে কি আসবে 2 নিচে ডিক্রিজ করবে, তাহলে এখানে তোমার 90 অ্যাটমিক নাম্বার কার, 90 অ্যাটমিক নাম্বার ইউরেনিয়াম রেডিয়াম নাকি, প্রবাবলি কনফিউশন আছে, এটা লিখবে না। আচ্ছা না লিখলে কোনো প্রবলেম নেই, এটাকে যদি তুমি এক্স বলে দাও কোনো প্রবলেম নেই, তোমাকে জানতেই হবে এরকম কোনো ব্যাপার নেই, সো এক্স লিখলেও চলবে। আর এইটা তোমার উপরে 4 ডিগ্রি, সো 234 হয়ে যাবে। আলফা পার্টিকেল ডিক্রিজ হলে এখান থেকে এটা হবে। হোয়াট উইল বি দ্য চেঞ্জ ইন দ্য রেট অফ রেডিও অ্যাক্টিভিটি ইফ দ্য টেম্পারেচার অফ দ্য রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, এটা আমরা ক্লাসে ডিসকাস করেছি। রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্সে যদি টেম্পারেচার চেঞ্জ করা হয় তাতে রেডিও অ্যাক্টিভিটি কোনো এফেক্ট করে না, কারণ রেডিও অ্যাক্টিভিটি পিওরলি নিউক্লিয়ার ফেনোমেনা। এক্সটার্নাল হিটিং, টেম্পারেচার, প্রেসার, ইলেকট্রিক চার্জ কোনো কিছুতেই আমরা নিউক্লিয়াসের উপর এফেক্ট করতে পারি না, সো there will be no effect on the radioactivity at all. Next বলি what is damped vibration, give an example of damped vibration, name the phenomena, এগুলো হয়ে গেছে। loudness determines loudness, quality and pitch, quality and pitch, loudness মানে amplitude of wave, quality মানে frequency, quality মানে waveform, pitch মানে frequency respectively of a sound হয়ে গেল। wire of length 80 cm has a frequency of eta, calculate the length of the similar wire under the same tension will have frequency eta, calculate the length of a similar wire under same tension, same tension এ same similar একটা wire এর জন্য কতটা হবে। তাহলে এখানে আমরা এটা করতে পারি যে একটা ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি, f equals to 1/2L root over t by mu, এটা একটু মনে রাখতে হবে 1/2L root over t by mu। তাহলে f টা কি করতে চাইছো না ডাবল করতে চাইছো, ভ্যালু পুট করে করতে পারো, কোনো প্রবলেম নেই। বলেছে লেন্থটা কত হবে, তাহলে f ড্যাশ কত হবে বলো না 1/2L, বাকি সব সেম থাকবে, L ড্যাশ হয়ে যাবে t by mu। বলছে সেম টেনশন সেম টাইপের ওয়্যার আছে, শুধু লেন্থটা বড় করতে হবে। তাহলে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি যে এটা সেম, বসিয়ে দাও এখানে t by L এর জায়গায় কি বসাতে পারি না f ড্যাশ 1/2L ড্যাশ বসিয়ে দাও, আর t by mu রুট ওভার হলে কি হবে না ইনটু ওখানে লিখে দাও 2LF, তাহলে 2 কেটে গেল LF কত এলো L/L ড্যাশ, সরি এদিকে যাওয়ার দরকার নেই, চলো এদিকে f কত বলেছো 1026 probably 1026 probably। কি হলো কেসটা, এইখানে এই পেজটা করলাম না, ও এখানে পেজ মিস করে গেছি, সরি। এইখানে তোমার হয়েছে কত 80 সেন্টিমিটার লেন্থের একটা ওয়্যার ছিল যার ফ্রিকোয়েন্সি 256 1024 ইয়া 1024 ইজ ইকুয়ালস টু লেন্থ কত ছিল, লেন্থ ছিল কত, লেন্থের রেশিও বলবো, আর এটা হচ্ছে তোমার 256 মাঝে একটা পেজ ঢুকে গেছে 256 1024 80 সেন্টিমিটার আমাদের লেন্থ ছিল। 80 সেন্টিমিটার যদি লেন্থ থাকে তাহলে কি করব না এইখানে আমার লেন্থ অরিজিনাল যেটা ছিল সেইটার জায়গায় 80 পুট করব, আর এল ড্যাশের জায়গা আননোন রেখে দেব। সো এখান থেকে আমার এল ড্যাশের ভ্যালু চলে আসছে কত, এল ড্যাশ ইকুয়ালস টু 80 ইন্টু 256 ডিভাইডেড বাই 1024, এটা 4 দিয়ে কাটলে 1024 4 দিয়ে কাটলে কেটে যাচ্ছে 4
20 যা, সো L dash is equals to 20 সেন্টিমিটার। 20 সেন্টিমিটার ইজ দ্য রাইট আনসার। বোঝা গেল? এইটা আমাদের ফ্রিকোয়েন্সি অফ স্ট্রিং এর ফর্মুলা। একটু আচ্ছা এই কালারটা একটু প্রবলেম হতে পারে, একটু কষ্ট করে দেখে নিও, খেয়াল করে নি। ফ্রিকোয়েন্সি যদি বলি f equals to 1/12 root over t by mu, এই যদি আমার ফর্মুলা হয় তাহলে এখানে আমি বলছি সব সেম রাখবো, সেম টেনশন সেম স্ট্রিং মানে মিউ সেম, শুধু লেন্থটা আমার চেঞ্জ করা হবে, তাতে ফ্রিকোয়েন্সি কত পাল্টাবে না। এটা তুমি এটাকে রেশিও নিয়ে নিতে পারো, ভ্যালু পুট করতে পারো, সামহাও দুটো ইকুয়েশন লিখবে, দেন সলভ করবে। লেন্থের ভ্যালু আমার ইনিশিয়ালি গিভেন ছিল, হ্যাঁ একদমই তাই। রেশিও করে কেউ করে নিতে পারে যে এখান থেকে জাস্ট f ড্যাশ বাই f ইকুয়ালস টু কত পাবে না l বাই l ড্যাশ, বাস এখান থেকে কাজ করে নিতে পারো। সেখান থেকে f ড্যাশ এর ভ্যালু আমার এই ফর্মুলা চলে আসবে। কোনটা? এই ফর্মুলাটা, f ড্যাশ ইকুয়ালস টু l আপন l ড্যাশ ইনটু f, l আপন f ড্যাশ ইনটু f, এটা অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। হয়ে গেছে? ক্লিয়ার আশা করি। চলো নেক্সট, খতম, কিছু নেই, কমপ্লিট হয়ে গেছে। সো এইটা হলো তোমাদের আইএসসি পেপারটা কমপ্লিট। নেক্সট আমরা একটু সিবিএসসি কুইক পেপারটা কমপ্লিট করব। সিবিএসসির পেপারে ছিল হচ্ছে তোমার, না সিবিএসসি শুধু সায়েন্স মানে ফিজিক্স পার্টটাই করব আমরা। সিবিএসসির ফিজিক্স পার্টটা আমাদের করতে হবে। এই পেজে নেই কিছু, নেক্সট পেজে নো নো। সিবিএসসি এখান থেকে স্টার্ট হচ্ছে, এইখানে an object is placed between f and c of a concave mirror। একটা কনকেভ মিররের f and c এর মাঝে অবজেক্ট যদি প্লেস করা হয়, which of the following is not the correct for the image, ইমেজের জন্য। কনকেভ মিরর মানে এইটা, এর সেন্টার অফ কার্ভেচার, এর ফোকাস বিটুইন f and c প্লেস করা মানে এইরকমটা, মানে একদম লেন্সের f and 2f এর মাঝে অবজেক্ট প্লেস করা। সো তার জন্য আমরা জানি এটা একটা রিয়েল ইনভার্টেড ইমেজ ফর্ম করবে বিয়ন্ড c। ওইটা ওইদিকে গিয়ে লেন্সের জন্য হতো 2f এর বিয়ন্ড হতো, এটা এখানে বলছি c এর বিয়ন্ড হবে। সো এখানে কি বলবো, রিয়েল ইনভার্টেড ম্যাগনিফাইড ইমেজ কি দিয়েছে দেখো, ইমেজ ইজ রিয়েল নট কারেক্ট বলেছে, ইয়া, তাহলে এটা রাইট আছে। নেক্সট বলেছে ইমেজ ইজ ইনভার্টেড, ইয়া, ইমেজ ইজ ডিমিনিশড, একদমই ভুল, এটাই তাহলে কারেক্ট আনসার হচ্ছে। তো ইমেজ ইজ ফর্মড বিয়ন্ড সি, একদম সব ঠিক আছে, শুধু অপশন সিটা রং হচ্ছে। একদম মনে রাখবে লেন্সের যা ফরমেশন, লেন্সের জন্য আমরা যদি এটা একটা লেন্স বলি, তাহলে এর যদি অপটিক্যাল সেন্টার ফোকাস f and 2f এর মাঝে যদি অবজেক্ট রাখি, তাহলে এটা সিচুয়েশন এরকম, শুধু এর ফেরত চলে আসে ইনভার্টেড হয়ে, এর এদিকে আমি বলবো উল্টো রাইট সাইডে গিয়ে এখানে ফর্ম হতো, এখানে হলে এই হতো, এই হচ্ছে ব্যাপার, আর কিছু নয়। চলো নেক্সট, পরের পেজে আমরা বলছি এখানে when 3 resistors are connected in series with a battery of voltage V, voltage drop across resistors is V1 V2 V3 respectively। মানে প্রত্যেকটা রেজিস্টার গুলো যদি পরপর সিরিজে কানেক্টেড থাকে, আমি ধরে নিই ফার্স্টে রেজিস্টার গুলো এরকম R1 R2 R3, আমি যদি এগুলোকে R1 R2 R3 রেজিস্টার বলি, তাহলে কারেন্ট তো সিরিজে সেম যাবে না, তাহলে আমরা কোন ফর্মুলা প্রেফার করব, V equals to IR। দেখো সিরিজে ব্যাটারির সাথে যখন কানেক্টেড হবে, কারেন্ট ফ্লো উইল বি সেম ফর অল দ্য 3 রেজিস্টার্স। তার মানে কারেন্ট যদি সেম হয়, তাহলে ভোল্টেজের ফর্মুলা কি বলে, V equals to I into R, হ্যাঁ কি না? তাহলে যার রেজিস্ট্যান্স যেরকম হবে, 3 রেজিস্টার্স, আচ্ছা কোনটা কারেক্ট হবে না, ওকে কোনটা কারেক্ট হবে না সেটা বলেছে। তাহলে এটা সিওর যে ভোল্টেজ V যেটা আছে, সেই ভোল্টেজটা সাম অফ দ্য ভোল্টেজেস, ইন্ডিভিজুয়াল ভোল্টেজ গুলোর সাম করলে টোটাল ভোল্টেজ পাবো, এ যেটা পেয়েছে এ যেটা পেয়েছে এ যেটা পেয়েছে, তিনটে সাম করলে ফার্স্টে ভোল্টেজ পাবো। সো ইকুয়াল তো হবেই না, মানে টোটাল ভোল্টেজ যা সবাই সেটাই পাবে, এটা তো প্যারালালের ক্যারেক্টারিস্টিক, একদমই নয়। ব্যাটারি ভোল্টেজ যেটা, সেটা কি সবার জন্য হতে পারে, নিশ্চয়ই নয়। সেকেন্ডটা কি বলেছে, ভি শুড বি গ্রেটার দেন সাম, একদমই নয়। সাম অফ দ্য ভোল্টেজ তো মিলিয়ে আমার এই প্রপার্টিটা আনতেই হবে। তারপরে বলেছে 3V, নো 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 নো, 3V কোত্থেকে, ব্যাটারি ভোল্টেজ তো টোটাল ভি, তার থেকে তুমি বেশি পাবে কোত্থেকে, তাই না? সো এখানে আমি বলতে পারি রাইট আনসার অপশন ডি। চলো, an alpha beam moving perpendicular to a magnetic field experience a force towards south, that's shown in the figure. South means downward, এটা আমরা জানি তো, নর্থ সাউথ ওয়েস্ট ইস্ট।
এইভাবে দ্য ডাইরেকশন অফ দ্য মোশন অফ আলফা বিম উইল বি, আলফা বিমের মোশনের ডাইরেকশন বলেছে কোন দিকে মুভ করছে, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল দিয়ে ফোর্স ডিটারমাইন করা হয় না, ফোর্স অন আ মুভিং চার্জ, ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে, সামনের দিকে, মোশন অফ দ্য চার্জ পার্টিকেল কোন দিকে, এইদিকে, ফোর্স কোন দিকে বলো, আমি যদি আচ্ছা সরি হ্যাঁ ফোর্স ম্যাগনেটিক ফিল্ড যদি রাইটের দিকে হয়, আচ্ছা ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য বিম দেখিয়ে দিয়েছে এটা, সরি ফোর্স এক্সপিরিয়েন্স বাই দ্য বিম দেন মোশন অফ দ্য পার্টিকেল বলেছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড এদিকে, ফোর্স এক্সপিরিয়েন্স কোন দিকে, ডাউনওয়ার্ড, তাহলে আমি কি বলতে পারি, এক মিনিট, অ্যান আলফা পার্টিকেল আলফা বিম মুভিং পারপেন্ডিকুলার ইন এ ম্যাগনেটিক ফিল্ড এক্সপিরিয়েন্সেস ফোর্স টুয়ার্ডস সাউথ অ্যাজ শোন ইন দ্য ফিগার, সাউথের দিকে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ভেরি গুড, প্রবলেম নেই। দ্য ডাইরেকশন অফ মোশন অফ দ্য আলফা পার্টিকেল বিম, তাহলে এই দিকে আমার ম্যাগনেটিক ফিল্ড, ফোর্স এক্সপিরিয়েন্স ডাউনওয়ার্ড, তাহলে আমি বলতে পারি ইনওয়ার্ড টু দ্য পেজ ফোর্স হবে, ফোর্স উইল বি ইনওয়ার্ড টু দ্য পেজ, আপাতত লিখে রাখো বলছি, ফোর্স উইল বি ইনওয়ার্ড, ফোর্স ইজ ইনওয়ার্ড টু দ্য পেজ, ইনওয়ার্ড টু দ্য পেজ, পেজের ভেতরের দিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, রাইট না, তাহলে আলফা পার্টিকেল বি মুভিং পারপেন্ডিকুলার টু আ ম্যাগনেটিক ফিল্ড, এইদিকে ফোর্স এক্সপিরিয়েন্স করছে, ফোর্স এইদিকে এক্সপিরিয়েন্স করছে, তাহলে মোশন এইদিকে ছিল, হ্যাঁ ইয়া মোশন, তাহলে আমি বলবো ওর রেসপেক্টে, ও এখানে তো আছে একদমই, সরি এখানে তো অপশন আছে ইন টু দ্য পেজ ইয়া আউট অফ দ্য পেজ, ইনওয়ার্ড টু দ্য পেজ বলে দিয়েছি, ফ্লেমিং লেফট হ্যান্ড রুল অ্যাপ্লাই করো, ম্যাগনেটিক ফিল্ড ইন্ডিকেট করছে, ফোর্স মানে থাম দিয়ে ইন্ডিকেট করতে হয়, থাম ডাউনওয়ার্ড হবে, তাহলে আমার মিডল ফিঙ্গার যাচ্ছে দেখো ইনটু দ্য পেজ, মিডল ফিঙ্গার হয় ফোর্স সরি মোশনের ডাইরেকশন, সো ইনটু দ্য পেজ, দ্যাট ইজ অপশন সি। নেক্সট 16 এ বলেছে ইফ দ্য ডাইরেকশন অফ ইলেকট্রিক কারেন্ট ইন আ কয়েল at one end of an electromagnet is clockwise, clockwise মানে সাউথ পোল, this end of the electromagnet will be, ওইটাই চেয়েছে, সাউথ ইয়া নর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ, অ্যান্টি ক্লকওয়াইজ হলে নর্থ মনে রাখবে, ক্লকওয়াইজ হলে সাউথ মনে রাখবে, বাস এই কনভেনশন। সো এখানে আমি বলতে পারি যখন ক্লকওয়াইজ দেখতে পাচ্ছ তাহলে ক্লিয়ারলি এটাকে সাউথ পোল বলা উচিত, সাউথ পোল। নেক্সট বলেছে অ্যাসারশন রিজন, চলো নেক্সট পেজ দেখি, নেক্সট পেজে অ্যাসারশন রিজন কিছু আছে, নো নো কমপ্লিট হয়ে গেছে কেমিস্ট্রি সব জিনিসপত্র। চলো তারপরে পেজ অ্যাডেড আছে, তারপরে পেজ ইয়া এখানে একটা কিছু দেখতে পাচ্ছি, হ্যাঁ a student is unable to see clearly the word written on the blackboard placed at a distance of approximately 6 meter, 6 মিটার দূরে একটা বোর্ড প্লেস আছে, সেটাতে ও ক্লিয়ারলি দেখতে পাচ্ছে না, তাহলে দূরের জিনিস দেখার প্রবলেম না, দূরের জিনিস দেখার প্রবলেমকে কি বলে, মায়োপিয়া, মায়োপিয়া বলে তো দূরের জিনিস দেখাকে। নেম দ্য ডিফেক্ট অফ ভিশন অফ দ্য বয়, মায়োপিয়া, অ্যান্ড ড্র দ্য রে ডায়াগ্রাম ফর কারেকশন, কারেকশনের জন্য কি লাগবে বলো, আচ্ছা কারেকশন তাহলে একটু করে দেখাই, তাহলে নর্মালি কি হয় যদি মায়োপিয়া হয়, মায়োপিক আইয়ের ক্ষেত্রে কি হয়, এটা তোমার আই তো, এটা হিউম্যান আই ভাবো, এটা তোমার এটা যদি তোমার হিউম্যান আই হয়, তাহলে এইটার ক্ষেত্রে কি হচ্ছে না, রে যখন দূর থেকে আসছে, মেইনলি আমরা দূরের প্রবলেমটাই দেখাবো, যে দূরে দেখার ক্ষেত্রে বলতে প্যারালাল রে মোস্টলি কনসিডার করা হবে, এন্ড সেই রেটা আগে কনভার্জ করে মিট করে যায়, সো লেন্সটা প্রপারলি স্ক্রিনে ইমেজ বানাতে পারে না, যার জন্য আমরা দেখি কি না ব্লার দেখি, ঠিকঠাক দেখতে পাই না, সো সেটা প্রবলেম, এটা হচ্ছে ডিফেক্ট, কারেকশন কি করতে হবে, না কারেকশন হচ্ছে, এটা হচ্ছে ডিফেক্ট, কারেকশন কি হলো না লেন্সটার আবার ড্রয়িং করো, তাহলে আগের মতো ওই একইভাবে ড্র করে লেন্সটাকে বসাও, এটা তোমার আই, সো এরপরে তুমি কি করলে এর সামনে একটা কনকেভ লেন্স প্লেস করলে, এর সামনে একটা চশমা বসাবে যেটা নেগেটিভ পাওয়ারের, মানে কোনো একটা কনকেভ লেন্সের হেল্প নেবে, এইটা হচ্ছে কনকেভ গ্লাস লেন্স, এইটার হেল্প নেওয়া হচ্ছে, ওই জন্য চোখের পাওয়ার নেগেটিভ বলা হয় না, যে কনকেভ লেন্সের হেল্প নিলে মায়োপিয়া ওদেরই হয়, যাদের দূরে দেখতে প্রবলেম হয় তাদের মায়োপিয়া বলা হয়, সেটা আমরা ফার্স্টে বলবো। অ্যান্ড মায়োপিয়ার প্রবলেম কি না দূরের জিনিসের ইমেজটা রেটিনা, এটাকে রেটিনা বলে না,
রেটিনাতে ফর্ম করার আগে ফর্ম করে যায়, যেই কারণে দেখতে প্রবলেম হয়, ফোকাস হয় না। সো তার জন্য আমরা কি করি না, সেখানে আমরা রে ইউজ করি, মানে সামনে একটা কনকেভ লেন্স ইউজ করব। সেই কনকেভ লেন্স কি করবে না, সেই কনকেভ লেন্স রে গুলোকে একটু হালকা ডাইভার্জ করে দেবে। তখন ডাইভার্জ করে দেওয়া রে গুলোকে ফার্দার মিট করতে লেন্সের একটু প্রবলেম হবে, অ্যান্ড প্রবলেম হতে হতে তোমার রেটিনা পর্যন্ত চলে যাবে। তখন আমরা বলবো হ্যাঁ ঠিক আছে, কারেক্টেড। কথা বোঝা গেল? তাহলে আমি বলতে পারি এই লেন্সের রোল হচ্ছে, এই কনকেভ যে লেন্সটা ইউজ করছি এর রোল হচ্ছে সিম্পলি এই রেটাকে হালকা করে ডাইভার্জ করে দেওয়া। আর এটা মানে কি না, এইরকম ডাইভার্জ করে দেওয়া মানে তুমি ফিল করবে অ্যাজ ইফ রেটা এরকম জায়গা থেকে আসছে, এরকম জায়গা থেকে আসছে। তার মানে এই লেন্স যেন এখানে ইমেজ একটা বানিয়ে দিল। কনকেভ লেন্সটার রোল হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্সের অবজেক্টটার একটা ইমেজ ক্রিয়েট করে দেওয়া, যেটা কাছাকাছি কোনো ফাইনাইট ডিস্টেন্সে। সো রে ডায়াগ্রাম এটুকু করলেই এনাফ। চলো নেক্সট কি ছিল, আর কিছু হয়ে গেছে। এটা স্টেট দ্য কজ অফ ডিসপারশন অফ হোয়াইট লাইট। ডিসপারশন অফ হোয়াইট লাইটের কজ কি বলো, কে বলবে? ডিসপারশন অফ হোয়াইট লাইট মেইনলি অকার্স ডিউ টু দ্য ডিফারেন্ট স্পিড অফ ডিফারেন্ট কালার অফ লাইট। ডিফারেন্ট কালার অফ লাইটের ডিফারেন্ট স্পিড হয়। কি জানি না, একটা প্রিজমের ভেতর হোয়াইট লাইট যখন ইনসিডেন্ট হবে তখন প্রত্যেক কটা কালারের ডেভিয়েশন ডিফারেন্ট হয় ডিউ টু স্পিড ডিফারেন্ট, ডিউ টু ডিফারেন্ট স্পিড অফ ডিফারেন্ট কালার, দে deviates by different amount from its original path, so they get dispersed from each other, প্রত্যেকে সেপারেট হয়ে যায়। তাহলে স্প্লিটিং অফ কম্পোনেন্ট কালার্স, একটা হোয়াইট কালারের লাইট যদি বলি তাতে 7 কম্পোনেন্ট কালার্স আছে, প্রত্যেক কটা কালার সেপারেট হয়ে যাচ্ছে যখন লাইট ইনসিডেন্ট হচ্ছে ওর উপর। সো এই ফেনোমেনাটাকে আমরা বলছি ডিসপারশন অফ লাইট। ড্র আ ডায়াগ্রাম, এইটুকু ড্র করবেন, তাতে একটু সিকোয়েন্সিয়ালি এটা প্লেস করে দেবে। ভিভ জি ওর একদম লাস্টে থাকবে, ভিভ জি ওর, VIVGYOR হয়ে গেছে। এটা কেন হয়? কারণ স্পিড ডিফারেন্সের জন্য। ডিফারেন্ট কালার অফ লাইট ট্রাভেলস উইথ ডিফারেন্ট স্পিড ইন ম্যাটার মিডিয়াম। নেক্সট চলো, নেক্সট পেজ। নো, ইয়া এখানে ড্র দ্য ফলোইং ডায়াগ্রাম in which a ray of light incident on a concave or convex mirror on your answer sheet. Okay, show the path of the ray. আচ্ছা, path of the ray show করতে হবে। তাহলে সিম্পল দেখো, এখানে ফোকাস থেকে ইনসিডেন্ট হয়েছে রেটা, তাহলে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে রিফ্লেক্ট ব্যাক করবে। ফোকাস থেকে ইনসিডেন্ট হলে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস হয়ে রিফ্লেক্ট ব্যাক করবে। সেন্টার অফ কার্ভেচারকে অ্যাপ্রোচ করলে তাহলে ওই পাথে রেটা ব্যাক করবে সেম ওয়েতে। এটা হয়ে গেল। অ্যান্ড লাস্ট বলেছে পোলে কোনো রে যতটুকু অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় এক্স্যাক্টলি অতটুকু অ্যাঙ্গেল করে রিফ্লেক্ট ব্যাক করবে। সো I = R মেনটেন করে রিফ্লেক্ট ব্যাক করবে। তিনটে রের তিনটে কনভেনশন হয়ে গেল, কমপ্লিট। এবার বলেছে বাল্ব বি অফ রেজিস্ট্যান্স 18 ওহম, একটা 18 ওহম বাল্ব is connected in a given circuit with other 3 resistor and a battery of EMF E. এটাও আমার আননোন আছে। The amount of the emitter reading is 1 ampere. 1 ampere হচ্ছে কারেন্ট। তাহলে আগে R ইকুইভ্যালেন্ট তো বের করে নাও। R ইকুইভ্যালেন্ট কি করে বার করব না, 4.8 আমার এইটা আছে, আর এটা হচ্ছে তোমার প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট করতে হবে। প্যারালাল কম্বিনেশনে ইকুইভ্যালেন্ট করব, দেন এটা করব। আচ্ছা, এখানে কত আছে না 4.8, তারপরে কত আছে 12 and 18। এটা একটা প্যারালাল কম্বিনেশন করে নাও। 1/RP যেটা করব সেটা হচ্ছে 1/12 প্লাস 1/18, 36 হবে এলসিএম। 12 3 যা, 18 2 যা, এটা ইনটু করে ইনটু প্লাস করে দিলেও চলতো, তোমরা ছোট এখন করে নাও এরকম ভাবে। তাহলে আরপি লাস্টে উল্টো করতে হবে, এটা হয়ে যাবে 36/5, 9 যা 5 2 যা 9.2। এটার ইকুইভ্যালেন্ট হয়ে গেল 9.2, এন্ড এটা আমার 3 আছে, সো 9 13 14 3 17 17 আসছে না, 12 13 ইয়া। তাহলে আর ইকুইভ্যালেন্ট কত আসছে না 4.8 প্লাস 9.2 প্লাস 3, তাহলে আসছে তোমার 5 3 8 9 17 ওহম। তাহলে 1 অ্যাম্পিয়ার কারেন্ট মানে ই। কারেন্টের ফর্মুলা কি না
পুরো ইএমএফ বাই টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট। ইএমএফ এসছে আমার ই এর ভ্যালু জানা নেই, বাট এটা শিওর যে আই জানি আমি। আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার বসিয়ে দিলাম, ইএমএফ এর ভ্যালু আননোন রেখে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এর ভ্যালু 17 পুট করলাম, তাতে আমরা ইএমএফ অফ দ্য সেল পেয়ে গেলাম 17 ভোল্ট। 17 ভোল্ট, ক্লিয়ার? ওকে, 17 ভোল্ট ইজ দ্য আনসার। নেক্সট, দ্য কারেন্ট থ্রু দ্য বাল্ব। আচ্ছা, বাল্বের থ্রুতে কারেন্ট বলেছে, বাল্বের থ্রুতে কারেন্ট বলেছে। ওকে চলো ঠিক আছে, কোনো চাপ নেই। এটা 9.2 ওহম। আচ্ছা 9.2 ওহম বলতে এর অ্যাক্রসে ভোল্টেজ তুমি নাম দাও তো। এই পয়েন্টের নাম আমি এ দিলাম, এই পয়েন্টের নাম আমি বি দিলাম। তাহলে এইটা আমার ভিএবি বের করতে হেল্প করবে। ভিএবি কত হবে? ভিএবি কত হবে না, ওর মধ্যে 9.2 রেজিস্ট্যান্স আছে, আই এর ভ্যালু 1 অ্যাম্পিয়ার, সো ওটা হয়ে যাবে 9.2 ভোল্ট। এখন 9.2 ভোল্ট যদি হয় তাহলে এইখান থেকে এইখানে 9.2 ভোল্ট, বাল্বটা কত না 18 ওহমের। তাহলে কারেন্ট থ্রু বাল্ব যদি বলা হয় আই থ্রু বাল্ব, ওর দুটো এন্ডের মধ্যে ভোল্টেজ মানে এরও যা ভোল্টেজ এরও তাই ভোল্টেজ, তাহলে এ ডিমান্ড করবে আই থ্রু বাল্ব যদি বলে ওর ভোল্টেজ হচ্ছে 9.2 ভোল্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের ভ্যালু 18 দেওয়া আছে, ওটা নিয়ারলি হাফ অ্যাম্পিয়ারের কাছাকাছি কিছু একটা আসবে, যা আসবে ক্যালকুলেট করে লিখে দেবে। হয়ে গেছে, ইজি ছিল, একটু টাফ ছিল। নেক্সট বলেছে দ্য ভ্যালু অফ দ্য ইএমএফ অফ দ্য ব্যাটারি 17, প্রবাবলি ক্যালকুলেশন মিস্টেক হয়নি, যদি হয় তাড়াহুড়োতে একটু দেখে নিও, প্রবাবলি হয়নি, ঠিকই আছে মনে হচ্ছে, 1 অ্যাম্পিয়ার তো কারেন্ট আছে। দ্য এনার্জি কনজিউমড বাই দ্য বাল্ব ইন 1 মিনিট, এনার্জি কনজিউম বাই দ্য বাল্ব ইন 1 মিনিট বলতে ই ইকুয়ালস টু বলবো কত না পাওয়ার। ওকে ঠিক আছে, এনার্জি কনজিউম কি হয় না এনার্জি ইকুয়ালস টু পিটি, পি ইকুয়ালস টু কি হয় আই স্কোয়ার আর টি করবে। আচ্ছা ভি পেয়ে গেছো তো, তাহলে ভি স্কোয়ার বাই আর ইন্টু টি করে দাও, ভি স্কোয়ার বাই আর ইন্টু টি করে দাও। ভি কত না ও পেয়েছিল 9.2 ভোল্ট, সো 9.2 এর হোল স্কোয়ার বাই ওর রেজিস্ট্যান্স 18 ইন্টু টাইম বলে দিয়েছে 1 মিনিট মানে 60 সেকেন্ড করলে যা আসবে এটা জুল ইউনিটে লিখে দেবে। পি ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই আর, আর পি ইকুয়ালস টু ই বাই টি, তাহলে ই ইকুয়ালস টু পি ইন্টু টি, পি এর ভ্যালু পুট করলাম, আই স্কোয়ার আর সরি ভি স্কোয়ার বাই আর করে, ভি অ্যাভেলেবল আছে, আই বের করে ফেলেছি, ইউজ করতে পারতাম, দেন হয়ে গেল। এটা 3টে কমপ্লিট। চলো নেক্সট পেজ। আচ্ছা, ড্র ম্যাগনেটিক field lines produced around a current carrying straight conducting wire passing through a cardboard। এটা তো ইজি আছে, যে এরকম একটা কারেন্ট ক্যারিং ওয়্যার তার অ্যারাউন্ডে একটা কার্ডবোর্ড যদি প্লেস করে দেওয়া হয়, ফিল্ড লাইন্স গুলো এরকম লাইক হবে, এরকম দেখতে লাগবে এগুলো, রাইট। এবার বলেছে নেম and apply the rule to mark the direction of these field lines, রাইট হ্যান্ড থাম্ব রুল, রাইট হ্যান্ড থাম্ব রুল এগুলো ড্র করার জন্য যেটা হেল্প নিয়েছি, রাইট হ্যান্ড থাম্ব রুল, এন্ড সেটা অ্যাপ্লাইও করেছে, জাস্ট ইউজ করতে বলেছে। ওকে, how will the strength of the magnetic field change when the point where the magnetic field is to be determined is moved away from the straight wire carrying wire? How will the strength of magnetic field change when the point where the magnetic field is to be determined is moved away from the straight current carrying wire? কি বলছে, স্ট্রেট কোনো কারেন্ট ক্যারিং ওয়্যার যদি হয় তার থেকে যত ডিস্টেন্সে চলে যাবে ম্যাগনেটিক ফিল্ড কমবে। মনে রাখবে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু আ স্ট্রেট কারেন্ট ক্যারিং ওয়্যার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু distance from the wire. So if we increase the distance from the straight wire, then the magnetic field at that point will decrease. Okay, তাহলে ম্যাগনেটিক ফিল্ড ডিক্রিজ করবে, এটা শিওর। নেক্সট বলেছে ড্র সলিনয়েড। হোয়াট ইজ সলিনয়েড? সলিনয়েড তো জানো, স্ট্রাকচার ড্র করবে, ডায়াগ্রাম দেখিয়ে করবে। ড্র দ্য প্যাটার্ন অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স, এগেন সেম। নেম দ্য ফ্যাক্টরস টু ইনক্রিজ দ্য স্ট্রেন্থ অফ আ ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড সলিনয়েড। সলিনয়েডের ইনসাইডে ম্যাগনেটিক ফিল্ড, এটা আমার সলিনয়েড হলে ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং করার জন্য কি কি লাগে বলে দিই ভালো করে। এইখানে ম্যাগনেটিক ফিল্ড ডিপেন্ড করে কোনো মেটেরিয়াল দিতে পারলে ভালো, মানে সফট আয়রনের কোনো রড ইনসার্ট করলে ইনসাইড দ্য সলিনয়েড হতে পারে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। কি বললাম, এটাকে বলবো যত ঘন ঘন টার্নস, দ্যাট ইজ টার্ন ডেন্সিটি। টার্নের ডেন্সিটি যত করবে, যত কম লেন্থের মধ্যে পেঁচাবে বেশি টার্ন, তত বেশি হবে। সো এটা বলবো নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ বা ইন আ গিভেন লেন্থ। তুমি বলতে পারো নাম্বার টার্নস ইন আ গিভেন লেন্থ যত বেশি হবে তত বেশি আমার
স্মল ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হবে অ্যান্ড কারেন্ট বেশি। অবভিয়াসলি কারেন্টটা আমরা মিস করে যাচ্ছি, কারেন্টটা ফার্স্টেই বলতে হবে, কারেন্ট ইনক্রিজিং by increasing current, by increasing the number of turns in a certain length, by inserting soft iron core inside the solenoid. হয়ে গেল, নেম দ্য ফ্যাক্টরস। ওকে, আর কিছু নেই এটাতে। চলো নেক্সট পেজ। নেক্সট পেজে নো, এটা কিছু নেই। এইখানে তো এটা তো প্যারাগ্রাফ বেসড, কিছু নেই। নেম টু সেফটি মেজার্স কমনলি ইউজড ইন ইলেকট্রিক সার্কিট অ্যান্ড অ্যাপ্লায়েন্সেস। দুটো কি বলতে পারি, ফিউজ বলতে পারো, আর্থওয়্যার বলতে পারো, আর্থ কানেকশন, ফিউজ অ্যান্ড আর্থিং বলতে পারো। when does an electric short circuit occur? ইলেকট্রিক শর্ট সার্কিট কখন হয়? when a live wire and neutral wire gets connected directly. যখন লাইভ অ্যান্ড নিউট্রাল ওয়্যার ডিরেক্টলি কানেক্ট হয়ে যায় তখন আমরা বলি লাইভ অ্যান্ড নিউট্রাল ওয়্যার ডিরেক্টলি কানেক্ট হলে তখন আমরা বলি শর্ট সার্কিট। হোয়াই ইজ ফিউজ ওয়্যার নট মেড ফ্রম কপার ওয়্যার? ওই ফার্স্টে ফিউজ ওয়্যারের আমরা ক্যারেক্টারিস্টিক বলেছিলাম না, যে মেল্টিং পয়েন্ট লো হতে হবে অ্যান্ড রেজিস্টিভিটি হাই হতে হবে। এটা কোনোটাই কিন্তু কপার ওয়্যারে নেই। কপার ওয়্যার গুড কন্ডাক্টর, দ্যাট ইজ কন্ডাক্টিভিটি অনেক হাই অ্যান্ড মেল্টিং পয়েন্ট অলসো হাই। So low melting point, high resistivity वाला material fuse wire এর জন্য appropriate, যেটা কোনোটাই কিন্তু কপার ওয়্যারে নেই। নেক্সট হচ্ছে why is it necessary to earth the metallic appliance গুলোকে আর্থিং করাটা নেসেসারি কেন? কারণ হচ্ছে if somehow the live wire inside the appliance get directly connected with the metal parts of the appliance, then the users may get a কি শক্ত। এটা থেকেই তো আমরা বাঁচার জন্য আর্থিং করি, যে ডিরেক্টলি তোমার লাইভ ওয়্যার যদি মেটাল কানেকশন মিনস অ্যাপ্লায়েন্সের মেটাল পার্টসের সাথে ডিরেক্টলি কানেক্ট হয়ে যায়, ইউজার যদি ডিরেক্টলি টাচ করে সেখানে শক খেতে পারে। সো সেই শকটা অ্যাভয়েড করার জন্য, শক যাতে না খায় তার জন্য আমরা এটা করি। নেক্সট বলেছে, আচ্ছা ইন হুইচ বলেছে, এখানে তোমার বলেছে, এটা কি বোঝা যাচ্ছে না, 1 মিনিট, কোশ্চেন পেপার আছে মনে হয় এখানে, একটু দেখে নিই। লাস্ট প্রবলেম না আরো আছে এখানে, নেক্সট পেজে আরো আছে হয়তো, দেখছি 1 মিনিট। এখানে বলেছে নেম দ্য ইউনিট ইন হুইচ ইলেকট্রিক মিটার শোজ আস দ্য রিডিং। এইটা হবে তোমার কিলো ওয়াট আওয়ার, সবাই জানি আমরা কিলো ওয়াট আওয়ার, আর এটাকে বলা হয় বোর্ড অফ ট্রেড ইউনিট, বিওটি, আর ইউনিট বলা হয় কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি, not power. Next page. No, chemistry. No, কিছু হয়েছে। Next. এটা একটা লাইটের প্রবলেম আছে। চলো, when light enters into the lens from ear, আচ্ছা ইয়ার থেকে লেন্সে ঢুকছে বলছে, find the speed of light in lens. লেন্সে লাইটের স্পিড, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ফর্মুলা কি না, সি বাই ভি। ভি মানে হচ্ছে লেন্সের ভেতর স্পিড, তাহলে সি আপন মিউ। সি তো লাইটের স্পিড ইন স্পেস 3 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়, আর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু দেওয়া আছে কত না 4/3। 4/3 করলে 3 3 যা 9 উপরে উঠে যাবে, 9/4 × 10⁸। এটা করলে 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড হয়ে যাবে। চলো ভেরি গুড। চলো নেক্সট কোশ্চেন। পরের কোশ্চেন বলেছে where an object be placed in front of a convex lens. একটা কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার দেওয়া আছে। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ 15 সেন্টিমিটার কোথায় প্লেস করলে ম্যাগনিফিকেশন -1 হয়? আচ্ছা -1 মানে কি? রিয়াল মানে মাইনাস ম্যাগনিফিকেশন, 1 মানে সেম সাইজ, রিয়াল সেম সাইজ, কোনো ম্যাগনিফিকেশন নেই, রিয়াল সেম সাইজ। কোথায় হবে? এটা ডিরেক্টলি এরকম করতে পারো যে রিয়াল সেম সাইজ, সো বলবো u = 2f. So object distance will be focal length double 2 × 15, that is 15 সেন্টিমিটার ডিস্টেন্স, 30 সেন্টিমিটার ডিস্টেন্সে যদি অবজেক্ট প্লেস করি রেডিমেড করতে পারি, 30 সেন্টিমিটার ডিস্টেন্সে প্লেস করলে হয়ে যাবে। আচ্ছা এটা কি পুরো ম্যাথমেটিক্যালি করলেও ভালো হয়? এটা একটা ওয়ে হতে পারে, না হলে আরেকটা ওয়ে করতে পারো, ডিরেক্টলি তুমি 1/v - 1/u = করো। আমি যদি ম্যাগনিফিকেশনের ফর্মুলা বলি তাহলে জানি v/u হয়
সো -1 বসালে v/u হয়ে যাবে, v ইকুয়ালস টু হবে -u হয়ে গেল। আমরা জানি 1/v - 1/u ইকুয়ালস টু 1/f হয়। 1/v এর জায়গায় -u পুট করব, যেহেতু u ডিটারমাইন করতে চাইছি, ইজ ইকুয়ালস টু, এটা তো আমি পুট করছি না, আননোন রেখে দিচ্ছি, v এর জায়গায় শুধু -1/u পুট করেছি, আর এটা 15 পুট করে দেবো। সো -2/u ইকুয়ালস টু 1/15, তাহলে u ইকুয়ালস টু -30 সেন্টিমিটার ইজ দ্য আনসার। সো ওইভাবেও করতে পারো, এভাবেও করতে পারো, দুটো অল্টারনেটিভ ওয়ে বলে দিলাম, যেটা সুইটেবল হবে সেটা করবে। ডিফাইন ফোকাস অফ আ কনভেক্স লেন্স, এটা বলবো প্যারালাল রে অন ইনসিডিং or on refracting through a convex lens converge to a point on the principal axis, the point is called focus. Write one use of each concave and convex lens. Easy. So complete, এটা বই থেকে দেখে নেবে, এটা প্রবাবলি আমরা কমপ্লিট করলাম, আর কিছু নেই একদম। চলো টাটা, সবাই ভালো করে পড়াশোনা করো, বোর্ডসের জন্য বেস্ট অফ লাক সবার জন্য। ভালো করে পেপারগুলো যেগুলো যা মিস্টেক করেছো, যেগুলো তোমরা পেয়ে যাবে, পেপার তো দেখা কমপ্লিট অলমোস্ট, কাল থেকে বা নেক্সট কবে থেকে পেপার পেতেও স্টার্ট করে দেবে তোমরা। সো যা যা কারেকশন করেছো, যা যা মিস্টেক যা কিছু হয়েছে, সবগুলো একটু রেকটিফাই করে নাও, নেক্সট আবার দেখা হচ্ছে।